থ্যাংক ইউ গাইজ আমাদের নতুন আরেকটা ওয়ার্কশপে জয়েন করার জন্য। আপনারা যারা এতদিন অপেক্ষা করেছিলেন অ্যামেজিং একটা ওয়ার্কশপের জন্য, তাদের সবাইকে ধন্যবাদ। আমাদের এই ওয়ার্কশপটা আনতে তুলনামূলক একটু দেরি হয়ে গেছে। এর পেছনে অনেকগুলো রিজন ছিল, তার পেছনে একটা রিজন আপনারাও ছিলেন, কারণ আপনারা সঠিক সময়ে অ্যাসাইনমেন্ট জমা দেন। এইবার যদি অ্যাসাইনমেন্ট জমা না দেন, আপনাদের কিন্তু পরবর্তী ওয়ার্কশপে কোনো সুযোগ নাই। ওকে, আচ্ছা, যাই হোক, ফান অ্যাপার্ট, আমরা আগের কথা বাদ দিয়ে নতুন করে শুরু করি। আমাদের এই ওয়ার্কশপটার নাম হচ্ছে প্র্যাকটিক্যাল মাইক্রো সার্ভিসেস, বিগিনার্স অ্যাপ্রোচ টু ইমপ্লিমেন্ট। প্র্যাকটিক্যাল মাইক্রো সার্ভিসেস টার্মসটার সাথেই অনেক কিছু রয়েছে, যে আমরা মাইক্রো সার্ভিস ইমপ্লিমেন্ট করতে যাচ্ছি এটা ফর শিওর। বিগিনার্স অ্যাপ্রোচ টু ইমপ্লিমেন্ট মানে আসলে মাইক্রো সার্ভিস ইমপ্লিমেন্ট করার কোনো সলিড, রক অ্যান্ড সলিড কোনো রুলস নাই। ইটস নট লাইক যে এইটা কনস্ট্যান্ট এইভাবে মাইক্রো সার্ভিস ইমপ্লিমেন্ট করতে হবে, আদারওয়াইজ ইমপ্লিমেন্ট করলে এটা মাইক্রো সার্ভিস হবে না। এরকম কোনো রুলস দুনিয়াতে কোথাও নাই। ওকে, সো অনেক প্যাটার্ন আছে, ভিন্ন ভিন্ন প্যাটার্ন আছে। কিছু প্যাটার্ন খুবই কমপ্লিকেটেড, কিছু প্যাটার্ন খুবই সহজ। এই প্যাটার্ন গুলো ওভার দ্য টাইম আমরা শিখে ফেলবো, কিন্তু অ্যাজ এ বিগিনার আমাদের মনে অনেক প্রশ্ন আসবে যদি আমরা কোনো কমপ্লিকেটেড সিনারিওস সলভ করতে চাই। যে কারণে আমরা বিগিনার্স অ্যাপ্রোচটা ফলো করব, কারণ আমরা মাইক্রো সার্ভিসের দুনিয়াতে কেবল পদার্পণ করছি এবং আমরা বোঝার চেষ্টা করছি যে কিভাবে একটা নোড আর একটা নোড, মাল্টিপল সার্ভার, একটা সার্ভার আরেকটা সার্ভার, ভিন্ন ভিন্ন সার্ভার কমিউনিকেট করে একটা সিঙ্গুলার প্রবলেমকে সলভ করে। যা আমরা এতদিন দেখে এসেছি কিসের মাধ্যমে? মনোলিথিকের মাধ্যমে। অ্যাপ্লিকেশন মানেই একটা মনোলিথিক অ্যাপ্লিকেশন। যখন ইট কামস মাইক্রো সার্ভিস, তখন কাজগুলো কত সহজ, ডেভেলপমেন্টটা কত ইজিয়ার হয়ে যায়, সেগুলো আমরা বোঝার চেষ্টা করব। ডেফিনেটলি মাইক্রো সার্ভিসের ডেভেলপমেন্ট ইজিয়ার হয়ে যায় এর মানে কিন্তু এই না মাইক্রো সার্ভিস ইজি। মাইক্রো সার্ভিসের ডেভেলপমেন্ট ইজিয়ার হয়ে যায় মানে আমি যেটা বোঝাতে চেয়েছি সেটা হচ্ছে একজন ইন্ডিভিজুয়াল ডেভেলপার হিসেবে এবং একটা ইন্ডিভিজুয়াল সার্ভিস নিয়ে কাজ করাটা তুলনামূলক অনেক সহজ। এখানে একটা মনোলিথিক অ্যাপ্লিকেশনের মতো দুনিয়ার সবকিছু সেট আপ করার প্রয়োজন হয় না। এটা খুব সিম্পলার ওয়েতে কাজ করতে পারে একটা মাইক্রো সার্ভিস আর্কিটেকচার। খুবই অল্প কিছু কোড দিয়ে অনেক ভালো ভালো লেভেলের কাজ করা যায়, এবং এই ছোট্ট কাজ মানে ছোট্ট কয়েক লাইনের কোড অনেক বড় কিছু করতে পারে। দ্যাটস ওয়াই আমি এটাকে ইজিয়ার বলছি। কিন্তু ফ্রাঙ্কলি স্পিকিং, যদি আপনি একা ইন্ডিভিজুয়ালি মাইক্রো সার্ভিস পুরো অর্কেস্ট্রেশন ম্যানেজ করতে চান, বা পুরো একটা 8 10 20টা মাইক্রো সার্ভিসের অ্যাপ্লিকেশন মেনটেন করতে চান, আপনার মাথা পাগল হয়ে যাইতে পারে। ঠিক আছে, এটা আসলে ওভার দ্য টাইম আমরা শিখবো, এবং কোনো পৃথিবীতে কোনো কোম্পানি নাই, কোনো টিম নাই যারা আসলে একজন বা দুইজন বা তিনজন মিলে মাইক্রো সার্ভিসের প্রজেক্ট করে থাকে। ওকে, কারণ ইট এক্সপেন্সিভ, কমপ্লিকেটেড, ওভার দ্য টাইম এটা আসলে মেনটেন করা যথেষ্ট টাফ বিষয়। ওকে, এর কিছু বেনিফিট আছে, সেগুলো আমরা অলরেডি জানি। সেই জন্য আমরা এই বিষয়গুলোতে আর গেলাম না, কারণ আমরা এর আগে যে ওয়ার্কশপটা করেছি সেখানে মাইক্রো সার্ভিসের ভালো দিক খারাপ দিক অনেক কিছু নিয়ে আমরা আলোচনা করেছি। তো এই জায়গাগুলোতে আমরা না গিয়ে সরাসরি প্র্যাকটিক্যাল মাইক্রো সার্ভিসের দিকে মুভ করব, এবং অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করার সময় যে মাইন্ডসেটটা আমাদের থাকা দরকার। আমরা মাইক্রো সার্ভিস শুনে এসেছি, কখন সার্ভিস বানানো দরকার, কিভাবে সার্ভিস বানানো দরকার, কিভাবে জিনিসটা ডেভেলপ করা দরকার, কতটুকুতে ডেভেলপ করা দরকার, একটা সার্ভিসের স্কোপ কতটুকু রাখা দরকার, কখন একটা ডেটাবেস নেওয়া দরকার, কি করা দরকার না দরকার, সেই বিষয়গুলো আমরা হ্যান্ডস অন প্র্যাকটিস করতে যাচ্ছি। একটা ডিসক্লেইমারটা হচ্ছে এখানে যা যা দেখানো হচ্ছে সেইগুলো যে অলওয়েজ বেস্ট প্র্যাকটিস এরকম ভাবার কোনো কারণ নেই, যেহেতু আপনারা মাইক্রো সার্ভিসে একদম বিগিনার। মোস্ট প্রবাবলি অনেকের ক্ষেত্রে দিস ইজ দ্য ফার্স্ট টাইম আপনারা মাইক্রো সার্ভিস নিয়ে কাজ করতে যাচ্ছেন। সো দ্যাটস ওয়াই এখানে সব কিছু বেস্ট প্র্যাকটিস ফলো করা হয়নি, সব বেস্ট প্যাটার্ন ফলো করা হয়নি। এখানে ফলো করা হয়েছে যে কিভাবে করলে আপনারা সহজে বুঝতে পারবেন কনসেপ্টটা, সেই দিকটাতে আসলে ফোকাস দেওয়া হয়েছে বেশি। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে ওই যে আগেই বললাম, মাইক্রো সার্ভিসেস কোনো রক অ্যান্ড সলিড কোনো রুল নেই যে রুলটা মানতেই হবে, না হলে মাইক্রো সার্ভিস হবে না। দ্যাটস ওয়াই সবই ঠিক, অ্যাজ লং অ্যাজ আমার অ্যাপ্লিকেশন কাজ করছে মানে সবই ঠিক। ঠিক আছে, এবং সিস্টেম ডিজাইনের কনসেপ্টই এটা, অ্যাজ লং অ্যাজ যে আমার প্রবলেম সলভ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমার সিস্টেম ডিজাইন ঠিক আছে। হ্যাঁ, আই এম নট শিওর যে 5 মিনিট পর 10 মিনিট পর নতুন কি চ্যালেঞ্জেস আসবে, আর সেই চ্যালেঞ্জটা আমার সিস্টেম হ্যান্ডেল করতে পারবে কিনা এটা আমরা জানি না। তো এইটাই আসলে পয়েন্ট। এই লেকচারটা প্রিপেয়ার করার ক্ষেত্রে, মানে এই লেকচার বলতে এই হোল ওয়ার্কশপটা প্রিপেয়ার করার ক্ষেত্রে আমার সাথে কাজ করেছেন রাসেল স্যার, আর আমি দুজন মিলেই কাজ করেছি। হয়তো কিছু বিষয় রাসেল স্যার পরবর্তীতে আপনাদেরকে হেল্প করবেন। যদি সরাসরি আপনাদের লেকচারে হেল্প নাও করেন, তাও আপনারা তাদের রাসেল স্যারকে রিচ করতে পারেন রিগার্ডিং এনি কাইন্ড অফ সাপোর্ট। কারণ নেক্সট এই যে ওয়ার্কশপটা আসতে যাচ্ছে, আপনাদের কাছে মনে হয় যে থিওরিটিক্যাল ওয়ার্কশপ গুলো বোরিং, প্র্যাকটিক্যাল ওয়ার্কশপ মজার,
বাট ইন প্র্যাকটিক্যাল যেটা দেখা যায় সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল ওয়ার্কশপে ফোকাস ধরে রাখা খুব টাফ বিষয়। ওকে, কারণ একটা জায়গা থেকে আরেকটা জায়গায়, আরেকটা জায়গা থেকে আরেকটা জায়গায়, এই ফাইল থেকে ওই ফাইল, সেই ফাইল থেকে সেই ফাইল, এইরকম কাজ চলতে থাকে, যে কারণে ফোকাসটা ধরে রাখা একটু ডিফিকাল্ট আমার কাছে পার্সোনালি মনে হয়। সো আপনারা অবশ্যই ফোকাস থাকবেন, ফোকাস থেকে কাজগুলো বোঝার চেষ্টা করবেন যে কিভাবে হচ্ছে। আমি আমার জায়গা থেকে বেস্ট ট্রাই করব যে কোনো কোডে কাজ করার পূর্বে তার একটা ভিজুয়াল ডায়াগ্রাম শো করার, যেন আপনারা বুঝতে পারেন যে কি হইতে যাচ্ছে না যাচ্ছে, তারপরে আমরা আসলে ওইটার সিমুলেশনে যাব বা কোডে যাব। তাহলে আপনাদের জন্য বেটার হবে। তারপরেও অনেক কিছু মাথায় থাকবে না, অনেক কিছু মনে হবে যে আচ্ছা গুলায় ফেলছি, গুলায় ফেলছি, গুলায় ফেলছি। তো সেই ক্ষেত্রে আপনাদের হেল্প করবে রাসেল স্যার, যদি আপনারা গুলায় যান কোথাও। আর এটা পার্সোনালি হেল্প করবে না ডেফিনেটলি, এটা হচ্ছে যে আপনারা আমাদের যেই চ্যানেলটা রয়েছে চ্যানেলটাতে পোস্ট করবেন। পোস্ট করলে মেনশন করবেন, আমাকেও মেনশন করতে পারেন, স্যারকেও মেনশন করতে পারেন, ইমরান স্যারকেও মেনশন করতে পারেন, আদিত্য স্যারকেও মেনশন করতে পারেন। আমাদেরকে মেনশন করলে আমরা আমাদের জায়গা থেকে ট্রাই করব দ্য বেস্ট ওয়েতে এক্সপ্লেইন করার, কারণ এবার লাগবে। আর আপনারা যদি প্র্যাকটিস না করেন তাহলে এই মাইক্রো সার্ভিসের যে ওয়ার্কশপ, এই ওয়ার্কশপ থেকে আসলে বিন্দুমাত্র কোনো উপকার আপনারা পাইতে যাচ্ছেন না, বিকজ ইটস কমপ্লিকেটেড। আমি আগেই ডিসক্লেমার দিয়ে নিচ্ছি, কমপ্লিকেটেড মানেটা কি, কমপ্লিকেটেড মানে কি কঠিন। কমপ্লিকেটেড আর কঠিন কিন্তু এক জিনিস না। ওকে, কমপ্লিকেটেড মানে হচ্ছে যে একটার সাথে আরেকটা কিভাবে কানেক্ট হচ্ছে, প্রচুর প্যাচ গোজ আছে হ্যাঁ এর মধ্যে। তো এই প্যাচ গোজটা ফোকাসড না থাকলে, একটু মাথা খোলা রেখে বোঝার চেষ্টা না করলে মিস হবে, দ্যাটস ইট, নাথিং এলস। কঠিন না বিষয়গুলো, আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সহজ করেই বোঝানোর চেষ্টা করব। ওয়েল, এটা কয়দিনের ওয়ার্কশপ হতে যাচ্ছে? এখন পর্যন্ত আমার ডিজাইন হচ্ছে 7 দিনের, কিন্তু জানি আমি যে আমি 7 দিন প্ল্যান করলে হয়তো 7 দিনে হবে না, 8 দিন লাগতে পারে, 8 দিন ম্যাক্সিমাম লাগতে পারে। পুরোপুরি প্ল্যানিং আছে, কোনো ব্রেক ছাড়া ওয়ার্কশপটা হবে। কিন্তু তারপরেও যেহেতু আমি রিমোট জব করি আর আমার পুরো মানে কলিগরা সব যেই সময় তারা জব শুরু করে সেই সময় আমাদের ওয়ার্কশপ চলে। তো মোস্ট প্রবাবলি আমার আরেকটা প্রেজেন্টেশন থাকার কথা আছে নেক্সট উইকে। এই আমাদের ওয়ার্কশপের টাইমে আমি চেষ্টা করব ওয়ার্কশপটা মানে প্রেজেন্টেশনটা করার। যদি না পারি তাহলে হয়তো একদিন গ্যাপ যাইতে পারে, এটা আমি আগেই জানায় রাখছি। ওয়েল, সো সব ডিসক্লেইমার, সব প্ল্যানিং শেষ। খাতা কলম নিয়ে বসার দরকার নাই, খালি ব্রেনটা নিয়ে বসতে হবে যে পুরো জিনিসটা কিভাবে হচ্ছে, পুরো ভিজুয়ালাইজ করতে হবে। ঠিক আছে, ওই যে অ্যাপেল একটা বানাইছে না, অ্যাপেল ভিশন প্রো, চোখের ভিতর দিলে পরে পুরো কম্পিউটারের দুনিয়া পুরো চারপাশ দিয়ে ঘুরপাক খায়। তো কাইন্ড অফ ধরে নেন যে এআর ভিআর সেট বাদ দিয়েই আপনারা মাইক্রো সার্ভিসের দুনিয়াতে অন্যরকম একটা মানে অন্য একটা ভার্সে, মেটাভার্সে আপনি চলে গেছেন, যে মেটাভার্সের নাম হচ্ছে সিস্টেম ডিজাইন মাইক্রো সার্ভিস। এখানে যাইতে হবে, ওর ভেতরে ফিল করতে হবে এবং ডট গুলোকে কানেক্ট করতে হবে। ও আচ্ছা, এটা দিয়ে এটা, এটা দিয়ে এটা, এটা দিয়ে এটা। ওকে, এই জিনিসটা আরেকটা ডিসক্লেইমার যে ওপেন রাখতে হবে ব্রেন, আদারওয়াইজ এখান থেকে এখানে, ওখান থেকে ওখানে কি চলে যাবে নো ওয়ান নোজ। ওকে, সো অনেক কথাই বলে দিছি আমরা কি কি করতে যাচ্ছি। বাট অ্যাকচুয়ালি আমরা কি করতে যাচ্ছি, আমাদের তো ওয়ার্কশপের একটা স্টোরি থাকে। হোয়াট ইজ দ্য স্টোরি? কি স্টোরি, কি মানে আমরা কি করতে যাচ্ছি এই ওয়ার্কশপে বলেন তো? কারোর কোনো প্রজেক্ট আইডিয়া মাথায় আছে? হ্যাঁ, প্রচুর ইন্টারেক্ট করতে হবে, এটা একটা ডিসক্লেমার। কথা বলতে হবে, আলোচনা করতে হবে, না হলে হবে না। মানে চ্যাটে করেন, অ- লেখেন, সমস্যা নাই। অনেকগুলো ছোট ছোট জিনিস ভাই কানেক্ট করতে যাচ্ছে। আরে সেটা দিয়ে কি বানাইতে যাচ্ছি, কি ছোট ছোট জিনিস তো কানেক্ট করতেই যাচ্ছি, মাইক্রো একটা সার্ভিস বানাই তো কানেক্ট। একটা প্রবলেমের সলভ করব। সে প্রবলেমটা এটা কি? কফি মানে শপ একটা না, কফি বিজনেস শপটা? হ্যাঁ। বিজনেস জি, বিজনেস বিজনেস না, প্রবলেম। বিজনেস তো আছেই। আচ্ছা, কফি শপের প্রবলেমটা আসলে আমরা বানাইতেই পারলাম না, আমি ভুলে গেছিলাম মাঝখান দিয়ে যে আমাদের কফি শপের একটা প্রবলেম আছে। ওকে, না, ইটস নট কফি শপ, বাট সিমিলার কাইন্ড অফ কিছু। আচ্ছা, আমি আর দেরি না করি। ওকে, সো নাও উই হ্যাভ মিস্টার বিস্ট হেয়ার। এ আবার কি করছে এই জায়গাটায়? এরা তো সবাই চেনেন না, এরা তো সবাই চেনেন। ওকে, সো মিস্টার বিস্ট সাহেব ভাবলো যে সে একটা ব্র্যান্ড নিউ ই কমার্স অ্যাপ্লিকেশন বানাবে। ওকে, সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে সে তার মার্চেন্ডাইজ সেল করবে। এখন মিস্টার বিস্ট বানাবে যে একটা মানে বার্গার শপ ওপেন করলে পরে দেখা যায় যে পুরো শপিং মল ব্লক হয়ে গেছে, পুরো মল ব্লক হয়ে গেছে। এখন তার জন্য ওয়েবসাইট বানাইতে হবে, তার জন্য ই কমার্স অ্যাপ্লিকেশন বানাইতে হবে। তো ব্যাপারটা বুঝতে পারছেন? ডলার, রায়ান ভাই, ডলার, ডলার আর ডলার। এখন মিস্টার বিস যদি এই ভিডিও দেখে আমাদের ডলার ডোনেট করে ফেলে তো ভালোই। ঠিক আছে, জাস্ট কিডিং। ওকে, সো মিস্টার বিস সাহেব হচ্ছে একটা ই কমার্স সাইট বানাইতে চাই। সে হচ্ছে একটা ই কমার্স সাইটের মাধ্যমে তার মার্চেন্ডাইজ সেল করতে চাই। এখন তার কিছু রিকোয়ারমেন্টস আছে। তার রিকোয়ারমেন্ট গুলো কি কি? তার রিকোয়ারমেন্ট হচ্ছে ইউজার ক্যান সি এ ক্যাটালগ অফ প্রোডাক্টস। তার দুনিয়ার সমস্ত রিকোয়ারমেন্ট নাই, তার রিকোয়ারমেন্ট খুবই সীমিত।
অল্প কিছু রিকোয়ারমেন্ট আছে। তার ভিতরে প্রথম রিকোয়ারমেন্ট হচ্ছে ইউজার ক্যান সি এ ক্যাটালগ অফ প্রোডাক্ট। এখন ইউজার বলতে এনি ইউজার হইতে পারে, বা ইউজার অ্যাকচুয়ালি ইউজার মানে প্রোডাক্টের পেজ থাকবে যেখানে সমস্ত প্রোডাক্ট গুলো দেখতে পারবে, সহজ কথায়। ইউজার ক্যান অ্যাড প্রোডাক্টস টু এ শপিং কার্ট। তার মানে হচ্ছে যে একটা শপিং কার্ট সিস্টেম থাকবে, সেই শপিং কার্টের মধ্যে সে ইউজার তার প্রোডাক্টটাকে অ্যাড করতে পারবে। A product can only stay in the cart for 10 minutes. If the user doesn't place an order within 10 minutes, the cart will be cleared automatically and reset the stock. এই জায়গায় তো একটা ধরা দা ক্যাচ হয়ে গেছে। ধরা দা ক্যাচ কি হয়ে গেছে? কার্ট বিষয়টাকে সিম্পলিফাই না করে একটু কমপ্লিকেটেড করছে। এখন কেন কমপ্লিকেটেড করছে, এর পেছনেও লজিক আছে। এখন মিস্টার বিস যখন একটা মার্চেন্ডাইজ অনলাইনে পাবলিশ করবে, এ তো দেখা যাচ্ছে 1 ঘন্টা 2 ঘন্টার ভেতরে ওর স্টক আউট হয়ে যাবে। ওকে, সে দেখা যাচ্ছে একটা টি শার্ট নিয়ে এসছে, একটা মাগ নিয়ে এসছে, বা কিছু একটা নিয়ে এসছে, যেটা সে অনলাইনে দেওয়ার সাথে সাথে 15-20 মিনিট 30 মিনিটের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। এখন লজিক্যালি চিন্তা করলে, যখন একজন ব্যক্তি শপিং কার্টে কোনো একটা প্রোডাক্ট রাখে, প্রোডাক্ট রেখে সে তো আসলে 2-4 মিনিট একটু অপেক্ষা করে, 2-4 মিনিট অপেক্ষা করে বাকি প্রোডাক্ট গুলো দেখে কার্ট, মানে একটা কার্ট ভরে, মানে পুরোপুরি তো প্রত্যেকটা প্রোডাক্ট দেখে আর বাই করে না, তাই না? লজিক্যালি, যে আপনি কি শপিং মলে যে দেখা যাচ্ছে যে এক এক প্যাকেট চা নিলেন, চা নিয়ে কি আপনি ওইটার পেমেন্ট করে তারপর আরেকটা প্রোডাক্ট নেবেন? তা তো নেবেন না। আপনাকে একটা কার্ড দেওয়া হবে, কার্টের মধ্যে আপনি জিনিসপত্রগুলো রাখবেন। যতক্ষণ না আপনার শপিং করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি জিনিসপত্রগুলো রাখবেন। রাখার পরে যে আপনি কি হবে, আপনার হচ্ছে যে আপনি একবারে এটার চেক আউট করবেন। কিন্তু প্রবলেম এখানে অনেকগুলো। প্রথম প্রবলেম হচ্ছে, যদি আমি শপিং কার্টে প্রোডাক্ট রেখে দিই আর মিস্টার বিস্টের 10 মিনিটের ভিতর তার সব প্রোডাক্ট সেল হয়ে যায়, আমি তো ভাবছি আমার কার্টে প্রোডাক্ট রয়েছে আমার জন্য বুক করা। আমি যখন চেক আউট করতে গেলাম, চেক আউট করতে যে আমাকে বললো যে ভাই প্রোডাক্ট তো শেষ, স্টক আউট। তখন কি হবে? তখন তো মেজাজটা আমার খারাপ হবে যে আমি আগে আসলাম, প্রোডাক্টটা রাখলাম স্টকে বা কার্টের মধ্যে, কিন্তু এখন প্রোডাক্ট মার্কেট আউট। আচ্ছা, এই প্রবলেমের কি সলিউশন করা যায়? এই প্রবলেমের সলিউশন করা যায়, ওকে, যখন একটা প্রোডাক্ট কার্টের মধ্যে রাখা হবে তখনই ইনভেন্টরি থেকে একটা আইটেম এর জন্য কমাই দিতে হবে। লাইক আমি এখনো প্রোডাক্টটা কিনিনি, আমি শুধুমাত্র কার্টে প্রোডাক্টটা রাখছি। আদার পিপল যারা আছে, যারা আমার পরে আসবে, তারা যেন দেখে যে ইনভেন্টরিতে একটা প্রোডাক্ট কম আছে, যেহেতু আমি কার্টে প্রোডাক্টটা রাখছি। এটা তো একটা ভালো সুবিধা। তাহলে তো আমার জন্য একটা বুক থাকলো প্রোডাক্ট, তাই না? আমার জন্য প্রোডাক্টটা বুক অবস্থায় থাকলো। আমি 5 মিনিট 10 মিনিট পরে আমার ব্রাউজ শেষ হলে আমি একবারে চেক আউট করতে পারছি। তাহলে আমার যখন আমি চেক আউট করতে যাব তখন আর এইটা শুনতে হবে না যে প্রোডাক্ট নাই, হারাই গেছে, লাইক দ্যাট, এরকম হবে না। আচ্ছা, এইটার আবার একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে, দেখা যাচ্ছে একসাথে 1 লক্ষ মানুষ ঢুকে প্রত্যেকেই প্রোডাক্টটাকে কার্টে অ্যাড করে রেখে দিছে। এখন ইনভেন্টরি ফাঁকা, ইনভেন্টরি ফাঁকা, কিন্তু কেউ অর্ডারই দিইনি। এখন কেউ অর্ডার না দিয়ে চলে গেছে। সে বলছে যে ভাই আমার আমি নিব না, কার্টে রেখে দিছি, পরে নিবো, আজকে নিবো না, কালকে নিবো, পরশু নিবো। তো তাহলে সেটাও তো একটা প্রবলেম। এখন কার্টে রেখে দিলে তো ইনভেন্টরি থেকে আমার আইটেম, স্টক আইটেম কমে যাচ্ছে, একটা করে কমে যাচ্ছে, বা যে কয়টা রাখতেছে সে কয়টা কমে যাচ্ছে। তাহলে এখন কি করা যাইতে পারে? এখন বিষয়টা হচ্ছে, আচ্ছা ঠিক আছে, তোমার জন্য আমি কার্টে প্রোডাক্ট রাখার সুযোগ দিব, কিন্তু মানে কার্টের প্রোডাক্টটা আমি রিজার্ভ করবো, ইনভেন্টরি থেকে আলাদা করে রিজার্ভ করব। কিন্তু তুমি যদি 10 মিনিটের ভিতরে প্রোডাক্টটা পারচেজ না করো, তাহলে অটোমেটিক 10 মিনিট পরে ইনভেন্টরি রিলিজ হয়ে যাবে, কার্ট ক্লিয়ার হয়ে যাবে। ওকে, দ্যাটস দ্য কনসেপ্ট। তাহলে মোটামুটি আমার কিছু সময়ের জন্য বুকডও থাকলো, রিজার্ভও থাকলো প্রোডাক্টটা আমার জন্য। আবার আমি যদি একটা নির্দিষ্ট সময়ের ভিতরে পারচেজ না করি, তাহলে মানে ব্যবসায়ও কোনো ক্ষতি হলো না, অন্যরা প্রোডাক্টটা পরবর্তীতে কিনতে পারলো, ইনভেন্টরি বা স্টক অটোমেটিক্যালি রিলিজ হয়ে গেল। ওকে, দ্যাট ইজ দ্য কনসেপ্ট। এরপরে আসে হচ্ছে ইউজার ক্যান প্লেস অর্ডারস ফ্রম দেয়ার শপিং কার্ট। হ্যাঁ, নর্মালি প্রোডাক্ট অর্ডার করতে পারবে না, শপিং কার্ট থেকে অর্ডার করতে পারবে। প্রথমে শপিং কার্টে প্রোডাক্ট অ্যাড করো, তারপর শপিং কার্ট থেকে অর্ডার করো। আর প্লেসিং এ সাকসেসফুল অর্ডার উইল ডু দ্য ফলোইং থিংস: আপডেট দ্য স্টক, সেন্ড অ্যান ইমেল নোটিফিকেশন টু দ্য ইউজার। ওকে, ভালো কথা। এই হচ্ছে আমার মূল রিকোয়ারমেন্ট। ওকে, এই রিকোয়ারমেন্টে কারোর কোনো প্রবলেম আছে? এনি কাইন্ড অফ কোশ্চেন, কমপ্লেন, প্রবলেম, এনিথিং? ক্লিয়ার, একদম সিম্পল, পানির মতো সহজ। আমাদের ছোট্ট একটা অ্যাপ্লিকেশন বানাইতে দিছে, একদম ছোট্ট একটা অ্যাপ্লিকেশন। আচ্ছা, কিন্তু এখানে কি কয়েকটা নোটস আছে। নোটস হচ্ছে, এতক্ষণ ধরে বলে আসতেছিল যে ইউজারই শুধুমাত্র প্রোডাক্ট দেখতে পারবে, বা এনি মানে ইউজার প্রোডাক্ট দেখতে পারবে। এখানে প্রথম লাইনই ছিল কি, ইউজার প্রোডাক্ট, ইউজার ক্যান সি এ ক্যাটালগ অফ প্রোডাক্টস। ওকে, ভালো কথা। কিন্তু এখন এসে বলতিছে যে এনি ইউজার ক্যান সি দা প্রোডাক্ট। এনি ইউজার মিনস অ্যানোনিমাস ইউজার। অ্যানোনিমাস ইউজার
মানে যে অ্যাকাউন্টই ক্রিয়েট করেনি সেও প্রোডাক্ট দেখতে পারবে, লজিক্যালি তো তাই হওয়া উচিত। আমরাও তো দারাজে যাই, অ্যামাজনে যাই, অ্যাকাউন্ট ক্রিয়েট না করেই প্রোডাক্ট দেখতে পারি, তাই না? সো ডেফিনেটলি, সো এই ফিচারটা থাকতে পারে, তো এইটা বড় প্রবলেম না, এটা কোনো প্রবলেমই না। প্রবলেম ইজ এনি ইউজার ক্যান অ্যাড প্রোডাক্ট টু দ্য শপিং কার্ট। এখানে একটা বিরাট বড় প্রবলেম তৈরি হচ্ছে, যে আমার ইউজারই না তারকে আমি ট্যাগ করবো কিভাবে? তার জন্য তো আমার একটা শপিং কার্ট রাখতে হচ্ছে, কার্ট ক্লিয়ার করতে হচ্ছে। যে আমার ইউজার না তার জন্য আমাকে রিজার্ভ করে রাখতে হচ্ছে, এটা আমি কেমনে করবো? দিস ইজ এ প্রবলেম, যে প্রবলেমটা আমাদেরকে সলভ করতে হবে। আর হাউএভার অনলি অথেন্টিকেটেড ইউজার্স ক্যান প্লেস অর্ডার। যদিও যে কেউ কার্ডে, মানে কার্ডে না, কার্টে প্রোডাক্ট অ্যাড করে রাখতে পারে, কিন্তু শুধু অর্ডার করতে গেলে অথেন্টিকেশন মাস্ট, অথেন্টিকেশন না থাকলে অর্ডার হবে না। দ্যাটস ইট বেসিক্যালি। এই তো, এই হচ্ছে রিকোয়ারমেন্ট এবং নোটস। এই জিনিসটা এখন আমাদেরকে কি করতে হবে? বানাইতে হবে। এন্ড আমরা ডিসাইড কি করলাম? আচ্ছা, নাইম ইসলাম ভাই সেম ইস্যুটা ফেস করছেন, কি ইস্যুটা ফেস করছেন বুঝিনি, আর একটু ডিটেলস আমরা শুনতে চাই আপনাদের স্টোরিগুলো। আচ্ছা, আপনি লিখতে থাকেন, আমি বলতে থাকি। ওকে, উই ডিসাইডেড টু বিল্ড দিস অ্যাপ্লিকেশন ইউজিং মাইক্রো সার্ভিস আর্কিটেকচার। ওকে, জানা কথা, মাইক্রো সার্ভিস আর্কিটেকচার নিয়েই তো বানাবো আমরা, তাই না? আচ্ছা, বাট ওয়াই, কেন এই এই ছোট্ট একটা অ্যাপ্লিকেশন আমরা মাইক্রো সার্ভিস আর্কিটেকচারে কেন বানাবো ভাই? আপনাদের থেকে আমি জানতে চাই। হ্যাঁ, জাহিদ হাসান ভাই প্লিজ। ভাইয়া 10 মিনিটের বিষয়টা, আমি একটা প্রোডাক্ট এড করলাম, এই হুম। 10 মিনিটটা কি আবার ইনক্রিজ হবে, না আমার হ্যাঁ, একটা কার্ডের টাইমই থাকবে 10 মিনিট? এইটা এটা আসলে ডিপেন্ড করতেছে যে আপনি কিভাবে ইমপ্লিমেন্ট করতেছেন, এই বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার কোনো ইনফরমেশন নাই। সো আমরা আপাতত ধরে নিচ্ছি যে আমার সেশন টাইমই 10 মিনিট। আমি প্রথমবার যখন প্রোডাক্ট অ্যাড করলাম, সেখান থেকে আমার 10 মিনিট টাইম টোটাল, ইন টোটাল। ওকে, এভাবে আমি ধরে নিচ্ছি। এটা ভিন্ন ভিন্ন উপায়ে করা যায়। আচ্ছা, এখানে আমাদের আনোয়ার ভাই প্লিজ বলেন। হ্যাঁ, কি কি অপশন আসছে এখানে? ওকে, হুম, প্লিজ। জি ভাই, মানে আমরা আসলে এটাতে যাবো এই কারণে যে যে আমাদের এখানে কয়েকটা সার্ভিস আছে, যেমন কার্ড করতে হুম, পারবে, আবার প্রোডাক্ট গুলো দেখতে পারবে। তারপরে এখানে আবার আহ মানে অথেন্টিকেট ইউজার ছাড়া মানে প্রোডাক্ট বাই করতে হুম। পারবে না। তো আমরা আসলে এখানে সিঙ্গেল পয়েন্ট অফ ফেলিওরটাকে আমরা কি ইয়ে করব, ধরেন আমাদের ইউজার আচ্ছা। রিলেটেড কোনো একটা ইস্যু হয়েছে, বাট আমাদের যে প্রোডাক্ট আছে সেগুলো তারা দেখতে পারবে, বা তারপরে ওরা আবার কিন্তু আমাদের এটাকে অ্যাড টু কার্ট রিকোয়ারমেন্ট তো করতে খুবই পারবে। ছোট্ট, খুবই ছোট্ট একটা রিকোয়ারমেন্ট, হাতে গোনা 8-10টা ইন পয়েন্ট হবে ইন টোটাল বলতে গেলে। তো এই এতটুকু কাজের জন্য কি আমরা আসলে মাইক্রো সার্ভিস আমাদের দরকার আছে? আমরা তো এই মনোরীতিকে বসলে 10 মিনিটে বানানো যাবে, বা 1-2 ঘন্টার ভিতর বানানো কমপ্লিট হয়ে যাবে ব্যাকিং। না, আমরা মাইক্রো সার্ভিসে কেন যাবো? এখানে একটা ভালো পয়েন্ট বলছেন মাইক শাকিল হাসান ভাই, লোড। হ্যাঁ, ওকে, অনেক রিকোয়েস্ট আসবে অ্যাট এ টাইম ফ্রম অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। ওকে, থ্যাংক ইউ মনির আপু। তারপরে আছে হচ্ছে ব্যাড ইউজার এক্সপিরিয়েন্স। ব্যাড ইউজার এক্সপিরিয়েন্সের জন্য আমরা মাইক্রো সার্ভিসে যাব? আচ্ছা, ফর ফিউচার ফিচার অ্যাডিং সিঙ্গেল রেসপন্সিবিলিটি। ওকে, এটা একটা গুড পয়েন্ট। মেন বিষয় যে ট্রাফিক, তারেক আজিজ ভাই একটা গুড পয়েন্ট বলছেন। ওকে, সবার সব কথাই ঠিক আছে, কারণ আমরা সবাই মোটামুটি স্কেলেবল সলিউশন সম্পর্কে জানি, সিস্টেম ডিজাইন কিছুটা হলেও আমরা জানি। তো যেহেতু আমরা সিস্টেম ডিজাইন সম্পর্কে জানি এবং মিস্টার বিস্টরেও আমরা চিনি, তো বিস্টের ট্রাফিক কেমন হইতে পারে সেটাও আমরা জানি। এই সলিউশন পারফেক্টলি হ্যান্ডেল করতে চাইলে আমাদের কি করতে হবে? আমাদের ডেফিনেটলি একটা মাইক্রো সার্ভিস আর্কিটেকচারে গেলেই সহজ হবে, যেন আমরা স্কেল করতে পারি, এবং ওর স্কেল যে কখন পিকে চলে যাবে কখন ডাউন হবে নো ওয়ান নোস, ঠিক আছে? তো এটা একটা বড় রিজন। ওকে, অ্যাভয়েড স্পফ। ওকে, ইন্ডিপেন্ডেন্ট ডেভেলপমেন্ট, রিলিজ, রিউজ সার্ভিসেস ফর ডিফারেন্ট প্রোডাক্টস। পারফেক্ট। ওকে, ওয়েল, সবকিছু আপনাদের সব কথা মেনে নিলাম, সবকিছু ঠিকঠাক। কিন্তু আসল কথা কি জানেন? বিকজ আমরা মাইক্রো সার্ভিস শিখছি, তাই আমরা এইটুকু অ্যাপ্লিকেশন আসলে মাইক্রো সার্ভিসে বানাবো, নাহলে কি জন্য কষ্ট করে বানাইতাম মাইক্রো সার্ভিসে বলেন? মানে কায়দায় কাজ কাম নাই, হ্যাঁ? এইটুকু অ্যাপ্লিকেশন আমরা মাইক্রো সার্ভিসে বানাবো কেন? তো যাই হোক, দ্যাট ইজ দ্য রিজন। আচ্ছা, 10 মিনিট কাট ক্লিয়ার, ব্যাড ইউজার এক্সপিরিয়েন্স। ওকে, আরিফুল ভাই, এইটা ব্যাড ইউজার এক্সপিরিয়েন্স দ্যাটস টোটালি ওকে, কিন্তু দ্যাট ইজ আওয়ার রিকোয়ারমেন্ট। ওকে, সো আপনি আপনার বিজনেসে রাখবেন না, দ্যাটস ফাইন, নো প্রবলেম। বাট এই বিজনেসের জন্য, এইটার জন্য আমাদের রিকোয়ারমেন্ট আছে। এই রিকোয়ারমেন্ট ইচ্ছা করে বানানো, যেন যে কিছু ইম্পর্টেন্ট কনসেপ্ট আপনাদেরকে ক্লিয়ার করা যায়। ওকে, সো ইটস নট এ রিয়েল অ্যাপ্লিকেশন। যেহেতু এটা রিয়েল অ্যাপ্লিকেশন না, তাই এটা সব ফিচার রিয়েল অ্যাপ্লিকেশনের সাথে মিলাইলে চলবে না। আমরা অ্যাপ্লিকেশনটা বানাচ্ছি বা কনসেপ্ট গুলো বিল্ড করতেছি এমন ভাবে যেন আপনারা কোন একটা নির্দিষ্ট কনসেপ্ট ক্লিয়ার, মানে আপনাদেরকে কনসেপ্ট ক্লিয়ার করাইতে পারি সহজে। ওয়েল, আমরা এই ওয়ার্কশপে কিছু টুলস ব্যবহার করতে যাচ্ছি, অনেকগুলো টুলস, একটা দুইটা না, ছোট ছোট অনেক টুলস ব্যবহার করতে যাচ্ছি।
প্রথমত হচ্ছে নোড.জেএস, আমরা আমাদের সমস্ত সার্ভিস নোড.জেএস দিয়েই বানাবো, কারণ ইটস ইজিয়ার। ওকে, যেহেতু আমরা বেশিরভাগ মানুষই নোড.জেএস ব্যাকগ্রাউন্ডের, এই জন্য অন্য কোনো ল্যাঙ্গুয়েজ, অন্য কোনো ফ্রেমওয়ার্ক আমরা চুজ করিনি। বাট স্টিল আমরা যে ওয়েতে কাজটা করব, আপনারা দিন শেষে বুঝতে পারবেন যে ওকে, এই জায়গাটায় নোড.জেএস বাদ দিয়ে যদি আমরা পাইথন বসাই দিতাম, পাইথনের ফ্লাক্স ব্যবহার করতাম, বা ফার্স্ট এপিআই, মানে ফার্স্টিফাই না ফার্স্ট এপিআই, যাই হোক একটা ফার্স্ট এপিআই আছে, ওটা ব্যবহার করতাম, ইট উইল ওয়ার্ক ফাইন। বা পিএইচপির অন্য কোনো কিছু ব্যবহার করতাম, নো প্রবলেম, ইট উইল ওয়ার্ক। সো সেটা আমরা বুঝে ফেলবো। এরপরে আমরা ব্যবহার করব পোস্টগ্রেস এসকিউএল বা পোস্টগ্রেস সিকিউএল, যেটাই বলেন, ডেটাবেস হিসেবে আমরা এটা ব্যবহার করব। যদিও ইট ইজ বেটার টু ইউজ ডিফারেন্ট টাইপ অফ ডেটাবেস ফর ডিফারেন্ট টাইপ অফ সিনারিওস, কিন্তু যেহেতু আমরা লোকালি কাজ করছি, আবার অনেকের পিসিতে অ্যাট দ্য সেম টাইম মাল্টিপল ডেটাবেস ইনস্ট্যান্স রান করাটা ডিফিকাল্ট। ওকে, সো এই জন্য পিসি স্লো হয়ে যাবে, অনেক স্লো হয়ে যাবে। অনেকের যদি লো এন্ড পিসি হয়, তাহলে দেখা যাচ্ছে 4 5 6টা সার্ভিস রান করলে পারেই অনেকখানি স্লো হয়ে যাবে, চলবেই না বাকিগুলো। তো এই জন্য আসলে আমরা একটা ডেটাবেস নিয়েই কাজ করছি, বাট দ্য কনসেপ্ট উইল রিমেন সেম। আচ্ছা, আমরা রেডিস ব্যবহার করব কিছু কিছু জায়গায়, কিছু কিছু কাজে। আমরা কং ব্যবহার করব এপিআই গেটওয়ে হিসাবে। আমরা RabbitMQ ব্যবহার করব আমাদের মেসেজ ব্রোকার হিসাবে কিছু কিছু কাজের জন্য। এবং আমরা কি ক্লক ইউজ করব অথেন্টিকেশন সার্ভিস মেনটেন করার জন্য। সো এই যে এখানে যে 4টা পয়েন্ট দেখতে পাচ্ছেন, 4টা টপিক, এই 4টা টপিকের ওপরে স্পেশাল লেকচার থাকবে। পুরো একদিনের লেকচার বা 3 ঘন্টার লেকচার থাকবে সেটা আমি গ্যারান্টি দিতে পারতেছি না। বাট প্রত্যেকটা টপিকের উপরে কাজ করার পূর্বে আমরা একটা স্পেশাল লেকচার নিব, কারণ মোস্ট অফ দ্য কেস দেখা যাচ্ছে যে হয়তো রেডিসটা বা RabbitMQটা বাদ দিলে এই দুইটা জিনিস অনেকের জন্য নতুন, আবার অনেকের জন্য এই 4টা জিনিসই একেবারেই নতুন। সো এই জন্য আমরা হয়তো একটা ব্রিফ ডিসকাশনে যাব যে কং কি, কং কিভাবে কাজ করে, কং এর কি কি ফিচার্স আছে, কং এ কিভাবে কাজ করতে হয়, কি কি ফ্যাসিলিটিস পাচ্ছি, সবকিছু আমরা বোঝার চেষ্টা করব। ঠিক একইভাবে কি ক্লক কেন, কেন আমরা নিজের অথেন্টিকেশন সার্ভার ছেড়ে ছুড়ে অন্য একটা অথেন্টিকেশন সার্ভারে যাচ্ছি। ঠিক একইভাবে রেডিসের মাল্টিপল ইউজ কেসেস, এই সব কিছু আমরা দেখব। RabbitMQ, এটাও আমরা দেখব যে আসলে কিভাবে RabbitMQ কাজ করতেছে, কিভাবে ও ভিন্ন ভিন্ন পার্সপেক্টিভ থেকে আসলে ভিন্ন ভিন্ন চ্যানেলে বা ভিন্ন ভিন্ন টাইপের মেসেজ ব্রডকাস্ট করতেছে, এই জিনিসগুলো আমরা বোঝার চেষ্টা করব। সো এই হচ্ছে মেইন টুলস, এর বাদে হয়তো আরো অনেক কিছু আসবে, সেগুলো এই মুহূর্তে আমি এখানে ফিগার আউট করিনি। বাট দিজ আর দ্য মেইন টুলস যেগুলো আমরা ব্যবহার করতে যাচ্ছি। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই 4টার জন্য আমাদের মোটামুটি 4 দিন বা 3 দিন মোটামুটি লেগে যাবে। হ্যাঁ, লগ ইনের জন্য কিছু ব্যবহার করব না, এই এই ওয়ার্কশপে লগইং এর জন্য কোনো কিছু ব্যবহার করব না, কারণ লগইং এর বিষয়টা আমি ব্যবহার করতে চেয়েছিলাম, কিন্তু অলরেডি আপনাদের রাসেল স্যার লগইং এর উপরে বা ইএলকে স্ট্যাকের উপরে একটা ক্লাসের আগেই নিয়েছিল। তো আমি আহ, এই ওয়ার্কশপটাকে আসলে কমপ্লিকেটেড করতে চাচ্ছিলাম না। যদি দেখি যে আপনারা পুরোপুরি পারফেক্টলি ফোকাসড ওয়েতে কাজ করছেন এবং শিখছেন পারফেক্টলি, তাহলে লাস্টে লগইংটাও অ্যাড করে দিব, নো প্রবলেম। ওকে, নো প্রবলেম। সেটা হচ্ছে যে আপনাদের পারফরমেন্সের উপরে নির্ভর করছে। সো উই উইল এক্সপ্লোর 2 ডিফারেন্ট অ্যাপ্রোচেস। ওকে, এই অ্যাপ্লিকেশনে আমরা 2টা ডিফারেন্ট অ্যাপ্রোচ ব্যবহার করব। একটা হচ্ছে প্রো অ্যাপ্রোচ। প্রো অ্যাপ্রোচটা কি? প্রো অ্যাপ্রোচটা হচ্ছে যে ওই যে যা যা টুলস আমরা দেখলাম, সব টুলস গুলো মিলে অ্যাকচুয়াল একটা অ্যাপ্লিকেশন বানানো। ওকে, একটা পারফেক্ট এপিআই গেটওয়ে, অথেন্টিকেশন বা অথরাইজেশন সার্ভার, তারপরে রেডিস, ক্যাশ, পাবসাব, সবকিছু মিলায় যে কনসেপ্ট, সবকিছু মিলায় একটা পারফেক্ট যেই অ্যাপ্রোচ, সেই অ্যাপ্রোচটা আমরা দেখার চেষ্টা করব। কিন্তু এটা আমরা, এইটার বাদেও আমরা আরেকটা অ্যাপ্রোচ ফলো করব। সেই আরেকটা অ্যাপ্রোচ হচ্ছে অ্যামেচার অ্যাপ্রোচ। অ্যামেচার অ্যাপ্রোচটা ফলো করব। কি করব অ্যামেচার অ্যাপ্রোচে? শুধুমাত্র ধরে নিব আমাদের কাছে নোড.জেএস আর পোস্টগ্রেস আছে, আর কিচ্ছু নাই। এই দুইটা জিনিস দিয়ে আমরা আসলে হোল সিস্টেমটাকে বানাবো, কমিউনিকেশন থেকে শুরু করে সবকিছু, ইভেন এপিআই গেটওয়ে। আমরা আমাদের ওন এপিআই গেটওয়ে বানাবো। বা যদি আমাদের কাছে কোনো টুলস না থাকে, তারপরেও আমাদের এই মাইক্রো সার্ভিস সিস্টেমটা বানাইতে হয়, তাহলে কিভাবে জিনিসটা কাজ করছে বিহাইন্ড দ্য সিন, এটা যদি আমরা নিজেরা না বানাই, তাহলে বিহাইন্ড দ্য সিনের কনসেপ্ট আমরা বুঝতে পারবো না। তাই প্রথমে আমরা অ্যামেচার ওয়েতে কাজ করব। আমাদের এপিআই গেটওয়ে থাকবে, আমাদের সার্ভিস থাকবে। হ্যাঁ, এটা পারফেক্ট হবে না, ডেফিনেটলি ইট ইজ নট গোয়িং টু বি পারফেক্ট, কারণ একটা কোম্পানি বছরের পর বছর ব্যয় করে, 8 10 বছর 20 বছর ধরে কোটি কোটি ডলার ব্যয় করে কি করছে, একটা টুলস বানাইছে। তো তাদের সাথে কম্পেয়ার করা তো আমাদের কোনো প্রয়োজন নেই। আমাদের প্রয়োজন হচ্ছে
জাস্ট কনসেপ্টটা মাথার ভেতরে নেওয়া যে কোথায় আমার এপিআই গেটওয়েটা কাজ করছে, কোথায় আমার অথরাইজেশন সার্ভারটা কাজ করছে, কিভাবে আমি প্রোটেক্ট করছি। ওয়েল, এই ওয়ার্কশপের জন্য একটা গুরুত্বপূর্ণ এলিমেন্ট ছিল হচ্ছে ডকার। খুবই গুরুত্বপূর্ণ এলিমেন্ট ছিল ডকার। কিন্তু ডকার থাকলে কি হতো, ডকার থাকলে বা ডকার সম্পর্কে যদি আমরা সবাই অবগত থাকতাম তাহলে আমরা এই যে নেটওয়ার্কিং গুলো, ইন্টারনাল নেটওয়ার্কিং গুলো করে পারফেক্টলি দেখাইতে পারতাম, মাল্টিপল ইনস্টেন্স রান করতে পারতাম বা অনেক কিছু করতে পারতাম। কিন্তু আনফরচুনেটলি আমরা এই ওয়ার্কশপে ডকার নিয়ে কাজ করতে যাচ্ছি না, কারণ ডকার নিয়ে কাজ করার জন্য আমাদের পরবর্তী ওয়ার্কশপের পর্যন্ত অপেক্ষা করতে হবে। সো আমরা কিছু জিনিস মিস করে যাব, যে জিনিসগুলো মিস করে যাব সেই জিনিসগুলো আমরা আসলে এই ওয়ার্কশপ যেখান থেকে শেষ করব, পরবর্তী ওয়ার্কশপ আসলে সেখান থেকে শুরু হবে। লাইক এই ওয়ার্কশপটাতে আমরা আরেকটা বড় জিনিস উন্মোচন করতে যাচ্ছি। সেই বড় জিনিসটা হচ্ছে ওয়াই উই নিড ডেভঅপস। ওকে, মানে আমি চেষ্টা করব ভিন্ন ভিন্ন উপায়ে আপনাদেরকে পুশ করানোর যে ভাই ডেভঅপস আমাদের কেন দরকার, এবং আপনারা ফিল করতে পারবেন যে ওকে, আমার এই জিনিস দরকার, আমার ওই জিনিস দরকার, আমার সেই জিনিস দরকার, আমার এই জিনিস দরকার, এবং সেগুলোর সলিউশন আমরা পাবো ইন দ্য নেক্সট ওয়ার্কশপ। ওকে, দ্যাট ইজ মাই প্ল্যান অ্যাকচুয়ালি, জানি না কতটুকু সফল হব। নেক্সট, উই উইল ডেভেলপ দ্য অ্যাপ্লিকেশন ইন এ অ্যামেচার ওয়ে ফার্স্ট। ওকে, তাহলে অ্যামেচার ওয়েতে কি করা যাইতে পারে, লেটস স্টার্ট। ওকে, ওয়েট, লেটস স্টার্ট তো করব, কিন্তু কি দিয়ে বলেন, কি দিয়ে শুরু করব, কি স্যার দিয়ে? ডিরেক্ট কোড করা শুরু করব? না, সেটাই তো মনে হচ্ছে, পং দিয়ে শুরু করব। না স্যার না স্যার, আমরা কোনো ডায়াগ্রাম দেখব। না, কি করব মানে কি আমি বুঝতেছি না, ফার্স্টে কি কি করব? কি কি করব প্ল্যান করতে হবে না ভাইয়া? হ্যাঁ, প্ল্যান তো করতে হবে, প্ল্যান তো আমাদের রিকোয়ারমেন্ট আছে, রিকোয়ারমেন্ট তো আমরা ওই কথা বলতে বলতে অ্যানালাইসিস করে ফেলছি, দুই দুই চারটা রিকোয়ারমেন্ট ছিল। কিন্তু এখন আমরা শুরু করব কি দিয়ে, মানে যে কোনো একটা আর্কিটেকচার শুরু হয় কোথা থেকে, সবার ফার্স্ট কাজটা কি? ডায়াগ্রাম বানাই বেশি আমরা বেশি আমরা এখন, কিসের ডায়াগ্রাম বানাবো? মানে হ্যাঁ, আমাদের যে ক্লায়েন্ট রিকোয়ারমেন্টসটা আমাদেরকে দিছে, এটার হুম, উপরে আমরা একটা সার্ভার, আমাদের তো আগে অ্যাপ্লিকেশন ক্রিয়েট করতে হবে। দেন অ্যাপ্লিকেশন আগে তো ক্রিয়েট আমরা করতে হবে? আচ্ছা, মানে আচ্ছা। অ্যাপ্লিকেশনের যে মানে যে ডিজাইনটা কি, সিস্টেমটা যে ভাই ডিজাইন, আমাদের তখন সার্ভিস আমরা গুলো আগে ডিসকভার করে অ্যাপ্লিকেশনের নিব। যে সার্ভিস মানে ই করতে হবে, ওকে। সিস্টেমটা যে ডিজাইন, আর ডিজাইন ফার্স্ট অ্যাপ্রোচ, সার্ভিস ডায়াগ্রাম, এস্টিমেশন, দেন যে রিলেশন আমরা কি ক্রিয়েট কি করতে হবে। এই ব্যবহার যে করব। সম্রাট ভাই একমাত্র ব্যক্তি পেয়েছি, একমাত্র ব্যক্তি পেয়েছি যে মাইক্রোফোন কার জন্য আমার কথা হচ্ছে, রিপিট হচ্ছে। ওকে, একমাত্র ব্যক্তি যে ডেটাবেস রিলেশনের কথা বলছে। আর যেহেতু এস্টিমেশন করাটা ডেফিনেটলি একটা বড় কাজ, আমরা এস্টিমেশনের পার্টটাকে একটু বাদ রাখতে পারি। দুটো পয়েন্টই খুব বড় গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে ওকে আমার কি কি কাজ থাকবে, এবং আমরা রিলেশন, আমরা জানি যে সবার ফার্স্ট কাজ হচ্ছে যে আগে আমার রিলেশনটা বের করা, কারণ রিলেশন বের করলে পুরো ডেটার ফ্লোটা ক্লিয়ার হয়ে যায়। আর পুরো ডেটার ফ্লোটা যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে কি হয়, তাহলে কি কি ফিচার্স থাকবে, কিভাবে পুরো জিনিসটা কাজ করবে, অটোমেটিক বের হয়ে আসে। ঠিক আছে, আর তো কোনো কাজই থাকে না। এই যে সম্রাট ভাই একদম কারেক্ট, 70% কাজ শেষ। আমার ডেটা মডেল দরকার, আমার ইয়ার ডায়াগ্রাম দরকার, তাহলেই তো আমার কাজ শেষ, তাই না? ওকে, উইল অফকোর্স উইথ অ্যান ইয়ার ডায়াগ্রাম। ওকে, সো এখানে আমি আমার ইয়ার ডায়াগ্রামটাকে ওপেন করে রাখছি, কিন্তু এই ইয়ার ডায়াগ্রাম এখান থেকে পারফেক্টলি বোঝা যাবে না। এটা বোঝার জন্য আমাদের কি করতে হবে, এই জায়গাটায় চলে যাইতে হবে। ওকে, সো এই জায়গাটায় যাই, এই জায়গাটায় যে একটু জুম টুম করে বোঝার চেষ্টা করি। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের খুবই সিম্পল একটা ডায়াগ্রাম। সো আমরা দেরি না করে পরবর্তী স্টেপে যাই। পরবর্তী স্টেপ হচ্ছে আমাদের ফার্স্টে লাগবে একটা ইউজার। ওকে, সো আমরা একটা ইউজার বানাইছি। ইউজারের একটা ইউনিক আইডি থাকবে, নেম থাকবে, ইমেল থাকবে, পাসওয়ার্ড থাকবে, রোল থাকবে, ভেরিফাইড কিনা সেটা থাকবে, স্ট্যাটাস থাকবে, টাইম স্ট্যাম্প থাকবে, কখন ক্রিয়েট হচ্ছে, আপডেট হচ্ছে। হয়ে গেল ইউজার। এখন ইউজারের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে প্রোডাক্ট। আমরা প্রোডাক্টটা নিয়ে একটু আগে আলোচনা করি। যদিও ইউজার প্রোডাক্ট ক্রিয়েট করবে, কিন্তু প্রোডাক্টের মধ্যে আসলে কোনো ইউজারের আইডি বা এই টাইপের কিছু একটা নাই। তার কারণ হচ্ছে এটা মূলত অ্যাডমিনের কাজ থাকে, আর আমরা এখানে অ্যাডমিন ম্যানেজ করছি না। যে খুশি প্রোডাক্ট ক্রিয়েট করুক, আমাদের সিস্টেমের বলে দেওয়া নাই যে অ্যাডমিন প্রোডাক্ট করবে। তো যে খুশি প্রোডাক্ট ক্রিয়েট করুক, উই ডোন্ট কেয়ার। বিষয়টা হচ্ছে আমাদের একটা প্রোডাক্টের ডেটা স্টোর করে রাখতে হবে। প্রোডাক্টের কি কি ডেটা রাখতে হবে, প্রোডাক্টের এসকিউ রাখতে হবে, যেটা দিয়ে আসলে বোঝা যায় যে মানে স্টক ইউনিট যেটা মেনলি, ঠিক আছে, ইউনিক স্টক ইউনিট যেটা। তারপরে হচ্ছে আপনার নেম, ডেসক্রিপশন, প্রাইস, স্টেটাস, ক্রিয়েটেড অ্যাড, আপডেট, মানে সহজ কথায় টাইম স্ট্যাম্প আর স্টকস।
ওকে, কয়টা আছে না আছে এই সব জিনিসপত্র। এখন প্রোডাক্টের সাথে কার্টের একটা সম্পর্ক আছে এবং কার্টের সাথে ইউজারের একটা সম্পর্ক আছে। এখন একজন ইউজার চাইলে একাধিক শূন্য অথবা একাধিক কার্ট ওপেন করতে পারে। এখন কার্ট বলতে কি আসলে? কার্ট বলতে এখানে যে প্রোডাক্টস লেখা রয়েছে না, প্রোডাক্টস আসলে হওয়ার কথা, সহজ কথা জাস্ট একটা সেশন আইডি থাকলেই হলো, দ্যাটস ইট। কারণ যেহেতু কার্ট মানে যে কোনো ইউজার করতে পারে, তাই না, যে কোনো ইউজার করতে পারে, তো এই জায়গাটায় আসলে প্রোডাক্ট সেশন আইডি, ইউজার আইডি বা হোয়াট এভার সেশন আইডি যাই খুশি বলেন, ইউজার আইডিও রাখতে পারেন, সেশন আইডিও রাখতে পারেন অপশনাল ভাবে। আর সেশন আইডি হচ্ছে ইউজার আইডি অপশনাল ভাবে, আর সেশন আইডি হচ্ছে মানে ফিক্সড, এটা লাগবে রিকোয়ার্ড। এখন একজন ইউজারের অনেকগুলো কার্ড থাকতে পারে, একটা কার্টে আবার অনেকগুলো প্রোডাক্ট আইটেম থাকতে পারে, ঠিক আছে, কার্ট আইটেম থাকতে পারে। এখন প্রতিটা কার্ড আইটেমের আইডি মানে এটা তো কার্ডের আইডি, যেহেতু ওয়ান টু ম্যানি রিলেশনশিপ, প্রোডাক্ট আইডি কোন প্রোডাক্টটা রাখতেছি আর একটা প্রোডাক্ট কয়টা কোয়ান্টিটিতে রাখতেছি সেই হিস্টোরি রাখছি। আর যেহেতু কার্টে প্রোডাক্ট রাখছি, সেই প্রোডাক্টের রেফারেন্সটা আবার আমরা এখান থেকে দিয়ে দিতে পারি ওয়ান টু ম্যানি, ওয়ান টু জিরো আর ম্যানি, যাই হোক এই টাইপের কিছু একটা রিলেশনশিপ থাকতেও পারে, নাও থাকতে পারে প্রোডাক্ট কার্টে, লাইক দ্যাট। যখন ইউজার কোনো একটা অর্ডার প্লেস করবে তখন একটা অর্ডার ক্রিয়েট হবে ইউজারের থেকে। এখানে একজন ইউজার অনেক অর্ডার ক্রিয়েট করতে পারে, একজন ইউজার থাকলেই যে তার অর্ডার থাকতে হবে তার কোনো গ্যারান্টি নাই, কিন্তু ইউজার চাইলে পরবর্তীতে অনেক অর্ডার ক্রিয়েট করতে পারে। একটা অর্ডারের মধ্যে ইউজার আইডি থাকবে, সাব টোটাল থাকবে, ডিসকাউন্ট থাকবে, ট্যাক্স, গ্র্যান্ড টোটাল, স্ট্যাটাস, টাইম স্ট্যাম্প, কখন কি হচ্ছে না হচ্ছে সেইগুলো আপডেট থাকবে। এবং প্রতিটা অর্ডারের একটা করে লাইন আইটেম থাকবে, কারণ মানুষ তার একটা অর্ডার করে না, মানুষ তো দেখা যাচ্ছে অনেকগুলো অর্ডার করতে হয়, একটা করুক, দুইটা করুক, পাঁচটা করুক, তো যখন অনেকগুলো অর্ডার করবে তখন দেখা যাচ্ছে অর্ডারের সাথে ওয়ান টু ম্যানি রিলেশনশিপে অনেকগুলো লাইন আইটেম থাকবে। সেখানে আমরা অর্ডার আইডিটাও রাখতে পারি যে কোন অর্ডার ট্র্যাক করার জন্য, প্রোডাক্ট আইডি রাখতে পারি যে কোন প্রোডাক্ট সেটার জন্য, কোয়ান্টিটি রাখতে পারি। এই হচ্ছে বেয়ার মিনিমাম ডিজাইন অফ আওয়ার সিস্টেম। আচ্ছা, আরিফ ভাই, সেশন আইডি কিভাবে কাজ করে সেটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব, কারণ সেশনের ওই অংশটা নিয়ে, কার্ড নিয়ে আমাদের অনেক আলোচনা আছে। ওকে, ইউ হ্যাভ টু মেনটেন ইট ম্যানুয়ালি। সেশন আইডি বলে স্পেশাল কিছু নাই যেটা আপনি করবেন, এটা আপনাকে মেনটেন করতে হবে। হ্যাঁ, আনোয়ার ভাই প্লিজ। জি ভাই, মানে আমার হচ্ছে কি, যেটা হলো, আমরা তো একটা প্রোডাক্ট কার্ড অ্যাড করলাম কোয়ান্টিটি হুম। সহ। তো ওইটাকে যদি আমরা ডাইরেক্ট অর্ডারের সাথে যদি কানেক্ট করে দিতাম তখন কিরকম অর্ডার হতো? তো হয়নি, অর্ডার তো কমপ্লিট হবে একদম ফাইনাল স্টেজে। কার্ড থেকে আপনি অর্ডারে তো যাবেন ডেফিনেটলি, আপনার যখন অর্ডারে যাবেন তখন কার্ড থেকে আপনার ডেটা আসবে ডেফিনেটলি, কিন্তু সেটা আসলে কপি পেস্ট টাইপের ডেটা বা যেভাবেই হোক আসবে, কিন্তু অ্যাকচুয়ালি কার্ড আর অর্ডার তো এক জিনিস না, তাই না? কার্ড তো ক্লিয়ার হয়ে যাবে জি ভাই। কিছুক্ষণ পরে। আচ্ছা, মানে তখন ভাই আমরা এই কার্ডের ডাটাগুলো এই যে লাইন আইটেমের মধ্যে কপি করে দেবো। এক্স্যাক্টলি, কার্টে যা আছে সেটাই লাইন আইটেমের ভিতর চলে আসবে। ওকে, সো আবার আমরা একটু স্লাইডে ব্যাক করি। ডু ইউ ফাইন্ড এনি প্রবলেম? ভালো করে দেখেন, একটু জুম করে দিই, এটাকে, এটা হাইড করা যায় না? হ্যাঁ করা যায়, এটাও তো বোধহয় হাইড করা যায়, এটা হাইড করা যাচ্ছে না। ওকে, করা গেছে। আরেকটু জুম করে দিই, ভালো করে দেখেন যে কোথাও কোনো প্রবলেম, দেখ না জুম করলে তো আবার সমস্যা, নিচের অংশ দেখা যায় না। আচ্ছা, তো ভালো করে দেখেন যে কোথাও কোনো প্রবলেম আপনারা ফেস করেন কিনা। এই ডিজাইনের মধ্যে কোথায় কোথায় আমাদের রিকোয়ারমেন্টসটাকে কল করেন, রিকোয়ারমেন্টস এর সাথে এই জিনিসটাকে মানে কানেক্ট করেন, কানেক্ট করে দেখেন যে আমরা কি কি প্রবলেম ফেস করতে পারি। আচ্ছা, সবকিছু কিন্তু আসলে রিকোয়ারমেন্টস থাকতে হবে বাধ্যতামূলক না, কিছু ফিচার্স আছে যে ফিচার্স গুলো ইউজার না চাইলেও আমাদের দিতে হয়। ওকে, সেগুলোকে মাথায় রেখে, কারণ কি দিতে হয়, আপনিও ডেভেলপার, 2 বছর ধরে আপনারা কাজ করতেছেন। ওকে, সো আপু, ক্যাটালগ মানে হচ্ছে প্রোডাক্ট। ওকে, একটা যখন থাকে তখন সেটাকে বলা হয় প্রোডাক্ট, আর যখন অনেকগুলো প্রোডাক্ট মিলে আপনাকে একটা শোকেস করা হয় তখন সেটাকে বলা হয় ক্যাটালগ। সো ক্যাটালগ আছে মানে প্রোডাক্ট আছে। আর সবাই ডেভেলপার, সো চিন্তা করেন, পেমেন্ট নাই, পেমেন্ট নেওয়ার কথা আমাদের বলিও নি আমাদের রিকোয়ারমেন্টস এর সাথে কি কার্ট আইটেম গুলো হবে না? ওকে, অর্ডারের সাথে কার্ট আইটেম গুলো লজিক্যালি কোনো পয়েন্ট নাই, কারণ কার্ট আইটেম মানে এখানে তো রিলেশনস দেখানো হয়েছে, তাই না? তো রিলেশনের ক্ষেত্রে কার্টের সাথে আপনি অর্ডার আইটেমের রিলেশন রেখে কি করবেন, এটা তো অটোমেটিক্যালি আপনার ক্লিয়ার হয়ে যাবে কার্ট 2 মিনিট পর। সো এখানে রিলেশন করে তো আমার কোনো লাভ নাই, রিলেশন রেখে। ওকে, লাইন আইটেমটা যদি আর একবার বলতেন। ভাইয়া, আপনি যখন অর্ডার করেন অনলাইনে, জাহিদ ভাইয়া, তো দেখা যাচ্ছে যে আপনি 5টা প্রোডাক্ট অর্ডার করছেন, আপনি একসাথে 5টা প্রোডাক্ট অর্ডার করছেন, আপনি দেখা যাচ্ছে একটা হেডফোন অর্ডার করছেন, একটা মাউস অর্ডার করছেন, একটা কিবোর্ড অর্ডার করছেন। তো রিলেশনাল ডেটাবেজে তো অ্যারে থাকতে পারে না,
তো রিলেশনাল ডাটাবেসে যেহেতু অ্যারে থাকতে পারে না, তাই প্রত্যেকটা আইটেম যেগুলো আপনি অর্ডার করছেন সেই আইটেমগুলোকে রাখার জন্য আর একটা টেবিল নেওয়ার দরকার হয়, যেখানে আপনি অরিজিনাল অর্ডার আইডি কে রেফার করছেন। এই দেখেন অরিজিনাল অর্ডার আইডি, এবং এখানে প্রোডাক্ট আইডি এবং কোয়ান্টিটি, আপনি কয়টা হেডফোন কয়টা অর্ডার করছেন, তারপরে মাউস কয়টা অর্ডার করছেন, এইভাবে করে জিনিসটা কাজ করে। ইটস অল অ্যাবাউট এসকিউএল অ্যান্ড ডাটাবেস ডিজাইন। ট্যাগস না, কার্ট আইটেমস টাইম অ্যান্ড অ্যাট এ টাইম। একজন ইউজার তো একটা কার্ট ক্রিয়েট করতে পারবে। ইয়েস, অ্যাট এ টাইম একজন ইউজার একটা কার্ট ক্রিয়েট করতে পারবে, কিন্তু ডেটাবেসে কখনো এই সিস্টেমে জিনিসটা রাখার প্রয়োজন হয় না। কারণ আপনি যদিও ইউ আর রাইট, টেকনিক্যালি ইউ আর রাইট, কারণ হচ্ছে যে আমরা তো কার্ড ডিলিটই করে দিচ্ছি। ওকে, টেকনিক্যালি ইউ আর রাইট। আর যদি আমরা হিস্টোরি রাখতে চাই, তখন তো আমার ওয়ান টু ম্যানি রাখতে হবে, নাহলে তো ডাটাবেস আমাকে কনস্ট্যান্ট ছুড়ে মারবে। ওকে, অনেক ক্ষেত্রে আপনি কার্ড আসলে হার্ড ডিলিট করবেন না, অনেক ক্ষেত্রে আপনি আসলে কার্ড কি করবেন, সফট ডিলিট করবেন। যদিও এটা করা ঠিক না, জিডিপিআর এ ল আছে কিছু। তো সফট ডিলিট কেন করে? ডেটা অ্যানালাইসিস এর জন্য অনেকে সফট ডিলিট করে। ওকে, আচ্ছা, যেন পরবর্তীতে মানুষ কি কি কার্টে রাখছে, কার্ট কখন ক্লিয়ার করে দিচ্ছে, সব ডেটাগুলো যেন সে পায়, এইটা এই কারণে। ওকে, আর ক্যাটাগরি ইম্পর্টেন্ট, আমার রিকোয়ারমেন্টে ক্যাটাগরি ছিল না। কার্ট আইটেমে ইউজারের রিলেশন থাকলে ইউজার নাই, ভাইয়া বুঝিনি, থাকলেও ইউজার নাই। ওকে, নোটিফিকেশন, কার্ট অ্যান্ড কার্ট আইটেমে ইউজারের রিলেশন থাকলেও ইউজার নাই মানে বুঝিনি। এই জায়গাটা এই যে আপনার এটা একটা ভালো পয়েন্ট ধরছেন, কারণ আছে, এটা একটু পরে আসবে। গুড পয়েন্ট। আচ্ছা, নোটিফিকেশন মিসিং, নোটিফিকেশন রিকোয়ারমেন্টে ছিল না, আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী মিলাইতে হবে। ইউজার বিহেভিয়ার, ইউজার আইডি, নো। ওকে, সো অনেক বিষয়গুলো আলোচনা করা হয়েছে। সেন্ড মেল, ডেটাবেজ আপনি মেল পাঠান, ডেটাবেজ দিয়ে আপনি সরাসরি মেল পাঠান। ওকে, তারপরেও আপনি, আপনার পয়েন্টটা গুড পয়েন্ট, এটার একটা কারণ আছে, একটু পরে আসছি। ওকে, কি কি মিসিং আছে সেটা যদি আমরা একটু যাই, বোঝার চেষ্টা করি। আমাদের অনেক কিছু মিসিং আছে। ওকে, একটা দুইটা না। প্রথম কথা যদি আমি বলি, আমাদের প্রোডাক্টে স্টক ইজ ফিক্সড। ওকে, আমাদের প্রোডাক্টে স্টক ফিক্সড। লাইক আপনি এখানে দেখতে পাচ্ছেন, এখানে একটা স্টক নামের ফিল্ড আছে, যদিও এটা নাম্বার কি কি বলা হয়নি, বাট এখানে যেহেতু ডিজাইনে এক্সট্রা করে বলার সুযোগ নাই বা কলাম নাই, তো এরকমই রেখে দিছি। বেসিক্যালি এটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা একটা সিঙ্গেল ফিল্ড। সো স্টকে যদি আমার কোনো অ্যাডিশনাল ভাবে আমরা স্টকটাকে ট্র্যাক না করি বা ইনভেন্টরিটাকে ম্যানেজ না করি, তাহলে যে প্রবলেমটা ক্রিয়েট হইতে পারে, আমাদের কাছে কোনো হিস্টোরি থাকবে না, যে কখন প্রোডাক্ট স্টকে আসছে, কখন স্টক আউট হয়ে যাচ্ছে, কখন কোন প্রোডাক্ট রিলিজ, মানে পুরো যে হিস্টোরিটা, কখন মানুষ বাই করছে, কখন কোন ডিসপ্যাচ হচ্ছে ইনভেন্টরি থেকে, এই জিনিসগুলো আসলে বোঝাই যাবে না, তাই না? এই জিনিসগুলো তো মানে ট্র্যাক থাকবে না। দ্যাটস ওয়াই এটা একটা মিসিং জিনিস, স্টক এর বিষয়টা। নো হিস্টোরি অন স্টক চেঞ্জ অ্যান্ড স্টক ইজ ফিক্সড। সো এই ফিক্সড নাম্বার বোঝানো হয়েছে আসলে। সো এটা আসলে একটা বাজে ডিজাইন, এই ডিজাইনটা আমাদেরকে রিজলভ করতে হবে, যেহেতু আমরা স্কেলেবল একটা ডিজাইন বানাচ্ছি মাইক্রো সার্ভিস দিয়ে। সো আমাদের এই জায়গাটায় একটু কাজ করতে হবে। এরপরে আসি হচ্ছে কার্ট। অ্যানোনিমাস ইউজার্স কান্ট ইউজ কার্ট। এখন আপনি খেয়াল করেন, আমাদের আনারুল ভাই যেই বিষয়টা আসলে উল্লেখ করছিলেন, যে ইউজারের সাথে কার্টের একটা সম্পর্ক আছে, লাইন আপ আছে, কিন্তু আসলে এখানে কোনো ইউজার আইডি বা কিছু একটা নাই। ইউজার আইডি থাকার কথা ছিল কিন্তু ভুল করে দেয়নি, ঠিক আছে। বাট অ্যাকচুয়ালি ইউজার আর কার্টের যদি সম্পর্ক থাকে, হোয়াট অ্যাবাউট অ্যানোনিমাস ইউজার? অ্যানোনিমাস ইউজার তাহলে কিভাবে কাজ করবে? এখন তো আমি ইউজারের সাথে এটাকে ফিক্সড করে দিচ্ছি, বা একটা সরাসরি কানেকশন, এখানে এই যে আবার ওয়ান টু ম্যানি রিলেশনশিপ করে দিয়ে বোঝাচ্ছি যে কার্ট হইতে গেলে ইউজার থাকা বাধ্যতামূলক। ওকে, ইউজার থাকা বাধ্যতামূলক, এই কথাটা বলে তো আমি আসলে একটা প্রবলেম ক্রিয়েট করছি, তাই না? যে প্রবলেমটা হচ্ছে অ্যানোনিমাস ইউজার্স কান্ট ইউজ কার্ট, কারণ অ্যানোনিমাস ইউজারের তো আসলে ইউজারই থাকবে না, আইডি থাকবে না, বা কিছুই থাকবে না। এটা একটা প্রবলেম। থ্যাংক ইউ সাদি ভাই। আচ্ছা, এরপরে আসি হচ্ছে ইউজার। ইউজারের ক্ষেত্রে অনলি অথ ইউজার, আপনি খেয়াল করতে পারছেন যে এখানে যে ইউজারটা রয়েছে, বেসিক্যালি এটা অথেন্টিকেশন মেনটেন করার কাজে ব্যবহার করা হচ্ছে। লাইক নেম, ইমেল, পাসওয়ার্ড, রোল, এগুলো তো অথেন্টিকেশন মেনটেন করার কাজেই ব্যবহার করা হয়, এর থেকে বেশি কিছু কাজে না। সো শুধুমাত্র অথ ইউজার রয়েছে, কিন্তু ইউজারের জন্য কোনো প্রোফাইল নেই, নো ইউজার প্রোফাইল। মানে ইউজারের প্রোফাইল প্রয়োজন হইতে পারে, ইউজার তার অ্যাড্রেস রাখবে কই, বা ইউজার তার ফোন নাম্বার রাখবে কই, এই টাইপের বিষয়বস্তু যদি আসে, তো আমি তো আমার যেখানে পাসওয়ার্ড আছে, যেখানে তার অথেন্টিকেশন ইনফরমেশন আছে, সেখানে এই জিনিসগুলো রাখবো না, তাই না? এগুলোর জন্য আমরা একটা আদার টেবিল ক্রিয়েট করব, বা আদার একটা রিলেশন তৈরি করব, যেখানে প্রোফাইল বা ইউজারের ইনফরমেশন গুলোকে রাখবো। তো এখানে একটা প্রবলেম রয়েছে। নো ইমেল ভেরিফিকেশন, নো পাসওয়ার্ড রিসেট।
এটা আসলে আমাদের রিকোয়ারমেন্টের মধ্যে ছিল না, বাট এটা খুবই বেসিক রিকোয়ারমেন্ট যে আমি যে ইউজারটাকে মানে যে যে ইউজারটা সাইন আপ করছে সেই ইউজারটা ভ্যালিড ইউজার। খুব বেসিক রিকোয়ারমেন্ট। এবং ইউজার পাসওয়ার্ড ভুলে যাইতেই পারে, পাসওয়ার্ড ভুলে গেলে কি তার অ্যাকাউন্ট শেষ? সে দেখা যাচ্ছে অর্ডার করছে, তার অর্ডার ক্যান্সেল হয়ে গেছে, আর সে পাসওয়ার্ড ভুলে গেছে। হোয়াট উইল হ্যাপেন দেন? রিসেট করার কোনো উপায় নাই। তো দ্যাটস ওয়াই এটাও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। আচ্ছা, এগুলো হচ্ছে তিনটা গেল প্রোডাক্ট কাটার ইউজারের। এবার যদি আমি অর্ডারের কথা বলি, ইফ ইউজার্স ডিলিট দেয়ার অ্যাকাউন্ট, অর্ডার হিস্টোরি উইল বি ডিলিটেড। If users delete a product, all previous order will be messed up. If product price get changed, order history will be messed up. এই কনসেপ্টটা কি আপনারা বুঝতে পারছেন? যদি ইউজার তার অ্যাকাউন্ট ডিলিট করে দেয়, যেহেতু অর্ডারের সাথে ইউজারের একটা ফরেন কি সম্পর্ক রয়েছে এবং অর্ডার ইউজারের রেফারেন্স ব্যবহার করছে, তাহলে কি হবে? তাহলে ইউজার যদি বলে যে ভাই আমার অ্যাকাউন্ট ডিলিট করে দিতে হবে, আপনি সব ডিলিট করতে পারবেন না, কারণ জিডিপিআর নামের একটা কনসেপ্ট আছে, ল আছে, ডেটা প্রোটেকশনের, ডাটা প্রাইভেসির একটা ল আছে। ইউজার যদি বলে যে আপনার তার অ্যাকাউন্ট সে ডিলিট করতে চায়, ইউ হ্যাভ টু ডিলিট হিজ অ্যাকাউন্ট টোটালি। কিন্তু আপনি পারবেন না। কেন পারবেন না? কারণ আপনি ইউজার ডিলিট করতে গেলে আপনার ডেটাবেস কনস্ট্রেন্টস বলবে যে ভাই তুমি এখানে একটা ফরেন কি ব্যবহার করছো, এখানে একটা রেফারেন্স আছে, এবং এই রেফারেন্সের কারণে তুমি যদি ডেটা, এবং এর ভেতরে ডেটাও রয়েছে, যদি ডেটা না থাকে কোনো প্রবলেম নাই, যদি ডেটা থাকে তাহলে প্রবলেম আছে। তো যেহেতু ডেটা আছে, তুমি এক এক করে আগে অর্ডার ডিলিট করো, তারপরেই তুমি ইউজার ডিলিট করতে পারবা। কনস্ট্রেন্টস বা একটা প্রবলেম। যদি ইউজার বলে যে ওকে, যে মানে যদি আমরা ক্যাসকেড ইউজ করি, অ্যানাদার অপশন, যে আমরা ক্যাসকেড ইউজ করি যখন হচ্ছে যে কোনো কিছুর সাথে কোনো কিছুর ফরেন কি সম্পর্ক তৈরি করি, রেফারেন্স ক্রিয়েট করি, তাহলে তো অটোমেটিক ইউজার ডিলিট হলে অর্ডারগুলো সব ডিলিট হয়ে যাবে। সো অর্ডারগুলো যদি সব ডিলিট হয়ে যায়, তাহলে ইন ফিউচার দেখা যাচ্ছে আপনার মাসের শুরুতে 1 লক্ষ টাকা বা 1 লক্ষ অর্ডার হয়েছিল, হঠাৎ করে আপনি কোনো একটা এমন অকারেন্সে ঘটাইছেন বা এমন কিছু একটা শেয়ার করছেন, বা সোশ্যাল মিডিয়াতে কোনো একটা কারণে বাংলাদেশের মানুষজন আপনার উপর খেপে গেছে, খেপে যায় তারা সবাই আপনার সিস্টেম থেকে অ্যাকাউন্ট ডিলিট করা শুরু করছে। কারণ বাংলাদেশে কিছু হইলেই এটা ঘটে, তাই না? তো আপনি তো কোম্পানি হিসাবে রিস্ক নিতে পারতেছেন না। তো এখন দেখা যাচ্ছে মাস ক্লোজিং এর আগে আপনি জানতেন যে আপনার 1 লক্ষ অর্ডার পড়ছে এবং আপনি 1 লক্ষ অর্ডার প্রসেস করছেন, পেমেন্ট গেটওয়েতে তাই আছে। কিন্তু হঠাৎ করে একদিনের ভেতরে 20,000 মানুষ অ্যাকাউন্ট ডিলিট করে দিছে আপনার সিস্টেম থেকে। তো আপনার ডেটাবেজে কি থাকলো? আপনার ডেটাবেজে এই ডাটাগুলো মিসিং। আপনার ডেটাবেজে এই ডাটাগুলো মিসিং। 20,000 অর্ডার নাই, আপনি হিসাব মিলাইতে পারতেছেন না, পুরো জিনিস মেসড আপ। আচ্ছা বাদ দেন, এটা বাদ দেন, এটা তো একটা খুবই কমপ্লিকেটেড বিষয়, বুঝলাম। এখানে আর একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে ইফ ইউজার্স ডিলিট এ প্রোডাক্ট, অল প্রিভিয়াস অর্ডার উইল বি মেসড আপ। এর সাথে আবার প্রোডাক্টের কি সম্পর্ক ভাই? ইউজারের সাথে নাই গভীর সম্পর্ক, বুঝতে পারলাম। প্রোডাক্টের সাথে সরাসরি অর্ডারের সম্পর্ক নাই। প্রোডাক্টের সাথে সম্পর্ক কার? প্রোডাক্টের সাথে সম্পর্ক লাইন আইটেমের। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা সলিড ফরেন কি রিলেশনশিপ তৈরি হয়েছে, রেফারেন্স ব্যবহার করা হয়েছে, তাই না? ওয়ান টু ম্যানি, কারণ একটা প্রোডাক্ট অনেকগুলো লাইন আইটেমে থাকতে পারে। এখন ইউজার চিন্তা করলো যে না, এই প্রোডাক্টটা চলে না, এই প্রোডাক্ট 1 বছর আগে চলতো, 1 বছর আগে প্রচুর বিক্রি হয়েছিল, এখন আর চলে না, এখন আমি এটা ডিলিট করে দিই। ইউজার যদি এখান থেকে প্রোডাক্ট ডিলিট করে, রেফারেন্সের কারণে প্রথমত করতে পারবে না, আর যদি ক্যাসকেডিং করে করে তাহলে কি হবে? তাহলে পুরো ডেটাটা ডিলিট হয়ে যাবে, পুরো লাইন আইটেম গুলো ডিলিট হয়ে যাবে। তো অর্ডারের ভিতরে দেখা যাবে যে কোনো যেই প্রোডাক্টগুলো আগে অর্ডার হয়েছিল, অর্ডার যে হিস্টোরি ছিল সেই হিস্টোরির মধ্যে এই আইটেমগুলো নাই। কই গেল আইটেম? আইটেম তো নাই, কারণ প্রোডাক্ট ডিলিট হয়ে গেছে, কারণ প্রোডাক্টের সাথে এটা রেফারেন্স। সো এইটাও একটা বড় প্রবলেম। আর একটা বড় প্রবলেম, যেটা সবচাইতে ইন্টারেস্টিং প্রবলেম, এই দুটা প্রবলেম ভিজিবল, আপনি খালি চোখে দেখতে পাচ্ছেন। আরেকটা মজার প্রবলেম হচ্ছে ইফ প্রোডাক্ট প্রাইস গেট চেঞ্জড, অর্ডার হিস্টোরি উইল বি মেসড আপ। এখন যেহেতু এখানে রেফারেন্স ব্যবহার করা হয়েছে লাইন আইটেমের সাথে প্রোডাক্টের, আপনি চিন্তা করলেন যে আচ্ছা আমি এই প্রোডাক্টটা বাজারে নিয়ে এসেছিলাম 100 টাকা করে বিক্রি করার জন্য, হিউজ ডিমান্ড, সাপ্লাই কম, আমি এখন 150 টাকা করে বিক্রি করব। আপনি কি করলেন? আপনি প্রোডাক্ট সার্ভিসে যেয়ে প্রোডাক্টটাকে সুন্দর করে প্রাইসটাকে আপডেট করে দিলেন, না ওয়াই 150 টাকা। প্রিভিয়াসলি যত পিপল এই প্রোডাক্ট অর্ডার করছিল, যেহেতু রেফারেন্স, সবার জায়গায় প্রাইস আপডেট হয়ে কি হয়ে গেল? 150 টাকা হয়ে গেল। আপনার ব্যালেন্স শিট পুরো এলোমেলো হয়ে গেল। আপনার পুরো হিস্টোরি, অর্ডার হিস্টোরি, যেখানে প্রতি অর্ডারে 50 টাকা করে বৃদ্ধি পেয়ে গেছে, যেখানে যেখানে এই প্রোডাক্টটা আসলে
ব্যবহার করা হয়েছে। মানে যেখানে যেখানে এই প্রোডাক্টটা বিক্রি হয়েছে, যতবার বিক্রি হয়েছে ততবার 50 টাকা করে বৃদ্ধি পেয়ে গেল। সো আপনি ব্যালেন্স শিট মিলাইতে পারবেন না, শেষ, এলোমেলো। আবার যদি দাম কমায় দেন, যে না আমি 5,000 টাকা দাম রাখছিলাম চলে না, এখন অফার দিয়ে আমার 3,000 করতে হবে, হিস্টোরিতে পুরো যত যা ছিল সব 3,000 হয়ে গেল। সো দ্যাটস এ বিগেস্ট প্রবলেম এই ডাটাবেস ডিজাইনের মধ্যে আছে। এটা কি আপনারা ফোকাস করছিলেন? সো এভাবে ভেবে দেখেননি। সলিউশন তো জাহিদ ভাই অবশ্যই আছে, সলিউশন না থাকলে কি আর দুনিয়া চলতেছে? সলিউশনে আসবো, আগে প্রবলেম ভাবা শিখতে হবে। তো এসকেস নিয়ে ভাবা শিখতে হবে ভাইয়া। ওকে, আমরা সলিউশন নিয়ে ভাবি, সলিউশন আগে না, আগে প্রবলেম কি কি প্রবলেম হইতে পারে। সলিউশন দুনিয়ার সবচেয়ে সহজ জিনিস, আপনি যদি প্রবলেম ফিগার আউট করতে পারেন, ইফ দেয়ার ইজ এ প্রবলেম দেয়ার ইজ এ সলিউশন, কিন্তু ইউ হ্যাভ টু ফিগার আউট দ্য প্রবলেম। ঠিক আছে? সো ডেটাবেস ডিজাইনের ক্ষেত্রে আমরা বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের ট্রানজেকশনাল মিস্টেক গুলো করে থাকি, রেফারেন্স গুলো কানেক্ট করে দেই, এবং পরবর্তীতে প্রিভিয়াস ডেটার কি ঘটে না ঘটে নো ওয়ান নোস। তো ইনিশিয়াল ডিজাইনের সময় আমাদের মাথায় এগুলো থাকে না। হ্যাঁ আরিফ ভাই প্লিজ। হ্যাঁ, অর্ডার টেবিলে তো আমরা কোনো রেফারেন্স রাখতেছি না প্রাইসের। না, অর্ডার এখানে তো টেবিলে আমরা প্রাইসের রেফারেন্স রাখতেছি না, কিন্তু আমরা প্রোডাক্ট আইডিতে প্রাইস নিয়ে আসতেছি। এই যে লাইন আইটেমের মধ্যে কি আপনার মানে ব্র্যান্ড টোটাল আর হচ্ছে ডিসকাউন্ট ট্যাক্স এগুলো তো আলাদা আলাদা ভাবে ক্যালকুলেশন করতেছি না। ডেফিনেটলি ক্যালকুলেট করছেন, কিন্তু আপনি এখানে ক্যালকুলেশনটা রাখছেন, আপনি ক্যালকুলেশন মিলাবেন কিভাবে যদি আপনার এখানে লাইন আইটেম এলোমেলো হয়ে যায়? আপনি দেখা যাচ্ছে যে রেফারেন্সের কারণে আপনি দেখা যাচ্ছে যে যখন ফাইনালি কুয়েরি করে নিয়ে এসছেন, আপনার লাইন আইটেম বলতেছে প্রোডাক্টের দাম 100 100 100, কিন্তু আপনার এখানে হয়ে আছে 150 150 150 বা 450। মিলবে? হয়তো আপনি টোটালটা ক্যালকুলেট করে রাখছেন এখানে, তাহলে তো আরো মিসম্যাচ হয়ে গেল, তাই নয় কি? কারণ আপনার তো রেফারেন্স এখান থেকে আসতেছে। ঠিক আছে? ওকে। মানে তখন তো আরো কনফিউশনের ব্যাপারে, লাইন আইটেম নাই এত টাকা, আরো কনফিউশন। বা লাইন আইটেম আছে, লাইন আইটেমের ভিতরে এক প্রাইস আর টোটালের ভিতরে আর এক প্রাইস, টাকা মাঝখান থেকে গেল কই, কে কি করছে? ঠিক আছে? আচ্ছা, তো এই হচ্ছে বিষয়। এখন এই প্রবলেম গুলো, আরো প্রবলেম আছে। আরো প্রবলেম হচ্ছে নো ট্র্যাক অফ সেন্ড ইমেলস। এখন কেউ এসে বললো যে ভাই আপনি আপনার কোম্পানিতে আমার এই ধরনের ইমেল পাঠাইছেন কেন, আপনার কাছে প্রমাণই নাই আপনি কি ইমেল পাঠাইছেন। ওকে, বা আপনি আপনার ইউজারে বললেন যে ভাই আপনারে আমি ইমেল পাঠাইছি, সে বলে যে ভাই আপনি তো আমার কোনো ইমেল পাঠান। যদিও মেইল সার্ভারের কাছে একটা কপি অবশ্যই থাকে, কিন্তু আপনি যদি আপনার মেইল নিজের মতো করে ট্র্যাক করতে চান, স্টোর করতে চান, পুরো স্ট্যাটাস ট্র্যাক করতে চান, তাহলে আপনি আপনার মতো করে মেইলটাকেও স্টোর করে রাখতে পারেন মেইল সার্ভিসের জন্য। ওকে, আচ্ছা, সো এখানে অনেকগুলো পজিশন লাইন আইটেমে কারেন্ট প্রোডাক্ট প্রাইস রাখা যায়, ইয়েস রাখা যায়, কিন্তু তার পরবর্তীতেও যদি আপডেট হয়ে যায় রেফারেন্সের কারণে, তো আপনি কিছু প্রবলেম আসবে। তো এখানে সলিউশনে আসবো আমরা, এটা একটা ভালো সলিউশন সুজন ভাই, এটা খারাপ সলিউশন না, ডেফিনেটলি এটা একটা গুড সলিউশন, এবং এটাই একটা ভালো সলিউশন। আর ওল্ড প্রোডাক্ট ওল্ড প্রাইসে স্টোর হবে না। আপনি ওল্ড প্রোডাক্ট নিউ প্রোডাক্ট কই পাচ্ছেন ভাইয়া? আপনি প্রাইস চেঞ্জ করে দিচ্ছেন আপনার প্রোডাক্টের, প্রোডাক্ট তো একই আছে, প্রোডাক্টের আইডিও চেঞ্জ হয়নি, এসকিউ চেঞ্জ হয়নি, কিছুই চেঞ্জ হয়নি, আপনি আপডেট করবেন না? এই যে দারাজেই তো দেখা যায়, বা প্রত্যেকটা কোম্পানিতেই দেখা যায় এক প্রোডাক্টের ভিন্ন ভিন্ন দাম, আজকে এক দাম কালকে আপডেট হয় আর এক দাম, প্রোডাক্ট তো একই আছে। তো প্রোডাক্টটি যদি আপনি প্রতিনিয়ত প্রাইস চেঞ্জের সাথে আপডেট করেন, তাহলে পরবর্তীতে যদি রিভিউজ কানেক্ট করেন, একই আইটেম আপনার কয়টা প্রোডাক্ট ক্রিয়েট করবে ডাটাবেজে, কোথায় কোথায় ইউজার রিভিউ দিবে? তো প্রোডাক্ট তো আমার একই থাকতে হবে, প্রাইস চেঞ্জ হোক আর যাই হোক। ওকে আনারুল ভাই, আচ্ছা, সো এবার আমরা আসলে সলিউশনের দিকে যাই, তাই না? সলিউশনের দিকে যাওয়াটা বেটার। হোয়াট ইজ দ্য সলিউশন? সলিউশন অনেক ভাবে হইতে পারে। এই প্রবলেমগুলো এমনটা না যে খুবই মানে আননোন প্রবলেম, এগুলো ইন্ডাস্ট্রিতে ব্যবহৃত খুবই কমন মানে জানাশোনা প্রবলেম। এই প্রবলেমগুলো ভিন্ন ভিন্ন উপায়ে আসলে সলভ করা যায়। আমি এখানে একটা সলিউশন দেখাচ্ছি। সো এই হচ্ছে আমাদের লেটেস্ট আর্কিটেকচার উইথ সলভ অল দ্য প্রবলেম। ওকে, সবগুলো প্রবলেম সলভ করে আমরা আসলে একটা নতুন আর্কিটেকচারে এসেছি। এখন সেই আর্কিটেকচারটা কি একটু বোঝার চেষ্টা করি। ওকে, এখানে হচ্ছে আমি ডায়াগ্রামের লিংক আপনারা পেয়ে যাবেন, সমস্যা নাই। আচ্ছা, এখানে একটা সফট রেফারেন্স রাখা হয়েছে, এখানে নোট করে রাখা উচিত ছিল সফট রেফারেন্স জাস্ট বোঝানোর জন্য যে এই আইডিটা ব্যবহার করা হয়েছে, বাট ইটস নট এ রিলেশনাল রেফারেন্স অ্যাকচুয়ালি। সো এটা আমার করা উচিত ছিল, যা হোক করিনি। আচ্ছা, সো আমরা এক এক করে শুরু করি, হ্যাঁ, বেশি দূর থেকে যাব না, ইউজার থেকে শুরু করি। আগে আমাদের ইউজার ছিল কি? আগে আমাদের ইউজার ছিল একটা। এই যে ইউজারটা ছিল, এই ইউজারটাকে আমরা চিন্তা করছি যে ওকে দিস ইজ অথ ইউজার। ওকে, আপনি নর্মাল ইউজারও বলতে পারেন, আমি বলছি এটাকে অথ ইউজার, যেহেতু অথেন্টিকেশন মেনটেন করার কাজে এই ইউজারের ডাটাটাকে ব্যবহার করা হবে। অর্থাৎ ইউজার যখন সাইন আপ করবে,
তখন প্রথম যে ডেটাবেসটা ক্রিয়েট হবে, তখন প্রথম যে ডেটাগুলো স্টোর হবে সেগুলো হচ্ছে এইটা। এবং এর মধ্যে যে বিষয়গুলো আমি সহজে আপডেট করব না, ওকে, দিস ইজ প্রেটি ফিক্সড। খুব রেয়ার কেসে আমি এই টেবিলে হাত দিব। আমরা অনেক সময় কি করি, আমরা অনেক সময় লাস্ট লগ ইন এর ভেতরে রাখি, আমরা অনেক সময় ভেরিফিকেশন টোকেন এর মধ্যে রাখি। ভাই যেখানে আমার পাসওয়ার্ড আছে, যেখানে আমার ইমেল আছে, যেখানে আমার ইউজার নেম আছে বা রোল আছে, যেগুলো আর কি মোস্ট, রোলও আসলে এখানে রাখা উচিত না, রোল আলাদাভাবে মেনটেন করা উচিত, যেহেতু আমি এখানে এই ওয়ার্কশপে আসলে রোল ম্যানেজমেন্ট আলাদা করে দেখাবো না, দ্যাটস আমি রোলটাকে এখানে রাখছি। বাট রোলটাও আলাদা টেবিলে রাখা উচিত। সো দিস পিস অফ ইনফরমেশন ইজ মোস্ট ভ্যালুয়েবল ইনফরমেশন। আপনার সিস্টেমে জয়েন করার জন্য, আপনার সিস্টেমে অ্যাক্সেস নেওয়ার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ যে ইনফরমেশন সেটা হচ্ছে এই তিনটা, তাই না? এই তিনটার যেই টেবিলের মধ্যে আছে, সেই টেবিল আমরা কনসিস্টেন্টলি আপডেট করছি ভিন্ন ভিন্ন কারণে, এটা কখনো করা যাবে না। ওকে, এখানে যদি আপডেট হয় তাহলে সেটা ইন্টেনশনালি হইতে হবে, যে ওকে আমি ইন্টেনশনালি এখন আপডেট করছি, এবং এখানে আপডেট করা ছাড়া আমার উপায় নাই। কোন কোন ক্ষেত্রে? ইমেল আপডেট করছি এই ক্ষেত্রে, পাসওয়ার্ড চেঞ্জ করছি এই ক্ষেত্রে, রোল চেঞ্জ করতেছি এই ক্ষেত্রে, একজন ইউজার যখন ফার্স্ট টাইম ভেরিফাইড হচ্ছে সেই ক্ষেত্রে, কোন স্টেটাস চেঞ্জ হচ্ছে এই ক্ষেত্রে, যেগুলো এই ইউজারের সবচাইতে গুরুত্বপূর্ণ ডেটা, সেই জায়গাগুলোতে যখন চেঞ্জ আসছে তখন ইন্টেনশনালি এই টেবিলে হাত হবে, আর কোনো কারণে হাত হবে না। আচ্ছা, তাহলে অথ ইউজার এই টেবিলটা ব্যবহার করেই আমরা কি করতে পারছি? রেজিস্ট্রেশন করতে পারছি আমরা। আর কি পারছি? রেজিস্ট্রেশনের সাথে সাথে আমরা কি করছি, আরেকটা কাজও পারছি, আরেকটা কাজ হচ্ছে লগ ইন করতে পারছি। তো হোয়াট ইফ যদি আমরা লগ ইন হিস্টোরি রাখতে চাই, ইউজার কখন লাস্ট লগ ইন করছিল, কোন ব্রাউজার দিয়ে লগ ইন করছিল, ইউজার এজেন্ট কি ছিল, আইপি অ্যাড্রেস কি ছিল, এই ইনফরমেশন গুলো যদি আমরা ট্র্যাক করতে চাই, তখন যখন ম্যাসিভ অ্যামাউন্টের মানুষজন সিস্টেমে আসবে তখন লগ ইন ট্র্যাক করাটা কিন্তু একটু জরুরি বিষয়, তাই না? তো এর জন্য আমরা কি করতে পারি, ওয়ান টু ম্যানি একটা রিলেশনশিপ তৈরি করতে পারি উইথ অ্যানাদার টেবিল, যেই টেবিলটার নাম হচ্ছে লগ ইন হিস্টোরি। এই টেবিলের ভিতর বেশি কিছু নাই, এই টেবিলটা খুবই সিম্পল। এই টেবিলের মধ্যে আছে হচ্ছে এই ইউজার আইডির একটা রেফারেন্স, যে অথ ইউজার আইডির রেফারেন্স, কোন ইউজার আইডি ভাই, কে লগ ইন করছে, তার আইপি অ্যাড্রেস কি, তার ইউজার এজেন্ট কি, প্রতিটা রিকোয়েস্টের সাথে ইউজার এজেন্ট যাই স্ট্রিং আকারে, সেই স্ট্রিংটাকে আপনি স্টোর করতে পারেন। অ্যাটেম্পট, অ্যাটেম্পট মিন হচ্ছে যে এটা কি ফেইল্ড অ্যাটেম্প নাকি পাসড অ্যাটেম্প, সাকসেস অ্যাটেম্প। লাইক অনেক সময় হয় না যে আমার ইমেল দিয়ে আমি লগ ইন করার চেষ্টা করছি, এখানে আপনি আরো জিনিস মেনটেন করতে পারেন, দেখা যাচ্ছে যে অ্যাটেম্পট কাউন্ট করতে হবে, প্রোফাইলের সাথে অ্যাড করে রাখতে হবে, কতবার ফেল করলে এটা রিসেট হবে বা হচ্ছে ব্লক হবে, এই টাইপের জিনিসপত্রগুলো মেনটেন করতে পারেন আপনি যদি চান মোর সিকিউরিটির জন্য। বাট এখানে আমি সিম্পল রাখছি যে আমার ইমেল দিয়ে কেউ যদি ট্রাই করতে থাকে এবং ফেল করে, তাহলে আমি সেই অ্যাটেম্পটাকেও স্টোর করে রাখবো, সাকসেস হলেও স্টোর করে রাখবো, ফেল হলেও স্টোর করে রাখবো, যে ওকে আমি লগ ইন সাকসেস করছি অথবা ফেল করছি, যেন সম্পূর্ণ জিনিসটা ট্র্যাক থাকে। কেউ একজন এসে বললো যে ভাই আমার অ্যাকাউন্ট, আমার গুগল আমাদেরকে মেইল কেমনে পাঠায় যে আমার ইমেল দিয়ে কেউ বারবার অ্যাকাউন্টে লগ ইন করার চেষ্টা করছে, এই ধরনের মেল আমরা পাই না, কিভাবে ট্র্যাক করে? কাইন্ড অফ এই ধরনের হিস্টোরি থেকে ট্রাই করে, মানে ট্র্যাক করে যে ওকে এই এই পাবলিকের ইমেল দিয়ে 5 বা 6 বার ট্রাই করা হয়েছে, 5-6 বার টানা ফেল হয়ে যাচ্ছে, তার মানে তো এর একটা মেল পাঠানো দরকার যে ভাই দেখো তো তোমার অ্যাকাউন্টে কোনো প্রবলেম হয়েছে কিনা, লাইক দ্যাট। এই ধরনের জিনিসপত্র যদি আপনি ইমপ্লিমেন্ট করতে চান তাহলে এই ছোট্ট একটা টেবিল ক্যান হেল্প ইউ। আচ্ছা, এখন আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আমরা বলছিলাম যে পাসওয়ার্ড ভেরিফাই করা বা হচ্ছে আমাদের পাসওয়ার্ড রিসেট করা, অ্যাকাউন্ট ইমেল ভেরিফাই করা, পাসওয়ার্ড রিসেট করা, পাসওয়ার্ড ভেরিফাই করা না, ইমেল ভেরিফাই করা আর পাসওয়ার্ড রিসেট করা। দেখেন দুই ক্ষেত্রেই আমাদের প্রসেসটা কিন্তু সিমিলার। দুই ক্ষেত্রেই আমরা একটা ইমেলের মাধ্যমে কি পাই, হয় একটা অ্যাক্টিভেশন লিংক পাই, বা হয় হচ্ছে যে একটা রিসেট লিংক পাই, অথবা একটা টোকেন পাই, অথবা একটা কোড পাই, যেই কোডটা নিয়ে এসে বসাইলেই আমার কাজটা হয়, তাই না? লজিক কিন্তু বোধ ক্ষেত্রে সেম। কোনোটা ব্যবহার করছি পাসওয়ার্ড রিসেটের ক্ষেত্রে, কোনোটা ব্যবহার করছি ইমেল ভেরিফিকেশনের ক্ষেত্রে, বা যত রকম ভেরিফিকেশন আছে, নট অনলি ইমেল, যত রকম ভেরিফিকেশন আছে যেখানে আমার ইমেল দরকার, সেই জায়গাটাই আমরা একটা সিঙ্গেল টেবিল দিয়ে কাজটা করতে পারি। কারণ আপনি ঘুরে ফিরে দেখেন, লজিকটাকে চিন্তা করে দেখেন, যে আমি আমার ইমেলে একটা কোড যাবে, সেই কোডটার একটা এক্সপায়ারি ডেট থাকবে, সেই এক্সপায়ারি ডেটটা মধ্যে যদি আমি আসলে অ্যাপ্লাই করি তাহলে আমি ভেরিফাইড হব, আর আদারওয়াইজ এটা এক্সপায়ার হয়ে যাবে বা আমি এটা ভেরিফাই করতে পারবো না, এর একটা স্টেটাস তৈরি হবে, এবং একটা নির্দিষ্ট টাইমে ইস্যু হবে, নির্দিষ্ট টাইমে এক্সপায়ার হবে, নির্দিষ্ট টাইমে ভেরিফাই হবে, লাইক দ্যাট। যে কোনো রকম ভেরিফিকেশনের জন্য আপনি এই সেম টেকনিকটা ব্যবহার করতে পারেন।
এবং এই সেই সেম টেকনিকটার জন্য আমরা একটা সিম্পল ভেরিফিকেশন টেবিল তৈরি করে রাখছি। এই ভেরিফিকেশন টেবিলটা কোন অথ ইউজার আইডির জন্য অ্যাসোসিয়েট করা হয়েছে সেটা প্রোভাইড করা হয়েছে, বাট এখানে একটা ছোটখাটো মিস্টেক আপনার চোখে লাগতে পারে যে ভাই ফরগেট পাসওয়ার্ডের ক্ষেত্রে আমি অথ ইউজার আইডি কেমনে পাবো, আমার তো লগ ইনই করতে পারিনি, অথ ইউজার আইডি কেমনে পাবো? এই ভাই প্রবলেমের সলিউশন কি আপনার কাছে বলেন তো? এটা কি আপনাদের কাছে মনে হচ্ছে যে ফরগেট পাসওয়ার্ড দিচ্ছে, আমি তো সিস্টেমে লগ ইনই করিনি, একটা এনাম ইউজ করতে পারি আমরা? না না, আমি বলতে চাচ্ছি যে লগ ইনই তো করিনি, আমি ফরগেট পাসওয়ার্ডের জন্য টোকেন জেনারেট করতেছি কাইন্ড অফ। তো তখন আমার ইউজার আইডি কই, অথ ইউজার আইডি কই পাবো আমি? ইমেল, ইমেল হ্যাঁ, থাকলে না হতো যে আচ্ছা এই ইমেল, অথ ইউজার আইডি কই পাবো? ইমেল তো দিতে হবে, আমার ডেটাবেসে কি ইমেল দিতে হবে? আমার না ডেটাবেসে ভাই, ইমেল আমরা দিতে তো হবে? ডাটাবেসে তো একটা ডাটা টেবিল ক্রিয়েট করলামই। বুঝিনি। মানে আমরা তো ভেরিফিকেশন যে ইয়েটা ক্রিয়েট করলাম, হ্যাঁ, হুম হুম তো হুম। এখানে তো আমরা একটা টাইপ ইউজ করছি যে এটা না কোন টাইপ ইউজ পারপাসে করলে আমরা কি এটা হবে? তো ঠিক আছে, কিন্তু আপনি ইউজারের অথ ইউজার আইডি পাবেন কই, কিভাবে পাবেন? ওটা আমরা ম্যান্ডেটরি দিলাম না যে। এক্স্যাক্টলি, মনিরা আপু সঠিক কথা বলছেন যে ইমেল দিয়ে তো প্রথমে আমি চেক করবো, কারণ ফরগেট পাসওয়ার্ডে তো প্রথমে ইউজার ইমেলই দিয়ে দেয়। হ্যাঁ সুজন ভাই, ইউ আর অলসো রাইট যে ইমেল তো ইউজার আগে দিয়ে দিল, ইমেল যদি দিয়ে দেয় তখন তো আমি ইউজার থেকে ডেটা মানে ডাটাবেস থেকে বের করে নিয়ে আসতে পারছি কোন ইউজার। ইউজার যদি না থাকে, ইউজারে বললাম ভাই এই নামে কোনো ইউজারই আমি পাইনি, এই ইমেলের কোনো ইউজারই পাইনি, শেষ, খেলা শেষ। আর যদি ইউজার থাকে তাহলে সেই অথ ইউজার আইডি তো আমরা এখানে ব্যবহার করতে পারছি ইজিলি। একটা র্যান্ডম কোড জেনারেট করে রাখতে পারছি, একটা স্ট্যাটাস রাখতে পারছি, ইট কুড বি যে ওকে ভেরিফাইড, ইস্যুড, এক্সপায়ার্ড, এই টাইপের স্ট্যাটাস গুলো আমি রাখতে পারছি। ফাইনালি দেখা যাচ্ছে যে টাইপ, টাইপ হতে পারে দেখা যাচ্ছে যে ফরগেট পাসওয়ার্ড, ইমেল ভেরিফিকেশন, এই টাইপের ভিন্ন ভিন্ন টাইপ রাখতে পারি আমরা। কখন ইস্যু করা হয়েছে, কখন এক্সপায়ার হবে এবং কখন ভেরিফাই হবে, এই তিনটা টেবিল আসলে মূলত আমার অথেন্টিকেশনের সাথে রিলেটেড পুরোপুরি। এই অথেন্টিকেশন টেবিলের সাথে আপনি আরেকটা টেবিল দেখতে পাচ্ছেন যার নাম হচ্ছে ইউজার টেবিল, এবং এখানে আপনি খেয়াল করবেন যে এইগুলো রিলেশন ছিল ওয়ান টু ম্যানি, জিরো আর ম্যানি বেসিক্যালি, কারণ ভেরিফিকেশন নাও লাগতে পারে, ইউজার ক্রিয়েট করার মানেই ভেরিফিকেশন থাকবে, কোড থাকবে এমনটা না, আবার লগ ইন হিস্টোরি থাকবে এমনটাও না, অ্যাডমিন ইউজার ক্রিয়েট করে দিচ্ছে সো লগ ইন হিস্টোরি নাও থাকতে পারে, বা কেবল রেজিস্টার করছি লগ ইন করিনি, কোনো হিস্টোরি নাই। কিন্তু এই জায়গাটাই অথ ইউজারের সাথে ইউজারের সম্পর্ক হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি। ওকে, এটা কেন? তার কারণ হচ্ছে যখন একটা নতুন ইউজার রেজিস্টার করবে তখনই তার জন্য একটা প্রোফাইল ক্রিয়েট করা হবে। এখন এই প্রোফাইলটাকে আলাদাভাবে রাখা হবে, আলাদাভাবে মেনটেন করা হবে। আপনি এটা টেবিলের নাম, সার্ভিসের নাম প্রোফাইল বলতে পারেন, নো প্রবলেম এট অল, কিন্তু আমি এটাকে ইউজারই বলছি কারণ ইট মেক্স মোর সেন্স, কারণ এর সাথে দেখা যাচ্ছে অ্যাডিশনাল অনেক ইনফরমেশন রাখা যাইতে পারে। ওকে সুজন ভাই, লজিক্যালি চিন্তা করলে ডুপ্লিকেট ডাটা রাখার কোনো প্রয়োজন নেই। ওকে, মানে যদি আপনি বলেন লজিক্যালি, কারণ ডাটা তো আমার এখানে আছেই, কিন্তু টেকনিক্যালি যদি আমি বলি তাহলে আমার প্রয়োজন আসছে। কেন প্রয়োজন আছে একটু পরে বুঝতে পারবেন। প্রথমত একটা জিনিস হচ্ছে কোয়েরি অপটিমাইজড হবে, ঠিক আছে, কোয়েরি অপটিমাইজড হবে কারণ হচ্ছে যে আমার জয়েন করতে হচ্ছে না, এটা একটা পয়েন্ট। আর দ্বিতীয় আরেকটা পয়েন্ট আছে যেটার বড় কারণ হচ্ছে মাইক্রো সার্ভিস, এই জন্য ডাটা ডুপ্লিকেট হবে, মাইক্রো সার্ভিসে ডাটা ডুপ্লিকেট হয়, সেটা কেন হয় আসবো আমরা পরবর্তীতে আসবো। সো আমরা যদিও ডাটা রিলেশনশিপ তৈরি করছি, বাট স্টিল আমরা এমন ভাবে জিনিসটাকে বানানোর চেষ্টা করছি যেন এটা আমরা পরবর্তীতে ইউজ করতে পারি। ওকে, লাইক দ্যাট। ওকে, সো এই চারটা টেবিল মূলত আমার ব্যবহার করতে হচ্ছে, বা আমরা চারটা টেবিল দিয়ে ইউজারের মেইন ম্যানেজমেন্টটা করতে পারছি, অথেন্টিকেশন, ইউজার প্রোফাইল, লগ ইন হিস্টোরি, ভেরিফিকেশন হাবিজাবি করার জন্য এগুলো ব্যবহার করতে পারছি। খেয়াল করেন এইগুলোর সাথে এই পাশের প্রোডাক্টের কোনো সম্পর্ক নাই, অর্ডারের সাথে একটা সম্পর্ক আছে, যে সম্পর্কটাকে আমি বলছি ভেরি উইক রিলেশন। মানে হচ্ছে যে ইন রিয়েল লাইফ আমরা আসলে এরকম রিলেশন রাখবো না, জাস্ট আমি এটাকে কানেকশনটা করছি হচ্ছে ইউজার আইডিটাকে বোঝানোর জন্য। ওকে, এফ কেও লেখা রয়েছে, জাস্ট কপি পেস্ট করছিলাম এই টেবিল, দ্যাটস ওয়াই এফ কে রয়ে গেছে, এটা আমি ডিলিট করে দিচ্ছি এখান থেকে। এফ কে না, জাস্ট একটা রেফারেন্স। ওকে, আর কিচ্ছু না, নট ফরেন কি রেফারেন্স। আচ্ছা, ওয়েল, এবার আমরা আসি প্রোডাক্টের ক্ষেত্রে। প্রোডাক্ট মোস্ট ইম্পর্টেন্ট থিং। প্রোডাক্টের মধ্যে আমরা যা যা রাখার তাই রাখবো, এসকিউ রাখবো, নেম রাখবো, ডেসক্রিপশন, প্রাইস, স্ট্যাটাস, টাইম স্ট্যাম্প, ইনভেন্টরি আইডি। ওয়েল, যখনই আমরা একটা প্রোডাক্ট ক্রিয়েট করব তখনই সেই প্রোডাক্টের জন্য একটা অ্যাসোসিয়েটেড ইনভেন্টরি ক্রিয়েট হবে। ইনভেন্টরি ব্যাপারটা খুব সহজ, এই আমার প্রোডাক্ট, এই আমার প্রোডাক্টে কয়টা আইটেম আছে, এতটুকু। এটাকে আলাদা করে রাখার দরকারটা কি? আলাদা করে রাখার দরকার আছে, যদিও বিষয়টাকে আমরা এখন খুবই সিম্পলিফাই ভাবে দেখানোর চেষ্টা করছি, কিন্তু এই ইনভেন্টরির অনেক ভিন্ন ভিন্ন ব্যবহার থাকতে পারে। সবচেয়ে বড় কথা,
এই প্রোডাক্টের সাথে সরাসরি ইনভেন্টরির মানে কাজের দিক থেকে অনেক পার্থক্য আছে। এই প্রোডাক্টের যে ক্যাটালগটা, এই ক্যাটালগটা ব্যবহার করবে ইন্ড ইউজার, ইনভেন্টরিটা ব্যবহার করবে মোস্টলি অ্যাডমিন বা দেখা যাচ্ছে ভেন্ডর যারা আছে তারা। তো তাদের আহ, এই জায়গাটাই টাচ করার অনেক প্রয়োজন হইতে পারে। ইনভেন্টরির উপর ভিত্তি করে অ্যালার্ট সিস্টেম তৈরি করা যাইতে পারে, ভিন্ন ভিন্ন কাজ করা যাইতে পারে, যেখানে আমার শুধুমাত্র ইনভেন্টরিতে অ্যাক্সেস দরকার, ফুল প্রোডাক্ট সিস্টেমে না। তো এখানে একটা আইসোলেশনও দরকার। সেই আইসোলেশনের জন্য মূলত আমরা কি করতে পারি, ইনভেন্টরিটাকে আলাদা করতে পারি। নট অনলি আইসোলেশন বাট অলসো লট অফ থিং। এটা একটা এক্সাম্পল যে আইসোলেশন হয়ে গেল, যে প্রোডাক্ট আর ইনভেন্টরি আলাদা। তার মানে বাইরে থেকে যখন ভেন্ডরসরা কোনো প্রোডাক্ট দিয়ে গেল, সেগুলো আমরা স্টকে আপডেট করছি, তার মানে আমার এই প্রোডাক্টে টাচ করার দরকার নাই, এই টেবিলে টাচ করার দরকার নাই, আমরা এই টেবিলেইটা আপডেট করতে পারছি। অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের যদি হিস্টোরি রাখতে হয়, তাহলে আমরা স্টক হিস্টোরিও ক্রিয়েট করতে পারছি, যে কোন প্রোডাক্টের নতুন স্টক আসলো বা কোন প্রোডাক্টের স্টক ক্লিয়ার হয়ে গেল। অ্যাকশন টাইপ মানেই হচ্ছে এটা যে অ্যাডিং হলো নাকি হচ্ছে অ্যাড হলো নাকি আর কি ডিসপ্যাচ হলো, কাইন্ড অফ এরকম। কোয়ান্টিটি চেঞ্জ, কতটুকু কোয়ান্টিটি চেঞ্জ হলো, একটা আইটেম, দুইটা আইটেম, 10টা আইটেম, 20টা আইটেম, কয়টা আইটেম চেঞ্জ হলো, লাস্ট কোয়ান্টিটি কত ছিল আর কারেন্ট কোয়ান্টিটি কত, মানে এই স্টক আপডেট হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আসলে কত ছিল। অর্থাৎ লাস্ট রো এর ডেটাটা পাইলেই আমরা বুঝে যাবো যে আসলে লাস্ট কত ছিল। লাস্ট কারেন্টটা দেখলে আমরা বুঝতে পারবো যে লাস্ট কত ছিল। আমরা এই যে কোয়ান্টিটি চেঞ্জ করলাম, চেঞ্জ করার পরে কারেন্ট কোয়ান্টিটি কত হলো, আর যোগ হলো বিয়োগ হলো হোয়াট এভার ইট ইজ, কত হলো আর কি সেটা। তো এটা এখানে আমরা স্টক হিস্টোরিটাও পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তো আমরা আলাদাভাবে স্টক মেনটেন করতে পারছি। এখানে লাস্ট আপডেটেড বা টাইম স্ট্যাম্প এইগুলো অ্যাড করা যায়। ঠিক আছে, তো এগুলো অ্যাড করে রাখা যাইতে পারে। জাস্ট এখান থেকে আমরা ক্যালকুলেশনটা পাচ্ছি টোটাল, এবং স্টেটাস রাখতে পারি আমরা যে এটা ইন স্টকে আছে কিনা নাকি ফুরায় গেছে। বেশি ডাটা রাখার দরকার নাই, কারণ হচ্ছে যে যদি অ্যাভেলেবেল কোয়ান্টিটি জিরো হয় তাহলে তো প্রোডাক্ট নাই। ওকে, লাইক দ্যাট। আচ্ছা, এই হচ্ছে আমার প্রোডাক্ট ইনভেন্টরি স্টক স্টোরি। এর সাথে আমরা দেখতে পাচ্ছি কার্ট। আচ্ছা, কার্টের সাথে স্টিল আমার প্রোডাক্টের সম্পর্ক আছে, কারণ কার্টের লাইফ স্প্যান খুবই কম, 10-15 মিনিট। তাই আমার এইটা চিন্তা করার দরকার নাই যে প্রোডাক্ট ডিলিট হয়ে গেলে কি হবে। প্রোডাক্ট ডিলিট হলে কার্টও ডিলিট হয়ে যাবে, কার্ট হারাই যাবে, কার্টে প্রোডাক্টটা পাইনি কিছু না। কার্ট ইজ নাও নট সামথিং পার্মানেন্ট। কার্ট কি অ্যাকচুয়ালি, কার্ট হচ্ছে খুবই টেম্পোরারি একটা স্টোরেজ। আর এই টেম্পোরারি স্টোরেজের জন্য এখানে আমরা কি বানায় রাখছি, রিলেশনাল ডেটাবেস বানায় রাখছি, রিলেশন বানায় রাখছি। তো আপনারা কি বলতে পারেন যে এর জন্য বেটার সলিউশন কি হইতে পারে, কার্টের জন্য বেস্ট সলিউশন কি হইতে পারে বলেন তো? কোথায় কার্টটা রাখলে বেটার হয়? লোকাল স্টোরেজ বাদ দেন, ক্লায়েন্টের কোনটা বেটার আপনারা বলেন? ইয়েস, রেডিস। রেডিস ইজ দ্য বেস্ট প্লেস। অনেকগুলো ফিচারের কারণে রেডিস হচ্ছে বেস্ট প্লেস কার্ট রাখার জন্য। সো কার্ট রাখবো, নির্দিষ্ট টাইম পরে অটোমেটিক ক্লিয়ার হয়ে যাবে, লাইক দ্যাট, এবং এর সাথে কিছু অপারেশনও করবে, সেটা পরের হিসাব। বাট কার্টের জন্য আমরা ইন মেমোরি তো ডেফিনেটলি, রেডিস তো ইন মেমোরিতেই কাজ করে, আমরা রেডিস ব্যবহার করতে পারি। এবং এখানে যে রিলেশন গুলো দেখানো হচ্ছে, জাস্ট ইয়ার ডায়াগ্রাম দেখে এই রিলেশনটা দেখানো হচ্ছে। আদারওয়াইজ এইভাবে আমাদের রাখারই দরকার নেই, আমরা সিম্পলি যা প্রোডাক্ট আছে সবগুলোর ডাম্প করে রেখে দিতে পারি, নো প্রবলেম এট অল। ঠিক আছে, বাট আমাদের পয়েন্ট হচ্ছে যে আমরা রেডিসে রাখতে পারি। রেডিস ইজ দ্য বেস্ট ফিট ফর দিস সিনারিও। আমার স্টিল রেডিসে রাখি আর যেখানেই রাখি প্রোডাক্টেরই তো দরকার, তাই না? প্রোডাক্টের ডিটেলস তো দরকার। তো মানে একটা প্রোডাক্ট অনেকগুলো কার্ট আইটেমে থাকতে পারে, একটা কার্টের আবার অনেকগুলো কার্ট আইটেম থাকতে পারে, একটা কার্ট আইটেমে অনেকগুলো প্রোডাক্ট থাকতে পারে, বা অ্যাকচুয়ালি একটা আইটেমে একটাই প্রোডাক্ট থাকবে, কিন্তু একটা প্রোডাক্ট অনেকগুলো কার্ট আইটেমে থাকতে পারে, লাইক দ্যাট। ওকে, কিন্তু এখানে খেয়াল করেন কোনো ইউজারের সাথে কোনো কানেকশন নাই। এখানে ইউজারের সাথে কোনো রকম কোনো কানেকশন নেই, জিরো কানেকশন। ওকে, জিরো কানেকশন। সো এখানে প্রোডাক্টসটা লিখে রাখছি, যদিও লজিক্যালি না, ওই ওখান থেকে মিস্টেকটা ছিল, আগের আগের শিটেই যত সম্ভব মিস্টেক ছিল এখানে প্রোডাক্টস, এক্সাক্ট সেম মিস্টেক এখানেও আছে। কিন্তু যদি আমরা এটা রেডিস ব্যবহার করি তাহলে আর মিস্টেকটা নাই, কারণ তখন আর আমার কার্ট আইটেমটা দরকার হবে না। এই চিন্তা থেকেই মূলত এটা প্রথমে বসাইছিলাম, পরবর্তীতে ওই ওই ইটাকে ডিজাইনটাকে বাদ দেওয়া হয়নি। সো মূলত প্রথমে করা এটা, তো যে কারণেই হোক। সো এখন আমরা বুঝতে পারছি রেডিসে আমরা কার্টটা রাখতে পারছি, এবং কার্ট কার্টের মতো কাজ করবে। এবং প্রোডাক্ট, কার্ট, ইনভেন্টরি, স্টক, এরা টোটালি সেপারেট ওয়েতে নিজেদের মতো করে কাজ করবে। যদি আপনি ইমেল স্টোর করে রাখতে চান তাও রাখতে পারেন। এই দেখেন রিসিপিয়েন্ট, সাবজেক্ট, বডি, সোর্স। সোর্স বলতে কোন সোর্স থেকে আসলে হয়েছে, এটা কি অর্ডার প্লেস করার কারণে হয়েছে, নাকি এটা পাসওয়ার্ড রিসেট করার জন্য হয়েছে, নাকি এটা ইমেলটা পাঠানো হয়েছে হচ্ছে আপনার
অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য, নাকি কোনো ওয়ার্নিং মেসেজ পাঠানো হয়েছে? কি পাঠানো হয়েছে? কোন কারণে মেলটা পাঠানো হয়েছে? অর্ডার ক্যান্সেল হয়ে গেছে বলে পাঠানো হয়েছে? কি কারণ? এই কারণটা মানে কারণটা হচ্ছে সোর্স, কোন কোন সার্ভিস বা কোন সোর্স থেকে আসলে ইমেলটা পাঠানো হয়েছে, আর টাইম কখন পাঠানো হয়েছে, নিজেদের কাছে একটা ট্র্যাক রাখার জন্য। ওয়েল, তো ইমেলের কারোর সাথে কোনো সম্পর্ক নাই, ইট ইজ স্ট্যান্ড অ্যালোন ডাটা, কোনো দরকার নেই কারোর সাথে সম্পর্ক রাখার, স্ট্যান্ড অ্যালোন। এবার আমরা আসি মোস্ট ইম্পর্টেন্ট, অর্ডার। ওকে, সো আমি বোঝানোর জন্য যে রিলেশনশিপটা তৈরি করছিলাম এটাকে আমি এখানে আপনাদের সামনে রিলেট করে দিচ্ছি। ওকে, জাস্ট এখানে অর্ডার হওয়ার জন্য আমাদের কিছু ইনফরমেশন লাগবে। আমরা যে পয়েন্টগুলো বলছিলাম যে ভাই অর্ডার ইউজার যদি ডিলিট হয়ে যায় তাহলে কি হবে? হোক না ইউজার ডিলিট, ইউজারের সাথে তো রিলেশন আমি এখনই ক্রস করে দিলাম, কোনো রেফারেন্স রাখবো না, তাহলে ভাইয়া ইউজার বুঝবো কেমন? ওয়েল, নর্মালি রেফারেন্স বাদে কি ইউজার আইডি রাখা যায় না? অবশ্যই রাখা যায়। আমার আইডি যদি স্ট্রিং এ হয়, সি আইডি হয়, সি ইউআইডি বা ইউআইডি, যে আইডি হোক, স্ট্রিং এ হলে স্ট্রিং এ রাখবো, যদি নাম্বারে হয় নাম্বারে রাখবো। নর্মালি কোনো রেফারেন্স ক্রিয়েট করে না, নর্মালি আমি ইউজার আইডি রাখবো, যেন আমি পরবর্তীতে ইউজার আইডি দিয়ে ওই ইউজারের ডেটাটাকে খুঁজে বের করে নিয়ে আসতে পারি। কিন্তু যখন আমার ইউজার ডিলিট হয়ে যাবে তখন তো ইউজার আইডিতে ইউজারকে খুঁজে পাওয়া যাবে না, তখন কি হবে? তখনকার জন্য আমরা সেফ গেম প্লে করার জন্য ইউজারের নেম আর ইমেলটাকেও ডুপ্লিকেট করে রেখে দিতে পারি প্রতিটা অর্ডারের সাথে। যে আচ্ছা ভাই তুমি এই পাবলিক ছিলা, তো তোমার নেম আর ইমেলটা আমি ডুপ্লিকেট করে রেখে দিলাম, কারণ পরবর্তীতে যদি ইউজার হারায়েও যায়, ইউজারকে আইডেন্টিফাই করার জন্য আইডি, নেম, ইমেল, তিনটা ইনফরমেশন আমরা স্টোর করতেছি, আর কিছু আমার দরকার নাই। কারণ তাকে মেসেজ পাঠাইতে চাইলে আমরা তার নেম ধরে মেসেজ পাঠাইতে পারি, তাকে ইমেল পাঠাইতে চাইলে আমরা ইমেল পাইতে পারি, আর ফাইনালি ইউজার আইডি তো আছেই, যতক্ষণ পর্যন্ত সেই ইউজার আমার সিস্টেমে আছে ততক্ষণ পর্যন্ত তার পুরো ডেটাই আমরা বের করে আনতে পারি। দ্যাটস দ্য ইম্পর্টেন্ট থিং। আচ্ছা, এরপরে আছে হচ্ছে সাব টোটাল, ডিসকাউন্ট, ট্যাগ এন্ড টোটাল স্ট্যাটাস, হাবিজাবি। ঠিক একইভাবে যখন আমরা একটা অর্ডারের মধ্যে অনেকগুলো লাইন আইটেম রাখছি, সেখানেও আমরা প্রোডাক্ট থেকে কিছু আইটেম কপি করছি। এখানে যে এফকেটা আছে এটা জাস্ট কপি পেস্ট করার ফল, আর ডিলিট না করার ফল। ওকে, এখানেও সেম ভাবে প্রোডাক্ট আইডিটার আসলে কোনো সরাসরি রেফারেন্স থাকবে না, এখানে যেটা থাকবে শুধুমাত্র একটা রেফারেন্সই থাকবে, অর্ডারের সাথে লাইন আইটেমের রিলেশন থাকবে, যেন আমরা অর্ডার আইডিতে খুঁজে বের করতে পারি এই অর্ডারের সাথে কয়টা লাইন আইটেম ছিল, এটা আমরা খুঁজে বের করতে পারি। দ্যাট ইজ ওয়াই উই হ্যাভ অর্ডার আইডি। আচ্ছা, প্রোডাক্ট আইডি রাখবো অ্যাজ লং অ্যাজ আমার সিস্টেমে প্রোডাক্ট আছে, ততক্ষণ পর্যন্ত প্রোডাক্টের অ্যাডিশনাল ডিটেল যদি আমাদের প্রয়োজন হয় আমরা বের করে আনতে পারছি। প্রোডাক্টের নেম আমরা রাখতে পারছি, প্রোডাক্ট যদি ডিলিটও হয়ে যায় কোন প্রোডাক্ট বিক্রি করছিলাম সেটা যেন আমাদের সিস্টেমের মধ্যে থাকে, ইনভয়েসের মধ্যে বা ব্যালেন্স শিটে থাকে যে এই প্রোডাক্ট বিক্রি করছিলাম। এসকিইউ, এসকিইউ প্রোডাক্ট নেমের মতো খুবই গুরুত্বপূর্ণ, একই একই নামের মাল্টিপল প্রোডাক্ট থাকতে পারে কিন্তু এসকিইউ ভিন্ন হইতে পারে। ওকে, সো অনেক ক্ষেত্রে হয় যারা প্রচুর ভ্যারিয়েন্টের প্রোডাক্ট বিক্রি করেন তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য। সো এসকিইউ ভিন্ন হইতে পারে, সো এই জন্য এসকিইউ অলওয়েজ ইউনিক, এসকিইউ আমি রাখলাম। তো প্রোডাক্ট আইডেন্টিফাই করার জন্য আমার যা যা দরকার ছিল সেগুলো আমি রাখছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস ছিল প্রাইস, সেটাও আমি রাখছি, যে প্রত্যেকবার প্রোডাক্ট যখন বিক্রি হবে ওই সময়কার প্রাইসটাই আমার লাইন আইটেমের মধ্যে থাকবে, যে কোন আইটেমে বিক্রি হলো। ইভেন যদি আপনি প্রতিটা প্রোডাক্টের জন্য স্পেশাল ডিসকাউন্ট দেন তাহলে সেটাও আপনাকে এখানেই রেজিস্টার করতে হবে, যেহেতু আমি কোনো ডিসকাউন্ট দিচ্ছি না তাই আমি ডিসকাউন্ট, কুপন, হাবিজাবি এগুলো যুক্ত করিনি। কয়টা প্রোডাক্ট বিক্রি করলাম, কোয়ান্টিটি, আর এই প্রাইস আর কোয়ান্টিটি মিলে টোটাল কত হলো সেটা আমি এখানে যোগ করে রাখলাম, গুণ করে রাখলাম। যদি আমরা এই টোটাল না রাখি, নাও রাখতে পারি, কোনো ব্যাপার না, কারণ এগুলো অ্যাগ্রিগেশনের সময় অটোমেটিক বের করে আনা যায়, এগুলো ক্যালকুলেট করা কোনো আসলে কোনো মহাভারত অশুদ্ধ করার মতো বিষয় না। দরকার নাই, আপনি যদি মনে করেন যে আমি টোটাল রাখবো না, না রাখতে পারেন, যদি মনে করেন রাখবো রাখতে পারেন। আর তারপরে এখান থেকে তো আপনি বাকি জিনিসগুলো পাচ্ছেন, কিন্তু এখানে কোনো রেফারেন্স নাই, তার মানে অর্ডার টোটালি সেপারেট থিং, ইউজার ডিলিট হয়ে যাক কিচ্ছু যায় আসে না, ঠিক আছে। প্রোডাক্ট ডিলিট হয়ে যাক কিচ্ছু যায় আসে না, আমাদের বিজনেসের ডেটা সলিড থাকবে। সো দিস ইজ হাউ উই ক্যান রিডিজাইন আওয়ার ডেটাবেস বা ইয়ার ডায়াগ্রাম, সহজ কথা এন্টিটিস। এটা হচ্ছে আমরা এইভাবে করে কাজটা করতে পারি। ওকে, আচ্ছা ভালো কথা, এটার আগে আপনাদের কাছে কোনো প্রশ্ন আছে কিনা সেটা আগে করে নিই, এটাই তো করিনি, বলেন কোনো প্রশ্ন আছে কিনা? কনসেপ্ট ক্লিয়ার, বুঝতে পারছেন? সোফার ফোকাস ছিল কিনা আমি জানি না, আমি তো আপনাদের সাথে ইন্টারঅ্যাক্ট না করে আর কি চলে গেছি। হ্যাঁ, আনোয়ার ভাই প্লিজ।
হ্যালো হ্যাঁ, মানে হুম আমি আমার যে ই কমার্স অ্যাপ্লিকেশন ধরেন আমি এটা করতেছি। হুম আমরা হচ্ছে যেহেতু এটা আমরা ইনিশিয়ালি মাইক্রো সার্ভিসই করতেছি, যার হুম জন্য আসলে আমরা মাইক্রো সার্ভিসের কনসেপ্ট গুলা মাথায় রেখেই করলাম। এখন ধরেন আমি এখন ইনিশিয়ালি একটা ই কমার্স অ্যাপ্লিকেশন করতেছি, বাট আমি ইন ফিউচারে মাইক্রো সার্ভিসে নিয়ে যাব। তখন আসলে এইভাবে করব কিনা যে আমি রিলেশনারে রাখলাম না, যেমন আপনি হ্যাঁ, এখন করলেন। ডেফিনেটলি ওই ক্ষেত্রে অনেক বেটার হয়, অনেক বেটার হয়। ঠিক হয়, মানে এটা আর আমরা আসলে ডুপ্লিকেট ডাটা যেভাবে রাখতেছি, এখানে কি আসলে কি কোনো কি মানে আমাদের ডাটাবেজের যেমন কোয়েরি, যদিও আমাদের কোয়েরি মানে কমপ্লেক্সিটিটা বা টাইম কমপ্লেক্সিটিটা কমে যাচ্ছে আমাদের হুম এপিআই এর, বাট হুম ডাটা কিন্তু ডুপ্লিকেট হচ্ছে। এখানে কি কোনো ডাটা কি ভাই ডুপ্লিকেট এটা হচ্ছে। কি এটা আপনাকে কিছু না কিছু জিনিস থাকতে হবে, ঠিক আছে? আমরা জানি সবসময় আমরা কোনো না কোনো কিছু ট্রেড করি, হয় আমরা স্টোরেজ ট্রেড করি, নাই আমরা কম্পিউটেশন ট্রেড করি, হয় আমরা মেমোরি ট্রেড করি, নাই আমরা কম্পিউটেশন টাইম ট্রেড করি, তাই না? তো জি এখানেও ভাই, কি ব্যাপারটা সেম, এখানে জি ভাই, ব্যাপারটা মানে সেম। আসলে আর বিশেষ করে যখন আমরা মাইক্রো সার্ভিসে যাই, তখন আমাদের সার্ভিসগুলো ভিন্ন ভিন্ন জায়গায় থাকে। সো একটা সার্ভিস থেকে আরেকটা সার্ভিসের ক্ষেত্রে আমাদের ইগুলোর ক্ষেত্রে এপিআই মানে পাই নাই। কমিউনিকেশনের ক্ষেত্রে যে লেটেন্সি, সেই লেটেন্সি গুলো যেন না হয়, সেজন্য আমরা হচ্ছে এই কাজগুলো করে থাকি। সুজন ভাই, ইউ আর রাইট, এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যে আমরা এই কাজটা করার মাধ্যমে আমাদের একটা প্রবলেম হচ্ছে, যখন আমাদের কোনো ডাটা আপডেট হবে তখন আমাদের সিস্টেম আপডেট করতে হবে। এটারও সিস্টেম আছে। এটা আপনি বাল্ক অ্যামাউন্টে করতে পারেন, একটা ক্রন জব রান করে করতে পারেন, যে দেখবে যে কোনো চেঞ্জেস আছে কিনা। একটা স্পেশাল আরেকটা ডেটাবেস ডিজাইন করতে পারেন, যে ডেটাবেসের মধ্যে যখনই কোনো চেঞ্জেস আসছে, সেই আপডেটস গুলো আসছে, সেই আপডেটস গুলো একটা সুন্দরভাবে কিউ আকারে থাকবে বা কিউ করে রাখা হবে। বা সরাসরি কিউ ব্যবহার করতে পারেন, যে ওখানে কোনো চেঞ্জেস হলে এখানে থেকে সে সাবস্ক্রাইব করে এটাকে আপডেট করবে। অনেক অনেক সিস্টেম আছে, যে সিস্টেমগুলো দিয়ে এই প্রবলেমটা রিজলভ করা যাবে। বাট দ্যাটস এ গুড পয়েন্ট। আমি এক্সপেক্ট করছিলাম কারোর থেকে এই প্রশ্নটা, যে ভাই ডাটা তো ডুপ্লিকেট করছি, ইউজার তো নাম চেঞ্জ করে ফেললে এখন অর্ডার অন্য জায়গায় আমাদের নাম চেঞ্জ করতে হবে। দ্যাটস এ ভেরি গুড পয়েন্ট। ওকে, হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যালো ভাইয়া, মানে হুম আমি আরেকটা জিনিস বলতে চাইছিলাম, নোট করে রাখছিলাম, সেটা হচ্ছে আমরা অনেক সময় যে পাসওয়ার্ড ভেরিফিকেশন বা এরকম বেশ কিছু মানে টেবিল ক্রিয়েট করে থাকি, যেটা আসলে আমাদের ভেরিফিকেশনের পরে কোনো প্রয়োজন নেই, মানে ওই হ্যাঁ, জিনিসটার প্রয়োজন নেই। তা আমরা কি ওইগুলাকে কি ডিলিট করে দিতে পারি এটা যখন একটা ওটা টাইম স্প্যান রেখে আপনি রিলেট করতে চাইলে করতে পারেন। আসলে বড় লার্জ কোম্পানি অ্যাজ ইউজুয়াল কোনো ডেটা ডিলিট করে না, সব হিস্টোরি রাখে। কারণ কখন কোন ডেটা থেকে কোন ডেটা বের হয়, নো ওয়ান নোজ। তো মানে অ্যানালাইসিসের জন্য, বিজনেস গ্রোথের জন্য অনেক কিছু প্রয়োজন হয়। বাট আপনি যদি মনে করেন যে আচ্ছা আমার 3 মাস পরে আর এই ডেটার প্রয়োজন হয়, তো আপনি একটা ক্রন জব রান করে রাখবেন। যে ক্রন জব কি করবে, প্রতি 3 মাসের যেইগুলো আর কি ভেরিফাইড হয়ে গেছে, ওকে, ভেরিফাইড হয়ে গেছে, ডান হয়ে গেছে বা এক্সপায়ার হয়ে গেছে, সেগুলোকে আপনি ডিলিট করে দিতে চাচ্ছেন, ক্লিয়ার করতে চাচ্ছেন ডাটাবেস, ইউ ক্যান, ডেফিনেটলি ইউ ক্যান। ভেরিফাই। আর ডাটাবেজের মনে হয় মানে মানে কষ্ট মেবি মানে যতটা আমরা মনে করি মানে ওই রকম লেভেলের না যে আমরা এতগুলো ডেটাবেসের কস্ট ডাটা। সবচাইতে বেশি। না ভাই, আমি ওইটা বলি নাই, মানে আমাদের ডাটা যেমন ধরেন এই যে ভেরিফিকেশন মধ্যে খুব বেশি ডাটা থাকে না, টেক্সট ডাটা না এগুলা, মানে এগুলা তো মনে করেন যে ওয়েল মানে ব্রাদার, ইট ওয়ান ইট জিবি হতে তো টোটালি অনেক ডিপেন্ডস। ডাটা থাকে। ইট টোটালি ডিপেন্ডস যে আসলে আপনার নাম্বার অফ অডিয়েন্স, নাম্বার অফ কাস্টমার, নাম্বার অফ ইউজার কত, এটার উপর ডিপেন্ড করছে। ওকে, এখন 1 কিলোবাইট ডেটা অনেক বেশি হয়ে যাইতে পারে যদি আপনার নাম্বার অফ ইউজার হয়ে যায় মিলিয়ন্স, বিলিয়ন্স। ওকে, সো এটা আসলে ডিপেন্ড করে সিচুয়েশনের উপরে, যে আপনার মানে এই সিঙ্গেল পিস অফ ডেটা অনেক অনেক ভর্তি হয়ে যাইতে পারে। তো এই জন্য আসলে সিচুয়েশন বলে দিবে। বাট স্টিল আপনি, আপনার কাছে সব অপশন আছে, আপনি চাইলে ডিলিট করে দিতে পারেন, আপনি চাইলে রাখতে পারেন। আর ডাটাবেস ইজ কস্টলি, ডেফিনেটলি ডাটাবেস কস্টলি। আরিফুল ভাই, আমাদের সিস্টেমে কোনো রিভিউ দেওয়ার সিস্টেম নাই। মিস্টার বিস্ট করছে, মিস্টার বিস্টের রিভিউ লাগে না, মিস্টার বিস্ট এমনি বেস্ট হয়ে গেছে। সো আমাদের সিস্টেমে রিভিউয়ের রিকোয়ারমেন্টস ছিল। আমি অ্যাপ্লিকেশন কমপ্লিকেটেড করতে চাইনি। এই অ্যাপ্লিকেশন বানাইতে গেলেই দেখা যাচ্ছে যে অনেক রকম কমপ্লিকেশন আপনারা ফেস করবেন, ওকে, এই ছোট্ট রিকোয়ারমেন্ট। তো দ্যাটস ওয়াই আমরা আসলে কমপ্লিকেশন রাখতে চাইনি, খুবই কম কমপ্লিকেশন রাখতে চাইছি। আচ্ছা, এখন পয়েন্ট হচ্ছে, আপনারা কি এই ডেটাবেসের ডিজাইন বুঝতে পারছেন? এখানে কোনো মানে কমপ্লেইন বা কোনো প্রশ্ন আছে কিনা, এনি কাইন্ড অফ কোয়েশ্চেন? ওকে, বাকিরা বুঝতে পারছেন কিনা আমি তাই বুঝতেছি না। আচ্ছা আরিফুল ভাই প্লিজ। হ্যাঁ, কথা শুনতে পাই না। হ্যালো, কথা শোনা যায় না? এবার শোনা যাচ্ছে। আচ্ছা ভাই, এই যে ইমেলের সাথে কোনো কারো সাথে তো কোনো রিলেশন রাখেননি সেটা। ইয়েস, এইখানে আমাদের একটা মিসকনসেপশন আছে, যে আমরা যদি এন্টিটি নেই একটা, তাহলে আমার তার সাথে কারো না কারো রিলেশন রাখতে হবে। ইট ইজ নট নেসেসারি। আমার যদি রিলেশন না রাখা লাগে, আমি রিলেশন রাখবো না, আমার টেবিল প্রয়োজন হইতেই পারে। ইটস কাইন্ড অফ গুগল শিট। ওকে, আপনি গুগলে যে যতগুলো শিট খুশি ওপেন করেন, রিলেশন রাখতেই হবে এমন কোনো কথা নাই।
যেখানে আমার রিলেশন দরকার নেই, চেষ্টা করবেন স্কেলেবল অ্যাপ্লিকেশন বানানোর ক্ষেত্রে চেষ্টা থাকতে হবে যে যত কম রিলেশন তৈরি করা যায় ডেটাবেজের ক্ষেত্রে। তাহলে কি হবে, তাহলে আপনি সহজে এটা স্কেল করতে পারবেন। লাইক আপনি যখন মনোলিথিক অ্যাপ্লিকেশন বানাচ্ছেন, এটা আমি তখনকার কথা বলছি, তখন তো আমাদের সবকিছু এক জায়গায়, একটাই ডেটাবেজ, একটা খালি আমরা টেবিল 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 বানাচ্ছি এবং রিলেশন করে যাচ্ছি। তো প্রবলেমটা তখন তৈরি হয় যখন আসলে আমরা এইটাকে সেপারেট করে একটা টেবিলকে বাদ দিয়ে একটা মাইক্রো সার্ভিস বানাইতে যাচ্ছি। তখন কিন্তু এই রিলেশনশিপের কারণে অনেকগুলো কনস্ট্রেন্টস আমাদের চোখের সামনে আসে। তাই আননেসেসারি আমার রিলেশনশিপ ক্রিয়েট করার কোনো প্রয়োজন নেই। ওকে, কিছু ইনফরমেশন আছে যে ইনফরমেশন গুলো জাস্ট স্টোর করলেই চলে। আমি আবার বলছি না যে সব জায়গায় এই এই রুলস প্রযোজ্য, না সব জায়গায় এটা হবে না। আমার যে জায়গাটায় রিলেশন দরকার, যে জায়গাটায় রিলেশন হলে আমি দ্রুত ডাটা কোয়েরি করে আনতে পারবো এবং লজিক্যাল রিলেশন আছে, সেখানে আমাকে রিলেশন রাখতে হবে। নর্মালাইজ করার জন্য আমার রিলেশন লাগবে, ডেফিনেটলি লাগবে। ওকে, সো চেষ্টা থাকবে যে আমরা এইভাবে করে জিনিসটা বানাবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। 10টা 30 বাজে, 10 মিনিটের ব্রেক। 10 মিনিটের ব্রেকের পরের প্রশ্নটা হচ্ছে, হাউ মেনি সার্ভিসেস উই ডিসকভার্ড সো ফার। এই যে আমাদের ডেটাবেসের ডিজাইনটা দেখলাম, যদিও এটা রিলেশনাল দেখা যাচ্ছে, কিন্তু এখান থেকে আমরা যদি সার্ভিস বের করতে বলা হয়, তাহলে আমরা কয়টা সার্ভিস বের করে আনতে পারছি? সো 10 মিনিটের ভেতরে আমরা এটা আলোচনা করব, 10 মিনিট পরে। ওয়েল, আই এম ব্যাক। ওকে, কি পাওয়া গেছে? প্রোডাক্ট সার্ভিস পাওয়া গেছে, আচ্ছা। অথ সার্ভিস পাওয়া গেছে, ভেরিফিকেশন, লগ ইন, রেজিস্টার, লগ ইন হিস্টোরি, ইউজার সার্ভিস পাওয়া গেছে, ইনভেন্টরি সার্ভিস পাওয়া গেছে, স্টকস, স্টকস, ওকে, ওকে, প্রোডাক্টস, স্টকস হিস্টোরিজ, ওকে, শপিং কার্ট পাওয়া গেছে, অর্ডারস পাওয়া গেছে, ইমেল পাওয়া গেছে। গ্রেট। অথ সার্ভিস, প্রোডাক্ট কোড সার্ভিস, ওকে, কার্ট সার্ভিস, অর্ডার সার্ভিস, 4টা সার্ভিস পাওয়া গেছে। অথ, প্রোডাক্ট, ইনভেন্টরি, কার্ট, অর্ডার, ইমেল, অ্যামেজিং। ইউজার, অথ, প্রোডাক্ট, ইনভেন্টরি, অর্ডার, ইমেল, কার্ট, গ্রেট। তো আপনারা তো সব মাইক্রো সার্ভিসে বস হয়ে গেছে। ওকে, ডেফিনেটলি আপনারা সব মাইক্রো সার্ভিসের লিটারালি বস হয়ে গেছেন। আমার তো আর দরকার নাই ওয়ার্কশপ, আমি বাদ দিই, চলে যাই। ইউ অলরেডি গট ইট গাইস। যাই হোক, দ্যাটস ট্রু, আপনারা যেগুলো বলছেন সেগুলো প্রত্যেকটা সার্ভিস হইতে পারে। আর একটা পয়েন্ট বলি, এখানে আমাদের যতগুলো মডেল আছে, সবগুলো মডেলের জন্য একটা করে সার্ভিস হইতে পারে। যদি আপনি মনে করেন যে ওকে, আমি ইনভেন্টরির জন্য একটা সার্ভিস বানাবো, শুধু ইনভেন্টরি থাকবে, প্রোডাক্টের জন্য একটা সার্ভিস বানাবো, স্টক স্টোরির জন্য আলাদা একটা সার্ভিস বানাবো, ইট উইল ওয়ার্ক ম্যান, ডেফিনেটলি। আপনি যত ছোট চান তত ছোটই আপনি একটা সার্ভিস বানাতে পারেন, মাইক্রো সার্ভিস। ইভেন আপনি যদি মনে করেন যে আমি একটা ফাংশন দিয়ে একটা সার্ভিস বানাবো, ইউ অলসো ক্যান ক্রিয়েট এ মাইক্রো সার্ভিস আউট অফ এ সিঙ্গেল ফাংশন। কোনো বাউন্ডারি নাই, কোনো রুলস নাই। কিন্তু আমরা সাধারণত কি করি, এত ছোট লেভেলে মাইক্রো সার্ভিস অনেক ক্ষেত্রেই বানাই না। আমরা একটু লজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে সার্ভিসগুলোকে ডিফাইন করার চেষ্টা করি, যেখানে কিছু রিলেশনশিপ থাকে। ঠিক আছে, এক্স্যাক্টলি সাদি ভাই, যে প্রত্যেকটা মডেল প্লাস ফাংশন নিয়ে সার্ভিস হতে পারে, কিন্তু আমরা যখন কাজগুলো করি তখন আমরা একটা মানে কি বলবো, লজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে কিছু ডাটা একটা জায়গায় স্টোর করার চেষ্টা করি, যেগুলো অ্যাক্সেস করতে সহজ হয়। কারণ আমি সার্ভিস বানায় গেলাম, আর শুধু সার্ভিস বানাইলে তো আমার হবে না, আমাকে কি করতে হবে, এটাকে অ্যাক্সেস করতে হবে। আমি অ্যাক্সেস করার জন্য অ্যাডিশনাল সার্ভিসে কল করে লেটেন্সি বাড়ানোর তো আমার কোনো মিনিং নেই। মানে একটা জিনিস যত এক জায়গায় নির্দিষ্ট জায়গায় থাকবে তত সহজ, কিন্তু ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন জিনিসপত্র আছে, বিষয়টা কিন্তু মেনটেন করা খুবই কঠিন। এখন আপনি চিন্তা করেন যে আপনার কিবোর্ড আছে এক রুমে, মাউস আছে এক রুমে, মনিটর আছে এক রুমে, সিপিইউ আছে এক রুমে, কাজ করতে বসার সময় তো আবার সবগুলোর এক জায়গায় নিয়ে আসতে হবে। ইট ইজ নট লজিক্যাল। কিন্তু আমি যদি একটা ডেস্কটপের উপরে সবগুলো জিনিসকে রাখি, তাহলে আমি যতবার পিসি অন করতে চাইবো ততবার আমার জন্য ব্যাপারটা সহজ হবে। ঠিক আছে, কিন্তু এর মানে এই না যে আবার আমি সেপারেট, মানে লজিক্যাল সেপারেশনটা করব না বেস্ট ইউজার্স এর জন্য। সো আমরা যদি আমাদের স্লাইডে আবার ব্যাক যাই, হাউ মেনি সার্ভিসেস উইল ডিসকভার্ড, আমরা যদি একটু তাকাই, আমাদের অথ সার্ভিসেস, এই যে এই 3টা মডেল নিয়ে আমরা একটা অথ সার্ভিস বানাবো, যেখানে অথেন্টিকেটেড ইউজারের ডিটেলস থাকবে, ভেরিফিকেশন রিলেটেড যে ইনফরমেশন সেগুলো থাকবে, এবং লগ ইন স্টোরি থাকবে, কারণ এগুলো অথেন্টিকেশন রিলেটেড। আমরা ইউজার সার্ভিস বানাইতে পারি, পরবর্তীতে ইউজার প্রোফাইল মেনটেন করা, অ্যাড্রেস মেনটেন করা, পেমেন্ট মেথডস মেনটেন করা, প্রিফারেন্স মেনটেন করা, এই ধরনের কাজগুলো যদি আমরা করতে চাই, বা অর্ডার হিস্টোরি, ইউজারের যে হিস্টোরিগুলো আছে অর্ডারের, সেগুলো যদি আমরা আলাদাভাবে রাখতে চাই, তাহলে দ্যাট ইজ টোটালি ফাইন। আমরা একটা টোটালি সেপারেট ইউজার সার্ভিস বানাইতে পারি। যদিও আমি বাকি
সিস্টেমের যে নামগুলো বললাম সেগুলো কিন্তু আমি এখানে অ্যাডিশনালি যুক্ত করিনি। এগুলো যখন আমরা যুক্ত করব তখন আলাদা আলাদা টেবিল তৈরি হবে, আলাদা আলাদা রিলেশনশিপ তৈরি হবে ইউজারের সাথে, বাট আমরা এখনো করিনি সেটা। আমরা ক্যাটালগ সার্ভিস তৈরি করতে পারি। ক্যাটালগ সার্ভিসের মধ্যে আমরা শুধুমাত্র প্রোডাক্টটাকেই রাখতে পারি, নাথিং এলস, অনলি প্রোডাক্ট, আর কিছু না। ওকে, অনলি প্রোডাক্ট। আমরা ইনভেন্টরি সার্ভিস ক্রিয়েট করতে পারি, যে ইনভেন্টরি সার্ভিসের মধ্যে দুইটা সেপারেট জিনিসপত্র থাকবে, কিন্তু দুইটা জিনিসের সাথে এর কোনো কানেকশনই নাই, মানে দুইটা টেবিল থাকবে, দুইটা টেবিলের একে অপরের সাথে কোনো কানেকশন নাই। একটা হচ্ছে ইনভেন্টরি, যেখান থেকে আমরা কারেন্ট ইনভেন্টরি সম্পর্কে জানতে পারি, যে ভাই আমার এই এসকিউ বলে দিলাম বা প্রোডাক্ট আইডি দিয়ে দিলাম, যদি এখানে এসকিউটা দেওয়া উচিত ছিল ইনভেন্টরিতে, মাস্ট বি। সো এই এসকিউটা দিলাম, এর কতগুলো অ্যাভেলেবেল প্রোডাক্ট আছে আমাকে দাও, লাইক দ্যাট। আর আমি জানতে চাইলাম যে এই প্রোডাক্টের প্রোডাক্ট আইডি বা এসকিউ দিয়ে যে এই টোটাল হিস্টোরি কি, কখন কোন প্রোডাক্ট ডিসপ্যাচ হইছে, কখন আমি স্টকে নতুন প্রোডাক্ট যুক্ত করা হইছে, সেই সমস্ত হিস্টোরি তুমি আমাকে দাও। সেটার জন্য আমরা আর একটা টেবিল ব্যবহার করতে পারি, এবং দুইটাই ইনভেন্টরির সাথে রিলেটেড লজিক্যালি, তাই আমরা ইনভেন্টরি সার্ভিস ক্রিয়েট করতে পারি। আমরা টোটালি সেপারেট একটা কার্ট সার্ভিস তৈরি করতে পারি, যে কার্ট সার্ভিসটার কাজ কি থাকবে, কার্ট সার্ভিসের কাজ থাকবে শুধুমাত্র কার্টটা ম্যানেজ করা। হ্যাঁ, এমনটা বলছি না যে একটা সার্ভিস আর একটা সার্ভিসের সাথে কমিউনিকেশন করবে না, অবশ্যই করবে, কিন্তু লজিক্যালি যেই সার্ভিস, মানে লজিক্যালি মেইন যে কাজটা, সেই মেইন কাজটার জন্য একটা করে সার্ভিস আমরা ডিফাইন করতে পারি। এরপরে আসে অর্ডার সার্ভিস আর ইমেল সার্ভিস। সো এই হচ্ছে বেসিক্যালি আমাদের টোটাল 7টা সার্ভিস, যেই সার্ভিসগুলো দিয়ে আমরা এই অ্যাপ্লিকেশনটা কনস্ট্রাক্ট করব। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি এই এতটুকু পোর্শনেই রাখছি, এর থেকে ফিচার্স গুলোকে ইনরিচ করিনি। যারা এই 5টা 6টা সার্ভিস ব্যবহার করে ফিচার্স গুলোকে কানেক্ট করতে পারবেন, কমিউনিকেশন বিল্ড করতে পারবেন, এবং পুরো সিস্টেমটাকে স্মুথলি রান করতে পারবেন, তারা অ্যাডিশনালি যদি আরো 20টা 30টা 40টা সার্ভিস নিয়ে আসেন, ভিন্ন ভিন্ন ফিচার নিয়ে আসেন, ইউজারের এক গাদা ফিচার নিয়ে আসেন, অর্ডারের জন্য ভিন্ন ভিন্ন ফিচার নিয়ে আসেন, পেমেন্ট মেথড নিয়ে আসেন, বা রিভিউজ নিয়ে আসেন, কমেন্টস নিয়ে আসেন ইউজারের, তারপরে হচ্ছে মডারেশন সার্ভিস নিয়ে আসেন, প্রোডাক্ট রিকমেন্ডেশন সার্ভিস নিয়ে আসেন, কিচ্ছু যায় আসে না, সার্চ সার্ভিস নিয়ে আসেন, আপনারা সব করতে পারবেন। জাস্ট এই সার্ভিসগুলো কিভাবে একে অন্যের সাথে রিলেশনশিপ বিল্ড করছে, কনস্ট্রাক্ট করছে, কিভাবে ডেভেলপ হচ্ছে, সেগুলো বুঝতে পারলেই বাকি সবকিছু অ্যাড করতে পারবেন। এবং ইট উইল লুক লাইক এ প্লাগ অ্যান্ড প্লে। ওকে, আমার সিস্টেম রেডি করা আছে, সকেট তৈরি করে রাখা আছে, বাইরে থেকে চার্জারটা নিয়ে আসবো, আমার সকেটের মধ্যে প্লাগ ইন করবো, মোবাইল চার্জ দিব, লাইক দ্যাট, মানে প্লাগ অ্যান্ড প্লে। নতুন ফিচার, নতুন গ্যাজেট আসবে, নতুন চার্জার আসবে, নতুন, কিন্তু কোনো সমস্যা হবে না, আমার সিস্টেমে কোথাও হাত দিতে হবে না, লাইক দ্যাট। ওকে, কোথাও হাত দিতে হবে না বলতে কিছু তো কনফিগারেশন করাই লাগবে, নাহলে নতুন জিনিস আসবে কিভাবে, প্লাগ তো করাই লাগবে, সেই প্লাগ করাটাই কাজ। সো মাইক্রো সার্ভিসের সুবিধাই এটা, যে নতুন নতুন যত ফিচারই আসুক না কেন, আপনার এটা খুবই স্কেলেবল ফিচারের দিক থেকে। যখন আমরা নতুন ফিচার অ্যাড করতে চাই, এটা আমাদেরকে ব্লক করে না, এটা আমাদেরকে ওপেন একটা প্লেস দেয়, এনভায়রনমেন্ট দেয়, যে এনভায়রনমেন্টে আমরা নতুন ফিচার ইজিলি প্লাগ অ্যান্ড প্লে করতে পারি, এক্সপেরিমেন্ট করতে পারি, এবং যদি মনে হয় যে এই ফিচার চলছে না, তাহলে সেই ফিচার বন্ধও করে দিতে পারি। ওকে, আননেসেসারি কস্ট করে লাভ কি, ফিচার বন্ধও করে দিতে পারি ইজিলি, খুব ইজিলি। সো এই ফিচার, এই সার্ভিসগুলো নিয়ে আমরা একটু ইন ডিটেলসে বোঝার চেষ্টা করি, আমরা এর স্কোপ গুলো বোঝার চেষ্টা করি, এবং এর রেসপন্সিবিলিটি গুলো বোঝার চেষ্টা করি একটু। প্রথমে আসে হচ্ছে অথ সার্ভিস। অথ সার্ভিস উইল বি রেসপন্সিবল ফর ক্রিয়েটিং নিউ ইউজার্স, অথেন্টিকেশন, অ্যাকাউন্ট ভেরিফিকেশন, পাসওয়ার্ড রিকভারি, রোলস অ্যান্ড পারমিশন। যদিও এই রোলস অ্যান্ড পারমিশনটা নিয়ে আমরা আপাতত কাজ করছি না। ওকে, রোলস অ্যান্ড পারমিশনস এর জন্য আমরা চাইলে টোটালি ডিফারেন্ট একটা মাইক্রো সার্ভিস বানাইতে পারি, শুধুমাত্র পারমিশন অ্যান্ড রোলস মেনটেন করার জন্য। ইভেন আমরা অথ সার্ভিসের মধ্যেও কাজটা করতে পারি, লাইক দ্যাট। এখনকার সিস্টেমে অথ সার্ভিসের মধ্যেই সাধারণত রোলস অ্যান্ড পারমিশন গুলো মেনটেন করা হয়ে থাকে, অথ সার্ভিসের মধ্যে বা আইডেন্টিটি সার্ভিসের মধ্যে। কিন্তু আমরা এই জায়গাটায় এই পরিমাণ গুরুত্ব দেইনি, কারণ রোলস অ্যান্ড পারমিশন ইটসেলফ এ ভেরি কমপ্লিকেটেড থিং, যেটা বোঝানোর জন্য একটা পুরোপুরি ওয়ার্কশপ লাগবে, আর যেটা আমরা নিজেরা ম্যানুয়ালি না করে এন্ড অফ দ্য ওয়ার্কশপ লাস্টের দিকে যে আমরা কি ক্লকের মাধ্যমে পুরো অল্টার করে ফেলবো। দ্যাটস ওয়াই আমাদের এটা নিয়ে পার্সোনালি মেনটেন করার দরকার নাই। আচ্ছা, এইবার আমরা যদি বলি সেকেন্ড সার্ভিস আছে হচ্ছে ইউজার সার্ভিস। এই ইউজার সার্ভিস কিসের জন্য রেসপন্সিবল থাকবে? ম্যানেজিং ইউজার প্রোফাইল ইনফরমেশন। এই ইউজার প্রোফাইল উইল বি ক্রিয়েটেড আপন রেজিস্ট্রেশন। যখন একটা রেজিস্ট্রেশন কমপ্লিট হবে, সাথে সাথে একটা ইউজার প্রোফাইলও ক্রিয়েট হয়ে যাবে, ইউজারও ক্রিয়েট হয়ে যাবে ইউজার সার্ভিসে। এই দায়িত্বটা থাকবে কার? অথেন্টিকেশন সার্ভিসে। সে বট সার্ভিসে সে হচ্ছে কি করবে, একটা নতুন রেজিস্ট্রেশনের সাথে সাথে একটা ইউজার সার্ভিস ক্রিয়েট করবে,
আহ কারণ কি, কারণ হচ্ছে যে যেন পরবর্তীতে একটা টাইট হয়, কারণ ওয়ান টু ওয়ান রিলেশনশিপ এখানে। একজন অথ ইউজার আছে মানে তার একটা প্রোফাইলও থাকতে হবে, লাইক দ্যাট। ওকে, সো কাইন্ড অফ এরকম রিলেশনশিপ যে ইউজার ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, অথ সার্ভিস নতুন প্রোফাইল মানে নিজের একটা রেকর্ড ক্রিয়েট করছে, রেকর্ড ক্রিয়েট করার সাথে সাথে সে হচ্ছে নতুন একটা প্রোফাইলও ক্রিয়েট করছে ইউজার সার্ভিসের সাথে কমিউনিকেট করার মাধ্যমে। এই হচ্ছে ফ্লো, খুব স্ট্রেট কাট, মানে স্ট্রেট ফরওয়ার্ড। এবার আমরা আসি পরবর্তী সার্ভিস। পরবর্তী সার্ভিস হচ্ছে ক্যাটালগ সার্ভিস। ক্যাটালগ সার্ভিস উইল বি রেসপন্সিবল ফর ক্রিয়েট প্রোডাক্টস, ক্রিয়েট ইনভেন্টরি। এখন প্রশ্ন হতে পারে, ভাই ক্যাটালগ সার্ভিস কেন ইনভেন্টরি ক্রিয়েট করবে? অ্যাকচুয়ালি ক্যাটালগ সার্ভিস ইনভেন্টরি ক্রিয়েট করবে না, এ ইনভোক করবে ইনভেন্টরির যেই ক্রিয়েট এপিআই ইন পয়েন্ট আছে সেটাকে। ওকে, কারণ প্রত্যেকটা এসকিউ এর একটা করে ইনভেন্টরি থাকবে। লাইক আপনার একটা ফোন আছে, আইফোন আছে, আইফোনের জন্য তো একটাই ইনভেন্টরি হবে, ওয়ান টু ওয়ান রিলেশনশিপ। তাহলে যখনই ওয়ান টু ওয়ান রিলেশনশিপ আছে তখনই সাথে সাথে আমরা একটা কি করে ফেলছি, তখনই সাথে সাথে আমরা হচ্ছে একটা এপিআই কল করে বা যেভাবেই হোক আরেকটা ডেটা ক্রিয়েট করে রাখছি, যেন হচ্ছে একটা টাই তৈরি হয়ে যায় এর সাথে। এই জন্য আমরা আসলে কি করছি, ইনভেন্টরিটা সাথে সাথে ক্রিয়েট করছি। যখনই আমার একটা প্রোডাক্ট ক্রিয়েট হচ্ছে তখনই সরাসরি প্রোডাক্ট সার্ভিস বা ক্যাটালগ সার্ভিস আসলে ইনভেন্টরিটা ক্রিয়েট করবে না, সে ইনভেন্টরি সার্ভিসকে কল করবে, কল করে বলবে যে ভাই তুমি ইনভেন্টরি ক্রিয়েট করো, এবং এইভাবে করে তারা একটা সম্পর্ক স্থাপন করবে। ফেস অল প্রোডাক্টস, ক্যাটালগ সার্ভিসের একটা বড় কাজ হচ্ছে সমস্ত প্রোডাক্ট ফেস করা। ফেস প্রোডাক্ট ডিটেলস উইথ অ্যাভেলেবেল স্টক। যেহেতু ইনভেন্টরি ক্রিয়েট হচ্ছে এবং যখন একটা মানুষ প্রোডাক্টের ডিটেলস জানতে চায় তখন তার কি দরকার হয়, তখন তার হচ্ছে স্টকও জানতে হয়, যে কয়টা বাকি আছে বা ইন স্টক আছে কিনা। এই ধরনের জিনিসপত্রের জন্য কিন্তু আমাকে জানতে হবে যে স্টক আছে কিনা, বা স্টক সার্ভিসের সাথে কমিউনিকেট করতে হবে, ইনভেন্টরি সার্ভিসের সাথে কমিউনিকেট করতে হবে এবং স্টকটাকে বের করে নিয়ে আসতে হবে। আপডেট অ্যান্ড ডিলিট প্রোডাক্ট, ক্যাটালগ সার্ভিস ফুল প্রোডাক্টের ক্রাউড অপারেশনের জন্য দায়ী থাকবে বা রেসপন্সিবল থাকবে। ইনভেন্টরি সার্ভিস, ইনভেন্টরি সার্ভিসের তো কাজ খুব সিম্পল। আলী আকাশ ভাই, পেজিনেশন তো আসলে যখন আপনি ফেস অল প্রোডাক্ট করছেন, এখন ফেস অল প্রোডাক্টের ভিতরে আপনি ফিল্টারিং করবেন না পেজিনেশন করবেন, সেটা তো এই ফিচার্স এর কাজ। ওকে, এই যে ফেস অল প্রোডাক্টস, আমরা তো টেকনিক্যাল ডিটেলসে যাইনি যে ফেস অল প্রোডাক্টস কেমনে আসলে আমরা বিল্ডটা করব, কি কি ফিচার্স ওর মধ্যে রাখবো। আমাদের এমন হইতে পারে এই যে অল প্রোডাক্টস, এই কথাটা বলে ভালো করছেন, যেমন আমাদের কিছু লেভেলে ফিল্টারিং দরকার হবে। যখন আমরা অর্ডার অর্ডার ক্রিয়েট করতে চাইবো বা যখন আমরা কার্ট সার্ভিস থেকে প্রোডাক্টের ডিটেলস জানতে চাইবো, তখন আমাদের ক্যাটালগ সার্ভিসের কাছে রিকোয়েস্ট পাঠাইতে হবে। এখন কার্টের মধ্যে দেখা যাচ্ছে 10টা প্রোডাক্টের আইডি রয়েছে, এই 10টা প্রোডাক্টের আইডি দিয়ে একবারে 10টা প্রোডাক্টের বেসিক ইনফরমেশন কিন্তু আমার আনতে পারতে হবে, তাই না? তো এই ধরনের ফিল্টারিং সিস্টেম কিন্তু আমার ফেস অল প্রোডাক্টস এর মধ্যে থাকতে হবে। ঠিক একইভাবে অর্ডার করার ক্ষেত্রেও যখন লাইন আইটেম গুলো নিয়ে কাজ করছি, একটা প্রোডাক্টের 10টা লাইন আইটেম আছে, লাইন আইটেমের ভিতরে যখন রিকোয়েস্ট আসছে তখন খালি আইডি এসছে, কিন্তু ব্যাক এন্ডে আমাকে কি করতে হবে, ব্যাক এন্ডে আমার প্রোডাক্ট ক্যাটালগ সার্ভিসের সাথে কমিউনিকেট করে যে 5-6টা আইডি এসছে প্রোডাক্টের, সে আইডি গুলোতে তার অ্যাকচুয়াল প্রোডাক্টটাকে ফেস করে নিয়ে আসতে হবে, তার প্রাইস গুলো বুঝতে হবে, বুঝে শুনে তারপরে না অ্যাকচুয়াল ডাটাটা ক্রিয়েট করতে হবে, তাই না? তো এই জায়গাটাই ভিন্ন ভিন্ন ধরনের প্রত্যেকটা সার্ভিস, প্রতিটা ফিচারের ভিন্ন ভিন্ন ধরনের কাস্টমাইজেশন থাকতে পারে একটা সার্ভিস আরেকটা সার্ভিসের সাথে কমিউনিকেট করার জন্য। তো আসলে ওইটা কিভাবে হবে সেটা আমরা এখনো জানি না, ওটা আমরা পরবর্তীতে জানবো। আচ্ছা, আর কি ছিল? এই যে হ্যাঁ, তো এরপরে আসে হচ্ছে ইনভেন্টরি সার্ভিস। ইনভেন্টরি সার্ভিসের কাজ হচ্ছে মেইনটেইন ইনভেন্টরি অফ প্রোডাক্টস এন্ড ম্যানেজ স্টক স্টোরেজ। সহজ কাজ, এর আর কোনো কাজ নাই। আমরা যদি জানতে চাই যে ভাই কি কি প্রোডাক্ট আছে বা কি কি প্রোডাক্ট আছে না, কয়টা প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টটা কয়টা আছে আমরা জানতে পারি। এই প্রোডাক্টটা কবে লাস্ট এসেছে, কি হয়েছে, কবে আপডেট হয়েছে না হয়েছে, সেগুলো অ্যাডমিন লেভেল থেকে আমরা জানতে পারি। এখানে আমরা আরো জিনিসপত্র যুক্ত করতে পারি। এখানে আমরা যখন স্টক জিরো হয়ে যাচ্ছে একটা নির্দিষ্ট সময় পরে, আমরা কি করতে পারি, আমরা সিম্পলি অ্যাডমিনকে নোটিফাই করতে পারি, মাল্টি ভেন্ডর হলে ভেন্ডরকে নোটিফাই করতে পারি, তোমার এই প্রোডাক্ট কিন্তু ইন্ড হয়ে গেছে, লাইক দ্যাট। আবার এই এই ইনভেন্টরি আপডেটের কাজটা আমরা অন অর্ডারেও করতে পারি, অন শিপমেন্টেও করতে পারি। দেখা যাচ্ছে যে শিপমেন্ট যখন কমপ্লিট হচ্ছে শুধুমাত্র তখনই ইনভেন্টরি ক্লিয়ার হচ্ছে, শিপমেন্ট কমপ্লিট হয়নি মানে ইনভেন্টরি আপডেট হয়নি। তার মানে এই ইনভেন্টরির সাথে ব্যাক ইন্ডের অনেক পিপলের কাজ আছে, যেটা ফ্রন্ট ইন্ডে ইউজারের কোনো কাজ নাই। ফ্রন্ট ইন্ডে মানে ইন্ড ইউজারের কথা বলছি আমি। ইন্ড ইউজারের কাজ হচ্ছে প্রোডাক্ট দেখতে পারা, ক্যাটালগ দেখতে পারা, প্রোডাক্টের ডিটেলস দেখতে পারা। আর ইনভেন্টরির কাজ হচ্ছে মেইনলি যে শিপমেন্ট করবে তার সাথে সম্পর্ক আছে, যে অর্ডার মেনটেন করছে অ্যাডমিন তার এখানে প্রয়োজন আছে, তারপরে যারা মানে ভেন্ডর আছে বা যার প্রোডাক্ট বা যারা স্টক মেনটেন করছে বা অ্যাকচুয়াল যারা ওয়্যার হাউস মেনটেন করছে তাদেরও প্রয়োজন আছে, তাই না? তো ইনভেন্টরি সার্ভিসটা মোর রিলেটেড উইথ
আন্ডারলাইং দ্য বিজনেস। ওকে, বিজনেসের আন্ডারলাইং এটার প্রয়োজন, কিন্তু ক্যাটালগ সার্ভিসটার মূল প্রয়োজনটা হচ্ছে ইন্ড ইউজারের কাছে। তো এই জন্য দুইটা সার্ভিসকে ডিফারেন্সিয়েট করে ফেলা। ওকে, এরপরে আসে হচ্ছে ক্যাটালগ ইনভেন্টরির যে রিলেশনশিপ কিভাবে কাজটা হবে সেটার একটা সিম্পল ডায়াগ্রাম। ইউজার বলবে নতুন প্রোডাক্ট ক্রিয়েট করো, ক্যাটালগ সার্ভিস নতুন প্রোডাক্টের ডাটাটা ক্রিয়েট করবে, রেকর্ডটা ক্রিয়েট করবে, এবং নিউ ইনভেন্টরি এপিআই কল করে ইনভেন্টরি সার্ভিসে বলবে যে তুমি ভাই একটা আমার জন্য ইনভেন্টরি ক্রিয়েট করো, লাইক দ্যাট। ঠিক একইভাবে যখন ইউজার বলবে একটা প্রোডাক্ট ফেস করো, প্রোডাক্টের ডিটেলস দাও ক্যাটালগ সার্ভিসের কাছে, ক্যাটালগ সার্ভিস তো তার ডেটাবেস থেকে ডাটা নিয়ে আসবেই, সে তখন আবার ইনভেন্টরি সার্ভিসের জন্য অপেক্ষা করবে, বলবে যে ভাই তুমি হচ্ছে আমারে এই ডাটাটা দাও, যে স্টকের কি অবস্থা সেটা আমাকে দাও। ওকে, লাইক দ্যাট। সো এই হচ্ছে কনসেপ্ট, খুব সিম্পল কনসেপ্ট। এবার আসি হচ্ছে কার্ট সার্ভিস। কার্ট সার্ভিসে কি হবে? কার্ট সার্ভিস উইল বি রেসপন্সিবল ফর ক্রিয়েটিং কার্ট ফর বোথ অথেন্টিকেটেড অ্যান্ড অ্যানোনিমাস ইউজার, আপডেট ইনভেন্টরি। এই সাময়িক সময়ের জন্য তো ইনভেন্টরি আপডেট করবে, কিন্তু কার্ট সার্ভিস হিস্টোরি ক্রিয়েট করবে না। ওকে, আমাদের ইনভেন্টরিতে হিস্টোরি আছে না, স্টক হিস্টোরি। এখন আমি একটা প্রোডাক্ট কার্টে 15 মিনিটের জন্য রাখছি, স্টকে দেখাচ্ছে মানে ইনভেন্টরিতে দেখাচ্ছে প্রোডাক্ট একটা কমে গেছে, কিন্তু এটা কিন্তু এখন হিস্টোরি ক্রিয়েট হয়নি, কারণ এটা রিলিজও হয়ে যেতে পারে 15 মিনিট পরে, ইউজার নাও পারচেস করতে পারে। যখন ইউজার পারচেস কমপ্লিট করবে তখনই হিস্টোরি ক্রিয়েট হবে, আদারওয়াইজ হিস্টোরি ক্রিয়েট হবে না। বাট ইয়া, কার্ট সার্ভিস আসলে ইনভেন্টরির সাথে কমিউনিকেট করে ইনভেন্টরি আপডেট করবে। অ্যান্ড হোল্ড স্টকস ফর 10 to 15 minutes, রিলিজ স্টকস অটোমেটিক্যালি আফটার 10 to 15 minutes। তো এইগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করবো, বাট কার্ট সার্ভিসের মূল কাজ এটাই। এবং ডেফিনেটলি আরেকটা জিনিস তো আমরা বলিনি, যেটা হচ্ছে কি মোস্ট কমন, যে কার্ড তো দেখতেও পারতে হবে, নাহলে ফ্রন্ট এন্ডে কিভাবে ইউজার আসলে বুঝবে যে তার কার্ডে কি কি আছে। তো এটা প্রয়োজন আছে না, এটা প্রয়োজন আছে, তো এটা আমরা বলিনি, বাট it will be responsible. Card service will be responsible for showing or facing all the available cards for a given user, not user, for a session. ওকে, এখানে সেশন আইডির বিষয়বস্তু আছে, সেগুলো আমরা পরবর্তীতে দেখবো যে কিভাবে আমরা জিনিসটাকে মেনটেন করতে পারি। লাস্ট না, সেকেন্ড লাস্ট, অর্ডার সার্ভিস উইল বি রেসপন্সিবল ফর ক্রিয়েটিং নিউ অর্ডার্স, ইনভোক ইমেল সার্ভিস। ইমেল সার্ভিসকে ইনভোক করবে, বলবে যে ভাই অর্ডার তো হয়ে গেছে, তুমি ইমেল পাঠাও। ইনভোক কার্ট সার্ভিস টু ক্লিয়ার দ্য কার্ট, কার্ট থেকে যেহেতু অর্ডারটা আসছে, তো কার্ট সার্ভিসটা বলবে যে অর্ডার কমপ্লিট ভাই, তুমি তোমার কার্টে যা আছে ক্লিয়ার করে ফেলো। ইনভোক ইনভেন্টরি সার্ভিস টু আপডেট দ্য স্টক, সেই আপডেট করে দেবে স্টকে, যে ভাই অর্ডার যেহেতু প্লেস হয়েই গেছে, শিপমেন্ট করি না করি, শিপমেন্ট যদি ক্যান্সেল হয়, অর্ডার যদি ক্যান্সেল হয়, পরে আমি আবার অর্ডার হিস্টোরি ট্র্যাক করে দিব, ঠিকঠাক করে দিব, নো প্রবলেম, স্টক মানে ইনভেন্টরি আপডেট করে দিব। বাট রাইট নাও যেহেতু অর্ডার হয়ে গেছে, আমি আর অন্য ইউজারকে দেখাইতে পাই না যে আমার কাছে 10টা প্রোডাক্ট আছে, আমার একটা প্রোডাক্ট 2টা প্রোডাক্ট বিক্রি হয়ে গেছে, সো অন্য ইউজার জানবে 8টা প্রোডাক্ট আছে। সো যখন অর্ডার কমপ্লিট হবে, ইনভোক ইনভেন্টরি সার্ভিস টু আপডেট স্টক অ্যান্ড ক্রিয়েট এ হিস্টোরি, অ্যাকচুয়াল হিস্টোরি ক্রিয়েট হবে। এখন যদি ক্যান্সেল হয়, তাও এটা একটা হিস্টোরি ক্রিয়েট হবে, যাকে ক্যান্সেল হওয়ার কারণে রিলিজ হয়ে গেছে বা নতুন একটা প্রোডাক্ট অ্যাড হয়েছে হিস্টোরিতে। ইনভোক ইউজার সার্ভিস টু ক্রিয়েট এ রেকর্ড, এটা আসলে দেখেন যে একটু হালকা করে লেখা রয়েছে, যেহেতু আমরা এটা মেনটেন করিনি। আমরা যে ইউজার সার্ভিস বানাইছি, সেই ইউজার সার্ভিসের মধ্যে ইনভোক আমাদের যে ইউজার সার্ভিস রয়েছে, সেই ইউজার সার্ভিসের মধ্যে আমরা কি করতে পারি, আমরা চাইলে ইউজার যে অর্ডার গুলো ক্রিয়েট করছে সেটার সিম্পল হিস্টোরি রাখতে পারি। ওয়েল, আপনি বলবেন ডাটা ডুপ্লিকেট হচ্ছে, ইয়েস ডাটা ডুপ্লিকেট হবে, ইজিয়ার অ্যাক্সেসের জন্য অনেক ক্ষেত্রে আমাদের ডুপ্লিকেট ডাটা প্রয়োজন আছে। মাইক্রো সার্ভিসে এটা কমন প্র্যাকটিস, যেগুলো দ্রুত ইউজ করা যায়, যেগুলো দ্রুত আর কি মানে করে নেওয়া যায়, কাইন্ড অফ যে অ্যাক্সেস করা যায়, সেগুলো আপনি রাখতে পারেন। কারণ একজন ইউজার একটা অর্ডার ক্রিয়েট করছে, এটা একবার হয়ে যাওয়ার পর ইটস অলওয়েজ রিড অনলি। ওকে, আর অর্ডার মানুষ দেখে নিজের প্রোফাইল থেকেই, সো ইউজার সার্ভিস থেকে আসলে সে যেন ইজিলি অর্ডার দেখতে পায়, যেন ইউজার সার্ভিস আপনি অর্ডার হিস্টোরি নামের একটা টেবিল রাখতে পারেন, বেসিক অর্ডার ইনফরমেশন গুলো রাখার জন্য। সবকিছু না, বেসিক যতটুকু হলে আপনি তাকে ইউজারকে সঠিকভাবে দেখাইতে পারেন। ওকে, সো এবং এটা আপনি ক্যাশও করতে পারেন ডেফিনেটলি, কারণ হচ্ছে যে এটা রিড অনলি, ইট ওন্ট চেঞ্জ। ওকে, সো আরো অনেক কিছু আপনারা করতে পারেন। দ্য লাস্ট বাট নট লিস্ট, ও সরি, অর্ডার প্রসেসিং তো আমরা দেখাইনি। সেটা হচ্ছে কিভাবে ইউজার একটা অর্ডার প্লেস করলো, ক্যাটালগ সার্ভিসের কাছে আসলো, ক্যাটালগ সার্ভিস কি করবে, বাকি সার্ভিসগুলোকে ইনভোক করবে এপিআই এর মাধ্যমে। সিম্পল, একটা এপিআই থাকবে, ক্লিয়ার দ্য কার্ট, ওকে ক্লিয়ার করে দিল। একটা সার্ভিস থাকবে, আপডেট ইনভেন্টরি উইথ পেলোড। আচ্ছা, ইমেল সার্ভিস থাকবে, বা ইমেলের পেলোড পাঠাই দিল যে ভাই ইমেল পাঠাও, এই হচ্ছে টু, এই হচ্ছে ফ্রম, এই হচ্ছে সাবজেক্ট, এই হচ্ছে ডিটেলস, পাঠাও। ঠিক আছে, বা ইমেল সার্ভিসের কাছে টেমপ্লেট থাকতে পারে, দেখা যাচ্ছে বেসিক অর্ডারের ইনফরমেশন ইনভয়েসটা পাঠায় দিল। ইমেল সার্ভিস কি করতে পারে, ইমেল সার্ভিস তখন ওই ডাটাগুলোকে নিয়ে একটা টেমপ্লেটের ভিতরে ফেলে সুন্দর ইমেল ফরম্যাট তৈরি করতে পারে।
আবার ইমেল সার্ভিস, এখানে আমরা আরেকটা সার্ভিস ইন্ট্রোডিউস করতে পারি, ইনভয়েস সার্ভিস। যে ইনভয়েস সার্ভিসটা কি করবে, অর্ডার সার্ভিস থেকে ডাটাটাকে নিবে, ডাটাটাকে নিয়ে আপনার পুরো একটা পিডিএফ জেনারেট করবে ইনভয়েসের, তারপরে ইমেলের কাছে দিবে। ইমেল তখন ওই পিডিএফ নিয়ে টেমপ্লেটটা বানায় সুন্দর করে অ্যাটাচ করে ইমেলটা সেন্ড করবে, লাইক দ্যাট। ক্যাটালগ কি কিছুটা মেসেজ কিউ এর মতো বিহেভ করতেছে? ক্যাটালগ মেসেজ কিউ এর মতো বিহেভ করতেছে না, অর্ডার মেসেজ কিউ এর মতো বিহেভ করতেছে। বাট এটা একটা গুড পয়েন্ট, যেটা আমরা যখন অপটিমাইজ ডিজাইনে যাব ইন ফিউচার, প্রথমে তো আমরা ইম্যাচিউর ওয়েতে কাজ করছি, অ্যামেচার ওয়েতে কাজ করছি। সো এই ক্ষেত্রে আমরা আসলে এইভাবেই কাজটা করব। বাট যখন আমরা অপটিমাইজ সলিউশনে যাব তখন আমাদের সিস্টেমটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, অনেকখানি চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, এরপরে আসে হচ্ছে ইমেল সার্ভিস, যার কাজ হচ্ছে ইমেল পাঠানো আর সমস্ত হিস্টোরিগুলোকে রাখা। দ্যাটস ইট। আর সুজন ভাই, ইউ আর রাইট যে সবগুলো সার্ভিস ম্যানেজ করার জন্য আমাদের যেটা লাগে সেটা আসলে আলাদা একটা সার্ভিস বলা চলে, ডেফিনেটলি একটা সার্ভিস বলা চলে, কিন্তু অ্যাকচুয়ালি এটার নাম হচ্ছে এপিআই গেটওয়ে। ওকে, যার কাজ প্রোটেক্ট করা সবকিছুকে। ওকে, সো এই হচ্ছে আমাদের হোল অ্যাপ্লিকেশনের প্ল্যান, যেই প্ল্যানটা আমরা এক্সিকিউট করতে যাচ্ছি ওভার দ্য নেক্সট ফিউ ডেজ। এখন যদি আমরা ওভারঅল চেহারাটা একটু দেখার চেষ্টা করি, হোল হাই লেভেল ডায়াগ্রামটা, যে আমাদের অ্যাপ্লিকেশনটা কিভাবে কি কাজ করবে, কি কি জিনিসপত্র রয়েছে, কি হচ্ছে না হচ্ছে সেগুলো। একটা জিনিস আপনি খেয়াল করবেন, সেটা হচ্ছে যখন আমরা মাইক্রো সার্ভিস আর্কিটেকচারে কাজ করি, সাধারণত এটা কোনো না কোনো একটা ক্লাস্টারের মধ্যে, ইন্টারনাল নেটওয়ার্কের মধ্যে থাকে সার্ভিসগুলো। যেহেতু ইন্টারনাল নেটওয়ার্কের মধ্যে থাকে, তাই প্রতিটা সার্ভিসের সাথে অথেন্টিকেশন থাকে না, অথ চেক করার প্রয়োজন হয় না। অথেন্টিকেশন চেক করার দায়িত্বটা থাকে এপিআই গেটওয়ে। বেশিরভাগ দায়িত্ব এপিআই গেটওয়ে পালন করে। যেমন হচ্ছে ডিডস অ্যাটাক হচ্ছে কিনা, তারপরে হচ্ছে রেট লিমিট করা, তারপরে হচ্ছে কর স্যান্ডেল করা, বা হেলমেট যে একটা সুন্দর সিস্টেম আছে আপনার, মিডিলওয়্যার আছে এক্সপ্রেসে, সেটা ব্যবহার করা, মানে সিকিউরিটি থেকে শুরু করে যা যা রয়েছে সমস্ত কনসার্ন হচ্ছে এপিআই গেটওয়ে। অথেন্টিকেশন মেনটেন করা, সবকিছু দায়িত্ব এপিআই গেটওয়ে। আর এই যে নেটওয়ার্কটা, এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা প্রাইভেট নেটওয়ার্ক। এই প্রাইভেট নেটওয়ার্ককে বাইরে থেকে কেউ অ্যাক্সেস করতে পারবে না অ্যাপার্ট ফ্রম এপিআই গেটওয়ে। ওকে, তো এইটা বাইরে থেকে যে অ্যাক্সেস করা যাচ্ছে না, বা কিভাবে গেলেও কিভাবে যাচ্ছে, এগুলো আমরা পরে বুঝবো, এখন আমাদের বোঝার দরকার নেই। এখন আমাদের সার্ভিসগুলো সব ওপেন থাকবে এবং আমরা ধরে নিব যে বাইরে থেকে অ্যাক্সেস করা যাবে না। এপিআই গেটওয়ে শুধুমাত্র যখন একটা রিকোয়েস্ট আসবে তখন সে টোকেন ভ্যালিডেট করবে। টোকেন টোকেন ভ্যালিডেট হয়ে যাওয়ার পর সে কি করবে, টোকেন ভ্যালিডেট হয়ে যাওয়ার পরে সে হচ্ছে বাকি রিকোয়েস্ট গুলোকে ফরওয়ার্ড করবে। লাইক সে কখনো ক্যাটালগ সার্ভিসের কাছে যাবে, ক্যাটালগ সার্ভিস আবার স্টক সার্ভিসকে ইনভেন্টরি সার্ভিসে বলবে যে ভাই স্টক দাও, কি আছে না আছে। ঠিক আছে, তারপরে দেখা যাচ্ছে যে এপিআই গেটওয়ে দিয়ে তো সে কার্ড সার্ভিসের কাছেও যাইতে পারে, কার্ড সার্ভিসটা বলতে পারে যে ভাই আমার এই কার্ডটা দাও। এপিআই গেটওয়ে ইউজার সার্ভিসের কাছেও যাইতে পারে যে ভাই তুমি ইউজারের ইনফরমেশন দাও, প্রোফাইল দাও, ডিটেলস দাও। অথ সার্ভিস ইউজারের কাছে যাইতে পারে ইউজারের অ্যাডিশনাল ডিটেলস পাওয়ার জন্য বা ইউজার ক্রিয়েট করার জন্য। ওকে, আবার এপিআই গেটওয়ে অর্ডার সার্ভিসের কাছে যাইতে পারে নতুন অর্ডার ক্রিয়েট করার জন্য। এপিআই গেটওয়ে ইভেন ইনভেন্টরি সার্ভিসের কাছেও যাইতে পারে, কারণ ইনভেন্টরি সার্ভিসের কিছু বিষয় আছে যেগুলো আসলে বাইরে থেকে অ্যাক্সেস করা দরকার। ডেফিনেটলি এখানে রোল ম্যানেজ হবে, এই জায়গাটাই অথ সার্ভিসের মাধ্যমে রোল মেনটেন হবে, পারমিশন মেনটেন হবে। শুধুমাত্র অ্যাডমিনরাই ইনভেন্টরি হিস্টরি দেখতে পারছে, বা যারা ভেন্ডর আছে তারা দেখতে পাচ্ছে, লাইক দ্যাট, এরকম কিছু করা যেতে পারে। এপিআই গেটওয়ের মাধ্যমে দেখা যাচ্ছে ইমেল সার্ভিস আমরা এপিআই গেটওয়ে দিয়ে করবো না, আমরা অর্ডার সার্ভিস থেকে ইমেল পাঠাবো, অর্ডার সার্ভিস থেকে ইনভেন্টরি সার্ভিস কল করব, ক্যাটালগ সার্ভিস থেকে ইনভেন্টরি সার্ভিস কল করব, কার্ড সার্ভিস থেকে ইনভেন্টরি সার্ভিস কল করব, অর্ডার সার্ভিস থেকে কার্ড সার্ভিস কল করব। এভাবে একটা কমন নেটওয়ার্ক আমরা তৈরি করছি, বা কমন জাস্ট একটা বেস যেই ডায়াগ্রাম হয়, রিলেশনশিপ গুলো হয়, সেই রিলেশনশিপটা আমরা এখানে দাঁড় করাইছি। ঠিক আছে, এটা কি আমরা বুঝতে পারছি যে এই আমার হোল অ্যাপ্লিকেশন কেমনে আসলে কাজ করতে যাচ্ছে ইন এ মাইক্রো সার্ভিস ওয়ে? এটা কি আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি? কারোর কোনো প্রশ্ন? এনিওয়ান? আচ্ছা, সো আমরা সহজ কাজ কমপ্লিট করে ফেলছি। ওকে, সহজ কাজটা হচ্ছে এই থিওরিটিক্যাল পয়েন্টগুলো বুঝে ফেলছি। এক হিসাবে এটাই কঠিন কাজ, কারণ এটা যদি ক্লিয়ার না থাকে তাহলে ইমপ্লিমেন্টেশনে যে আমরা কিচ্ছু করতে পারবো না। বাট এটা যদি ক্লিয়ার থাকে, ইমপ্লিমেন্টেশন আমরা সব করতে পারবো। আমি পরবর্তীতে যখন যে সার্ভিসটা নিয়ে কাজ করব তখন সেটা কিভাবে কাজ করছে, কিভাবে কার সাথে রিলেশন হচ্ছে, প্রত্যেকটা সিচুয়েশনের জন্য আমাদের আলাদা আলাদা ডায়াগ্রাম আসবে, যেটার কারণে আপনারা ভিজুয়ালি সবকিছু বুঝতে পারবেন। ওকে, সো ভিজুয়ালি বুঝতে পারাটা সব থেকে বেশি জরুরি। আর আজকে আমাদের লেকচার এই পর্যন্তই। আজকে আমরা কোডিং লেভেলে যাচ্ছি না, আমার আজকে টার্গেটটা ছিল যে আমরা কি করতে যাচ্ছি সেই বিষয়টাকে আগে ওভারঅল
ব্রেনের মধ্যে ক্লিয়ার করা। সো নেক্সট দিন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা বেয়ার মিনিমাম ওয়েতে কিভাবে একটা মাইক্রো সার্ভিস এনভায়রনমেন্ট সেট আপ করতে পারি সেটা দেখবো, এবং কয়েকটা টার্গেট হচ্ছে ইনভেন্টরি এবং ক্যাটালগ অ্যান্ড ইনভেন্টরি সার্ভিস কমপ্লিট করা, সাথে অথ সার্ভিস কমপ্লিট করা। তো এই ধরনের কিছু টার্গেট আছে। ইভেন এপিআই গেটওয়ে, মানে এপিআই গেট, এই তিনটা মেইন টার্গেট হচ্ছে আগামীকালকে কমপ্লিট করতে করা। আই এম নট 100% শিওর যে কালকে কমপ্লিট হবে কিনা, কালকে মিনিমাম এই দুইটা জিনিস কমপ্লিট হবে। বাট একটা মানে আগেই বলে দিই, কশন দিয়ে দিই, সেটা হচ্ছে যে আমরা হয়তো একটা বা দুইটা সার্ভিস ফ্রম দ্য গ্রাউন্ড তৈরি করবো। অর্থাৎ প্রত্যেকটা জিনিস আমরা কেমনে করছি, কেমনে সহজভাবে করছি বা কি কি করছি এগুলো দেখবো। বাট সবগুলো সার্ভিস কিন্তু ম্যানুয়ালি হাতে ধরে ধরে করা পসিবল হবে না। আমাদের তৈরি করা আছে, সেখান থেকে কোড কপি পেস্ট করে হয়তো আমি আপনাদেরকে এক্সপ্লেন করে দিব যে এই কাজটা এইভাবে করছে। মানে এখানে তো কোড বোঝানোর কিছু নাই, ফ্লো এবং হচ্ছে অপারেশনস গুলো কিভাবে হচ্ছে সেগুলো বোঝানোর বিষয়বস্তু আছে, তাই না? তারপরে যদি আপনাদের কোথাও কোনো কোশ্চিন থাকে আপনারা আস্ক করলে ডেফিনেটলি আমরা এক্সপ্লেনেশনে যাইতে পারি। সো দ্যাটস ইট ফর টুডে। আমাদের কুইজ সেশন আছে, কুইজ সেশনের পূর্বে থ্যাংক ইউ আপনাদের সবাইকে। এখন যদি আপনাদের কোনো কোশ্চিন থাকে আজকের লেকচারের ওপরে তাহলে আপনারা করতে পারেন। থ্যাংক ইউ। ওকে, সো এক্সাইটমেন্ট কম কেন এত? ইন্টারনাল কমিউনিকেশনের জন্য আমরা কি ইউজ করব? ইন্টারনাল কমিউনিকেশনের জন্য আমরা যখন অ্যামেচার তখন আমরা কিছু ইউজ করব না, আমরা সিম্পল এপিআই কল ইউজ করব। ইন্টারনাল কমিউনিকেশন অনেক ওয়েতেই হইতে পারে, বাট আমরা বিষয়টাকে সিম্পল রাখবো। আমরা এপিআই কলেই যাব ইন্টারনাল কমিউনিকেশনের জন্য। কিছু জায়গায় হয়তো যখন আমরা অ্যাডভান্সে যাব তখন আমরা ভিন্ন ওয়েতে কমিউনিকেশন করব, বাট রাইট নাও এপিআই কল। আমাদের দরকার মাল্টিপল সার্ভার গিভে। ওকে, সো আর ইউ গাইজ এক্সাইটেড ফর আওয়ার অ্যাডভেঞ্চার, মাইক্রো সার্ভিস অ্যাডভেঞ্চার? আজকে কি বিষয়গুলো ক্লিয়ার যে আসলে আমরা কিভাবে প্ল্যান করছি বা কিভাবে জিনিসগুলো হবে? এখন এখন যদি আপনাদের বলা হয় যে ভাই এই যে যা দেখলাম তার উপর ভিত্তি করে এখন আপনারা বানাবেন, তা বানাইতে পারবেন? জাস্ট এপিআই কল, আর কিচ্ছু ব্যবহার করতে হবে না। এই কনফিডেন্সটাই তো দরকার। ওকে, মাইক্রো সার্ভিস কঠিন কিছু না, এগুলো একটা মিথ। ডেফিনেটলি মাইক্রো সার্ভিস কমপ্লিকেটেড, কিন্তু কঠিন না। অনেক নতুন নতুন বিষয়, নতুন নতুন চ্যালেঞ্জেস হ্যান্ডেল করা লাগে, দ্যাটস ওয়াই ইটস কমপ্লিকেটেড। এক একটা সিচুয়েশন হ্যান্ডেল করার জন্য এক এক ধরনের সলিউশন এসছে বাজারে, প্যাটার্ন এসছে, সেগুলো শিখতে টাইম লাগে। আর সবচেয়ে বড় ব্যাপার, আমাদের তো রিয়েল লাইফে সবসময় এই সুযোগটাই হয় না যে আমরা এরকম একটা মাইক্রো সার্ভিস বা লার্জ কোনো কোম্পানিতে ভালো ওয়েতে কাজ করব, পুরো জিনিসটা গ্রাউন্ড থেকে কিভাবে চলছে, স্ক্র্যাচ থেকে কিভাবে ডেভেলপ হচ্ছে সেই জিনিসগুলো আমরা বোঝার চেষ্টা করব, বুঝবো। এটা আপনার সুযোগই নাই কোনো। তো যে কারণে আসলে ওভার দ্য টাইম আস্তে 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 কাজ করতে 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 এক্সপেরিয়েন্স বাড়ে, বছরের পর বছরের পর বছর কাজ করতে করতে এক্সপেরিয়েন্স বাড়ে। আচ্ছা, আহ ম্যানেজ করাটা একটু কষ্ট করে কি? আচ্ছা, আমাদের ক্লাসগুলো কি প্রিভিয়াস ওয়ার্কশপের মতোই হবে? একটু গ্যাপ হলে ভালো হয় না ভাইয়া? ওয়ার্কশপের মূল কনসেপ্টই হচ্ছে টানা। কারণ গ্যাপ দিলে যেটা প্রবলেম সেটা হচ্ছে যে আপনারা পিওর ফাঁকিবাজ ভাই, সবাই না কিন্তু বেশিরভাগ। তো গ্যাপ তো আপনাদের ইসের জন্য দেই, মানে অ্যাসাইনমেন্টের জন্য দেই। অ্যাসাইনমেন্টে তো আপনাদের খোঁজ থাকে না, আপনারা শেষ দিন বা 2-3 দিন আগে যে অ্যাসাইনমেন্ট করেন। ওয়ার্কশপের একটা বড় কনসেপ্টই হচ্ছে যে এটা টানা হইতে হবে, যেন হচ্ছে যে আমাদের টানা কয়েকদিন আমরা মেন্টালি প্রিপেয়ার থাকতে পারি। 2-3 দিন, 4 দিন বা 5 দিন, 6 দিন, 7 দিন, যে কয়দিনই হোক না কেন আমরা মেন্টালি প্রিপেয়ার থাকতে পারি যে এই কয়দিন আমরা এই বিষয়টার উপর ফোকাস দিব। তাহলে এন্ড অফ দিস 5 ডে 7 ডে আমরা একটা সলিড আন্ডারস্ট্যান্ডিং গেইন করব। যে সলিড আন্ডারস্ট্যান্ডিংটা ওভার দ্য টাইম আমরা এক্সপার্ট হব এক্সপেরিয়েন্সের সাথে সাথে, এবং পরবর্তীতে রিয়েল লাইফে ব্যবহার করবো। তা দ্যাট ইজ ওয়াই ওয়ার্কশপ, নাহলে তো কোর্স নর্মালি যেভাবে চলছিল সেভাবে চলতে পারতো, তাই না? জি শাকিল হাসান ভাই, বাঞ্চ অফ পানি সাইজড অ্যাপ্লিকেশন, নো বিগ ডিল। এটা আরো এক হিসাবে সহজ ফার্স্টের দিকে। আচ্ছা, আবার প্রতিটাই আবার একটা একটা অ্যাপ্লিকেশন, ইয়েস প্রত্যেকটা একটা একটা অ্যাপ্লিকেশন, ইয়েস এক্স্যাক্টলি। ওকে, কারোর বোধহয় কোনো কিউএনএ নেই? কোনো যদি কিউএনএ না থাকে, আদিত্য স্যার কাইন্ডলি আপনি আমাদের কুইজের ব্যবস্থা করেন। এই তো কুইজ চলে এসছে, 10টা প্রশ্ন। আজকে থেকে টাইম আসলে কম, 5 মিনিট, কারণ আপনারা অনেক ফোকাসড, আরো ফোকাসড হইতে হবে। অনলি 5 মিনিটস।
5 4 3 2 1। আমি স্টপ করে দিচ্ছি। আদিত্য স্যার, গেট রেডি। আমাদের করতে হবে। আমি অফ করে দিয়েছি। যারা সাবমিট করতে পারেননি, কিচ্ছু করার নাই। মাত্র 38 জন সাবমিট করছেন। আই এম এক্সপেক্টিং অ্যাট লিস্ট 42, 43। তাড়াতাড়ি তো করতেই হবে ভাইয়া, তাড়াতাড়ি না করলে তো হবে না। সবকিছুরই একটা টাইম আছে না। আমাদের বাঙালিদের একটা বড় স্বভাব হচ্ছে আমরা ডেডলাইন কোনো কিছুতে মিট করতে পারি না, সেটাও তো প্র্যাকটিস করতে হবে নাকি? ওকে, সো উই গট আওয়ার রেজাল্ট অ্যাকচুয়ালি। আচ্ছা, সো আমাদের পজিশন ওয়ানে রয়েছেন হচ্ছে টোটাল 4 জন। আগের বার এই যে 1 2 3 নিয়ে অনেক ঝামেলা হয়েছিল, ইন্ডেক্স নাম্বার নিয়ে অনেক ঝামেলা ছিল। এখন এই জিনিসটা আমরা সলভ করে ফেলছি। সো আপনারা আপনাদের পজিশন দেখতে পারবেন, পজিশন চেঞ্জ হলে প্রতিদিন পজিশন চেঞ্জও দেখতে পারবেন। নো ওয়ারিজ। সো মিজান ভাই কনগ্রাচুলেশন, জাহিদ ভাই কনগ্রাচুলেশন, সুজন ভাই কনগ্রাচুলেশন, রায়ন আব্দুল্লাহ ভাই কনগ্রাচুলেশন। সো 10-এ 10। সোহরাব হোসেন ভাই, আতাউর রহমান ভাই, আলী আক্কাস ভাই, রমজান আলী ভাই, রাসেল ভাই, কনগ্রাচুলেশন এগেন। একটা করে মিস্টেক আছে। আর মোহাম্মদ সুজন ভাই, মুনিরা আপু, আপনি তো একটা দিতেই পারেননি, বাট আই হোপ যে নেক্সট দিন খুব ভালো হবে। নাইম ইসলাম ভাই, সাদি ভাই, আনারুল ভাই, মাসুদ রানা ভাই, আরিফুল ভাই, শারিয়ার ভাই, সাগর ভাই আর নাহিদ ভাই, আপনারাও অনেক ভালো করছেন। বাট নেক্সট টাইম থেকে আরো বেটার হবে। আর বাকি প্রত্যেকেই আসলে লাস্ট স্কোর কত দেখেছে? লাস্ট স্কোর 20, 30, এর বেশি নাই। ওকে, ওয়াও, লাইফস্টাইল তো আপনার সাদি ভাই। বিসে দাঁড়ায় ক্লাস করতেছেন, কুইজ দিচ্ছেন। ফর এ লাইফস্টাইল ম্যান, মানুষজন তো আসলে কি বলবো, আপনারা তো জিলাস ফিল করবে, দেখে তো পুরো জিলাস হয়ে যাবে। ওকে, সো গ্লোবাল লিডার বোর্ড তো সিমিলার, কারণ আজকে তো ফার্স্ট দিন। গ্লোবাল লিডার বোর্ডের কোনো পজিশনে কোনো চেঞ্জ হবে না, এটা আগামীকালকে থেকে বোঝা যাবে কার পজিশন চেঞ্জ হচ্ছে, কার পজিশন চেঞ্জ হচ্ছে না, আর কি হচ্ছে। সো কনগ্রাচুলেশনস এভরিওয়ান। আই হোপ যে আপনারা নেক্সট দিনও জয়েন করবেন এবং ক্লাস করবেন। কারণ আপনাদের একটা মানে অনেকেরই স্বভাব হচ্ছে একদিন ক্লাস করলে হারায় যায়, 2 দিন ক্লাস করলে হারায় যায়। এইভাবে আসলে তো ফোকাস থাকবে না, তাই না? আলী আক্কাস ভাই, ফার্স্ট হইতে হবে এখন থেকে, আর একটু ব্রেনটাকে ফাস্ট করতে হবে, তাই না? আরো ফাস্ট করতে হবে। কোশ্চিন তো সহজ ছিল, কোশ্চিন তো কঠিন ছিল না, ইজিয়ার কোশ্চিন। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং দিস ওয়ার্কশপ। আগামীকালকে আরো ইন্টারেস্টিং ক্লাস হতে যাচ্ছে, এবং মেন্টালি প্রিপারেশন নিয়ে আসবেন কালকে, কারণ হচ্ছে কালকে আপনার যেহেতু কোডে যাব, তো ডিফারেন্ট ডিফারেন্ট, যদিও আপনাদের কোড নিয়ে আমার কোনো প্যারা নাই, কিন্তু যখন আমরা মাইক্রো সার্ভিস নিয়ে কাজ করছি, মাল্টিপল ফাইল, মাল্টিপল সার্ভার, মাল্টিপল পোর্ট, সবকিছু মিলে একটা গুবলেট হইতে পারে। দ্যাটস ওয়াই মেন্টালি প্রিপেয়ার্ড, ফ্রেশ মাইন্ডে আসতে হবে, একটা প্রপার ঘুম টুম দিয়ে আসতে হবে। যাই হোক, সো মেন্টালি রেডি হয়ে আসেন। কালকে ইন্টারেস্টিং কিছু বিষয় আমরা শিখবো আশা করছি। সি ইউ সুন। বাই।